স্বীকার করেছে আত্মস্বীকৃত খুনি, একটা দুটো না 6টা খুনে সে স্বীকার করেছে এবং 6টা বর্ণনা দিয়েছে। এই এতটুকুই তার জীবনটাকে শেষ করে দেবার জন্য যথেষ্ট। তাহলে বাকি যে বিষয়গুলো নিয়ে আপনারা প্রশ্ন করবেন, সন্দেহ করবেন, সেই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় সন্দেহের কোনো অবকাশ থাকে না, কথা বলেই জানতে পারবেন। চলুন আমরা আজকের অতিথির কাছে চলে যাই এবং প্রথমে আমরা ওর কাছ থেকে ওর নামটা জানবো। আপনি আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ আল আমিন পারামানিক। আপনার নাম মোহাম্মদ আল আমিন পারামানিক? হ্যাঁ। আচ্ছা, আলামিনকে আজকে আমরা আলামিন বলেই ডাকবো। আলামিন অসম্ভব সুন্দর একটা নাম এবং আলামিন মানে হচ্ছে বিশ্বাসী। আপনি তো আপনার নামের অর্থ জানেন? হ্যাঁ, আমি জানি। আলামিন আজকে আমাদের কাছে জীবনের যে গল্প বলতে এসছে সেটাকে আমরা গভীরভাবে বিশ্বাস করব। আলামিন, হ্যালো 8920 শোনা হয়? হ্যাঁ, আমি শুনি, দীর্ঘ 5 মাস শুনি আমি। 5 মাস যাবত আপনি শোনেন। আপনি কি মনে করতে পারেন যে এই মুহূর্তে যে আপনার কোন গল্পটা আপনার অনেক অনেক বেশি দাগ কেটেছে আপনার মনে? আমি এইটা তো আগে জানতাম না, কোনো এফএম শুনতাম না। আমি একদিন একটা মুভি সিনেমা ডাউনলোড দিতে গিয়েছি কম্পিউটারে, তখন একটা ছেলে বলছে যে ভাইয়া জীবনের গল্প আছে নাকি আপনার কাছে? তে বলছে যে হ্যাঁ আছে। আমি আবার বললাম কিসের জীবনের গল্প ভাই? তে বলছে এবিসি রেডিও থেকে এইরকম একটা এফএম আছে আমাদের কাছে। তো আমি বললাম ঠিক আছে আমাদের দেন। তো 2টা দিছে, একটা দিয়েছিল বর্ষা আর একটা দিয়েছিল সাজিনা হাসান। এই 2টা দিয়ে 30 টাকা নিছে। আমি তখন ওইটা নিয়ে আমার লাইফের ফার্স্ট এটা আমি শুনি। আপনার কাছ থেকে 30 টাকা নিয়েছে মানে আমি ঠিক বুঝতে পারলাম না, এটা কি কোনো দোকান থেকে? হ্যাঁ, দোকান থেকে, কম্পিউটার থেকে আমি ডাউনলোড দিছি। মানে কোন একটা দোকানে গিয়ে আপনি জানতে পারলেন যে ওখানে জীবনের গল্প বিক্রি করা হয়? হ্যাঁ, বিক্রি করা হয়, তখন আমি ডাউনলোড দিছি। আমি বিনয়ের সঙ্গে আপনাদেরকে একটু অ্যাড্রেস করছি যারা এই কাজটি করেন। দেখুন, আমরা কিন্তু আপনাদের কাছে কোনো গল্প সেল করি না। এবং কোথা থেকে করেছেন এটা বলেন তো? এটা আমি করছি গাজীপুর বাইপাস চৌরাস্তা থেকে। কেন গিয়েছিলেন ওই দোকানে? ওই দোকানে গেছিলাম একটা মুভি ইতিহাস ছবি মারুফের ছবিটা তুলতে যাওয়ার পরে ওই 2টা আমি নেই, 30 টাকা নিচ্ছে আমার কাছ থেকে। ওইখানে ওরা বিক্রি করছে যে জীবনের গল্প নামে। আপনাকে বলছিল যে ভাই জীবনের গল্প নিবেন কিনা? আমাকে বলেনি, একটা ছেলে নিচ্ছে। তখন আমি বলছি যে ভাই এগুলা কত করে নেন? বলছে 2টা নেবেন। কি হিসেবে দিচ্ছিল? ওরা কি সিডি করে দিচ্ছিল না পেন ড্রাইভে? না, সিডি না, ওরা মোবাইলে আপনার এমনি যেরকম অডিও গানগুলো দেয় না এরকম ভাবে দিচ্ছে, মেমোরিতে। ওকে, আমাদের ভালো লাগছে যে এগুলো এত বেশি ছড়িয়ে পড়ছে, কিন্তু সেই সাথে কষ্ট লাগছে যে জিনিসগুলো আমরা ফ্রি দেই সেগুলো কেন কেউ নিয়ে নিয়ে গিয়ে সেল করছেন। প্রথমত হচ্ছে যে এটার কপিরাইট একমাত্র এবিসি রেডিওর, এটা করলে এটা একটা অপরাধ হয়ে যাবে। তবে আমরা সবাইকে অনুরোধ করতে চাই ভালোবাসার জায়গাটা থেকে, প্লিজ এটা করবেন না। যদি কাউকে দেওয়ার শখ থেকে থাকে তাহলে আপনারা এমনিতেই দিন, কিন্তু বিক্রি করবেন না। এভাবে বিক্রি আসলে করেন না। এবং যারা এখানে আমাদের এখানে অতিথি হয়ে আসেন তারা 1 টাকা নেন না আমাদের কাছ থেকে এবং আমরা তাদেরকে কোনো পে করি না। সুতরাং এভাবে এখানে মুনাফা করাটা উচিত হবে না, এটা অমানবিক হবে। ভালো লাগলো আপনার কাছ থেকে এরকম একটা তথ্য পেয়ে, আমার জানা ছিল না হঠাৎ করে। একসাথে খারাপও লাগলো যে আপনাকে কিনতে হয়েছে এটা। তো তারপরে আপনি হ্যালো 8920 শুনলেন, রাইট? হ্যাঁ, যাই হোক, আমরা একটু বেসিক জায়গাগুলোতে আসতে চাই। আপনি তো যেহেতু হ্যালো 8920 শুনেই ফেলেছেন এবং জানেন, আমাদের বেসিক জায়গাটা হচ্ছে আপনার বয়সটা যদি একটু বলতেন, আপনার লেখাপড়া আপনি কতদূর পর্যন্ত করেছেন যদি আমাদের শ্রোতাদের একটু বলতেন, এবং একই সাথে আপনার জন্ম কোথায় হয়েছিল, কোন জেলাতে? হ্যাঁ, আমার জন্মস্থান পাবনাতে। পাবনাতে, ওকে। হ্যাঁ, আমার বয়স 26 বছর। এখন 26 চলছে? হ্যাঁ। আর আপনি যে আলামিন নামটা এখানে বলছেন, এটা কি আপনার আসল নাম বলছেন নাকি আপনি ফেক নামটা বলছেন? এটা আমার আসল নাম। এটাই আপনার পিতৃপ্রদত্ত নাম, যেটাকে আমরা বলে থাকি। চলুন আলামিন, আপনার জীবনের গল্পে আমরা যেতে চাই। আপনি কোথা থেকে শুরু করতে চান? আমি শুরু করতে চাচ্ছি যখন আমি ক্লাস 6-এ পড়তাম, সেখান থেকে। জি। আমরা 5 ভাই 3 বোন, 3 আপাতত বিয়ে হয়েছিল। তো আমাদের পরিবারটা অনেক অনেক সৌন্দর্য ছিল। কিরকম? এত হাসি খুশি ছিল যেটা মানে যে কখনো মনেই হয় না যে এত সুন্দর পরিবেশ বা এত সুন্দর আনন্দের পরিবার কোথাও আছে। বাবা কি করতেন আপনাদের? আমার বাড়িতে আপনার তাঁত শিল্প আছে, শাড়ি লুঙ্গি তৈরি হতো, ওইটার ব্যবসা করতো। আচ্ছা আচ্ছা। আমি তখন লেখাপড়া করি, তখন মাঝে মধ্যে ওগুলা বিক্রি করতাম। তো তারপরে আমি যখন 6-এ উঠি তখন আমাদের ওইখানে বাড়ির পাশে একটা মেয়ে আসলো তার নানুর বাড়ি। তখন আমি একদিন কাপড় নিয়ে যাচ্ছি, শাড়ি, জামদানি শাড়ি। আচ্ছা। তখন যাইতে দেখি ওই মেয়েটা, একটা বাগান আছে বাড়ির সামনে, বাগানের মধ্যে বসে 2টা শালিক পাখির বাচ্চা আছে, বাচ্চাদের চাউল খাওয়াচ্ছে। ওকে, বিউটিফুল সিন। হ্যাঁ, তখন আমি দেখে মানে আর কি, ওকে দেখতে ঠিক পাখির বাচ্চার মতোই লাগতো, এত সুন্দর ছিল। তারপর তখন আমি দেখে চলে যাই। তো আসার পরে 2 দিন পরে আবার দেখা হলো বাড়িতে, বাগানের মধ্যে। বললাম আচ্ছা তোমার নাম কি? তে বলছে আমার নাম মুন্নি। মুন্নি? হ্যাঁ, আমার নামটা জিজ্ঞেস করলো, তো আমি বলছিলাম। বলার পরে আর কোনো কিছু বলা হয়নি সেদিন। এভাবে দেখাশোনা হয় অনেক দিন, অনেক সময় ওই জল শাড়ি পরতো নেভি ব্লু কালারের,
এত সুন্দর, হ্যাভি, দারুণ দেখাতো আমার কাছে। এক সময় তাতে মনে হয় যে ওর চাইতে বেশি কিছু আমার কাছে কিছুই নেই। ওই সময়টা তো মনে হচ্ছিল যখন আপনি কোন ক্লাসে পড়ছেন? আমি তখন 6-এ পড়ি। ক্লাস 6-এ পড়ছেন। সেই সময়টাতে আপনার চোখে পৃথিবীর সমস্ত সৌন্দর্য একটা মেয়ের মধ্যে আপনি খুঁজে পেলেন। শুধু ওর মধ্যে। ওকে, পাখির বাচ্চা নাম কি ছিল? নাম ছিল মুন্নি। ওকে, মুন্নি। একটু আগে বলছিলেন মুন্নি বদনাম হুয়ে, এই জন্য একটা গান আছে না হিন্দি, আমি আসলে হিন্দি শব্দটা তোরা উচ্চারণ করতে পারি না ভালোভাবে। যাই হোক, হ্যাঁ তারপর? তো তারপরে আমি বললাম, ওর এক চাচি ছিল এখানে। জি। তো বললাম যে আচ্ছা চাচি, আপনার এটা তো ভাসতে হয় তাই না? তো বলছে হ্যাঁ। ওদের তো আমি বিয়ে করতে চাইছিলাম। তো বলছে তুমি তাইলে ওদের নিজেই বলো, আমার কাছে বলে তো লাভ নেই। তো বলছিলাম ঠিক আছে। ক্লাস 6-এ থাকা অবস্থা আপনি বিয়ে করতে চাচ্ছেন? হ্যাঁ। হো ভাই, যারা অনেকে চাকরি বাকরি করেও অনেক সময় সাহস পান না বিয়ে করার জন্য, আমার মনে হয় ক্লাস 6-এর বাচ্চাদের কাছ থেকে তাদের একটু সাহস নেওয়া উচিত। যাই হোক, হ্যাঁ তারপর? অনেকদিন পরে, প্রায় 2 মাস পরে, ওই ও ভিজা কাপড়ে মানে গোসল দিচ্ছে। তো আমি ডাক দিলাম, আমাদের বাড়ির পাশে দিয়ে ছোট্ট একটা নদী আছে। তে বললাম যে তুমি এই পাশে আসবে? তে বলছে না না আমি যাব না, আপনি আসেন। তো আমি গেলাম। স্বাস্থ্য মানে ভালো তো, ভিজা কাপড়ে থাকলে অনেক সুন্দর দেখায়। তে আমি বললাম যে তোমার একটা কথা বলবো, মাইন্ড করবা না? তে বলছে না বলেন, সমস্যা নেই। তো বলছি আমাদের তো তোমার ভালো লাগে, তুমি যদি রাজি থাকো তাহলে তোমাকে আমি বিয়ে করতে চাই। ওকে। তখন এটা বলছে যে আমি রাজি আছি, আমার বাবা মার কাছে আপনি এটা বলেন। তখন আমি আমার দুলা ভাইয়ের কাছে বলি, ছোট দুলা ভাইয়ের কাছে বলি যে এই কথা। আমি একটু জানতে চাই যে আপনার তো আরো বড় ভাই বোন ছিল, রাইট? হ্যাঁ, আমার বড় 2টা ভাই ছিল। তারা কি বিবাহিত ছিল? না, তাদের 2টা ভাইয়ের বিয়ে হয়েছিল না। আচ্ছা, আর আপনার বোন যারা ছিল? আমার বোন যে 3টা আবার ছিল, সবারই বিয়ে হয়েছিল। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো আপনি দুলা ভাইকে বললেন? আমার দুলা ভাইকে বললাম যে আপনারা বাড়িতে বলে কথা বলে রাখেন, আমি 5 বছর পরে আমার 2 ভাই যখন বিয়ে করবে তারপরে বিয়ে করব। এর মধ্যে আমি নিজে গিয়ে ওই মেয়ের বাবা মাকে বলছি যে আন্টি, আপনার মেয়েকে তো এরকম আমার পছন্দ হয়, তো আপনারা যদি রাখেন ওকে তাহলে আমি বিয়ে করতে চাই। বলছে যে তোমার তো বড় 2 ভাই আছে, তারা থাকতে কিভাবে তোমাদের বিয়ে দিবে? বলছে আপনি যদি ঠেকায় রাখেন বিয়ে করব আমি, সেটা আমার ব্যাপার। বিয়ে তো আমার বড় ভাইরাও করবে না, আর আমার বাবাও করবে না, আমি করব। তখন বলে ঠিক আছে। তখন আমি বলি যে এই আঙ্কেলকে দিয়ে একটু আমার বাড়িতে বলায়েন। তখন এইভাবে আমার দুলাভাই। ওর বাবা কি করতো? মেয়েটার বাবা কি করতো? মেয়েটার বাবা আর কি মানে কামলা দিত। হ্যাঁ, মানে একটু গরিব ছিল, আপনাদের তুলনায় অনেক বেশি গরিব ছিল, তাই তো? হ্যাঁ, জি জি, এটাই। নোট অন দ্যাট পয়েন্ট। ও স্বাভাবিকভাবেই এই অধিকারটা চর্চা করতে পেরেছে, তার পেছনের অন্যতম একটা কারণ আমরা বলতে পারি যে ইকোনমিক যে স্ট্যাটাসটা সেটা একটু বিলো ছিল, এবং একইভাবে আমরা বলতে পারি যে ওরাও মোটামুটি ভাবে ব্যাপারটাকে কনসার্নে নিয়েছে, কারণ ও যে ঘরের সন্তান সেটা তাদের তুলনায় একটু বনেদি ঘরের সন্তান। যাই হোক, আমরা এই ফাঁকে একটু আপনাদেরকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি, আজকে যে গল্প বলতে এসছে আলামিন, সে গল্পে আমি সবাইকে একটু সতর্ক করতে চাই ইন এ সেন্স গল্পের কিছুটা এসেন্স আমি জানি, এই গল্পের সত্যতাও আমরা আবিষ্কার করার চেষ্টা করব গল্পের শেষ পর্যন্ত, কিন্তু গল্পটা একটু ভয়াবহ ধরনের গল্প, এবং আশা করছি আপনারা শেষ পর্যন্ত শুনবেন। আর একই সাথে একটু বলতে চাই, যারা ফেসবুকে নেই তারা ফেসবুকে গিয়ে ওর সম্পর্কে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, চাইলে আপনারা ওখানে কমেন্টস করতে পারেন, প্রশ্ন করতে পারেন। যারা বেশ কিছুদিন যাবত আমাদের রেডিওতে প্রোমোটা শুনেছেন তারা একটু আঁচ করতে পারবেন যে আসলে গল্পটা কোন দিকে যাচ্ছে বা ভয়াবহ কতটা। চলুন শোনা যাক। আমি একটু কনফিউজ, আমি একটু কিছুটা ভীত আসলে গল্পটা কোন দিকে যাবে। আমাদের ফেসবুকের ঠিকানাটা আমি আরো একবার বলে দিচ্ছি। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/HELLO8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ, তো তারপর আপনি যখন বললেন যে আপনার বাড়িতে প্রস্তাব পাঠাতে। হ্যাঁ, আমার বাড়িতে প্রস্তাব পাঠাতে বলছি। তারপরে দুলাভাই তো ফ্রি কথা বলতে পারতাম তার সাথে। তো সে আমার বাড়িতে বলছে ওই মেয়েকে নাকি বিয়ে করবে 5 বছর পরে, তার বাবা মারে কথা বলতে রাখছে। তখন আমার আব্বা খুব রাগী মানুষ ছিল, অনেক রাগী, যেটা একবার বলতো সেটা করতো। তখন আমাকে বলে কি রে তুই বিয়ে করবি? তো আমি বলছিলাম হ্যাঁ। তখন বলে তুই তো কাজ জানিস না। তখন আমি ক্লাস 7 উঠছি। বলছে তুই তো কাজ জানিস না, তুই তাহলে একটা যে কোনো জায়গাতে গিয়ে কাজ করে দেখাতে যদি পারিস যে আমি বিয়ে করলে আমার বউকে নিয়ে সংসার করতে পারবো, তাহলে তোকে বিয়ে দেবো। আচ্ছা। তো আমি বললাম আমি তো কোনো কাজ জানি না, আমি শুধু পারি মানে শাড়ি বানাতে। ওই সময় আমি তো লেখাপড়া করতাম, আমি সব ধরনের শাড়ি, লুঙ্গি, 3 পিস, এগুলো ধুতি হিন্দুদের সব তৈরি করতে পারি। জি। তখন আমি সিরাজগঞ্জ বেলকুচি নামে একটা জায়গা আছে,
ওইখানে আসি 17 দিন কাজ করি। 17 দিন? হ্যাঁ। জি। 18 দিনের দিন বাড়িতে যাই। কি কাজ করেন আপনি ওখানে? আমি ওইখানে শাড়ি বানাই। আচ্ছা। শাড়ি বানাইছিলাম, তো লেখাপড়াটা বাদ হয়ে গেল। বাদ দিয়ে দিলেন মেয়েটার জন্য? হ্যাঁ, শুধু মেয়েটার জন্য কাজ করতে গেলাম, লেখাপড়াটা একদম বন্ধ হয়ে গেল। বাবা মা বকা দেয়নি আপনাকে এটা শোনার পরে যে লেখাপড়া বন্ধ করে দিচ্ছেন, বা শাসন করেনি? না, আমাকে বলছে এই কথা, আমি চলে গেছি। ও ও ও ঠিক আছে, তারপর? তারপরে আমি ওইখান থেকে আসি। আসার পরে ওই মেয়ের সাথে কথা বলি, তো মেয়েটা আমার সাথে কথা বলতে চায় না। তো বললাম, কি ব্যাপার, তুমি আমার সাথে কথা বলতে চাও না? যেদিন আমি কাজ করতে গেছি সেদিন বলছি যে দেখো আমার বাবা এই কথা বলছে। আমি ওর সাথে কখনো কোন ধরনের মিলামেশা বা গায়ে টাচও করিনি। অনেক ধরনের রিকোয়েস্ট করছে যে ঠিক আছে যাও, আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে। বলতাম ঠিক আছে, তুমি দোয়া করো আমাদের আশাটা যেন পূরণ হয়। বলছে ঠিক আছে। তো আসছি, আসার পর কথা বলে না কেন, কথা বলো না কেন, তুমি যাবার দিন এত সুন্দরভাবে কথা বললে আর আজকে কথা বলো না। তখন আমার একজন বলছে যে শোন, ওই মেয়ের বাবা তোদের বাড়িতে এসে বিয়ের প্রস্তাব দিয়েছিল, আর মেয়ের বাবাকে ধরে মেরেছে তোদের বাড়ির লোক, তোর ভাইরা, বড় ভাইরা। ওহো, এই জন্য মেয়েটা কথা বলে না। তো তারপরে আমি এটা শোনার পরে বাড়িতে এসে বাড়ির আমার বড় ভাই আমার বাবার সাথে মুখে মুখে তর্ক করছি, তর্ক বিতর্ক করছি অনেক সময়। আমার বাবাকে আমি কখনো আপনি বলিনি, তুমি বলে ডাকি। বলছি যে আমাকে বললেই তো পারতে, শুধু শুধু বাবাকে মেরে, তার তো দোষ নেই, আমি বলে গিয়েছিলাম। জি। তো আমাকে বলছে যে ঠিক আছে তুই শাড়ি নিয়ে যা, ওই শাহজাদপুর নামে একটা জায়গা আছে সিরাজগঞ্জ জেলায়, বলছে ওইখানে যা, দিয়ে টাকা সুতা নিয়ে আয়। তো বললাম ঠিক আছে, আমি ওইটা নিয়ে গেছি। এর মধ্যে আমার বড় 2 ভাই আবার মারছে ওই মেয়ের বাবারে। ওহো, ভাবছে যে ওই মেয়ের বাবা ওদের এইসবগুলো বলছে, বলে দিছে। তখন আমি আসলাম, আসার পরে বিকালে গেছি মেয়ের কাছে। মেয়েটা কান্না করে, কথা বলে না। তখন আমারও এত খারাপ লাগতে লাগলো যে আমার ফ্যামিলির লোক এইরকম একটা এত বড় একটা জঘন্য কাজ করলো। ওর কান্না দেখে আমার চোখ দিয়ে পানি আসছে। তখন আমার সাথে কথা বললো না, আমি চলে আসছি। ঠিক সেই দিন রাতে আমাদের ওইখানে সবুজ নামে একটা ছেলে মার্ডার হয়। সবুজ নামে একটা ছেলে আপনাদের এলাকায় মার্ডার হয়? হ্যাঁ। এলাকাটা একটু বলা যাবে কোথায়? হ্যাঁ, বলা যাবে। এলাকাটার নাম ছিল খলিশাদহ। পাবনার খলিশাদহ? হ্যাঁ, পাবনা ফরিদপুর থানা খলিশাদহ। ফরিদপুর থানার খলিশাদহতে সবুজ নামে একটা ছেলে মার্ডার। হ্যাঁ, মার্ডার। এই পয়েন্টগুলো একটু খুব ভালো করে একটু মার্ক করার জন্য সবাইকে আমি রিকোয়েস্ট করছি। ওকে, তারপরে আগের দিন তো কথা বলেনি মেয়েটা। পরের দিন সকালবেলা ওই মেয়ের একটা ছোট ভাই আছে, তো আমাদের এসে বলছে যে আপু আপনাদের ডাকে। তাহলে তো আরো আমার খুব খুব আনন্দ লাগছে, এত আনন্দ যেটা আমি কখনো ভাবতে পারি না যে আমাদের হঠাৎ করে ডাকছে। তখন গেলাম, যাওয়ার পরে আগে তো ছোট ছোট টেপ রেকর্ডার ছিল, একটা টেপ রেকর্ডার হাতে। তো বললাম কি ব্যাপার, গান শুনছো? তো বলছে না, শোনো একটা কথা বলবো তোমাদের। তো বললাম বলো। তুমি বলবে, আমি শুনবো না, বলো কি বলবে। তখন আমাদের বলছে যে ছবির মধ্যে তো অনেক মানুষই অভিনয় করে, টেপ রেকর্ডারে শোনে, আমরা কিছু কথা বলি না, শুনি যে কিরকম লাগে। তখন আমি বলি যে এটা একটা কথা হলো, টেপ করে কথা শুনবে, এমনিতে কত কথা শোনা যায়। তো বলছে না না, একটু বলো না। খুব সুন্দর করে বলছে, এত সুন্দর মধুর সুরে বলছে। তো বললাম ঠিক আছে, কি বলতে হবে? তো বলছে আমি শিখিয়ে দিচ্ছি, তুমি বলো। ও আমাদের শিখিয়ে দিল। আমাদের বলতে বললো কি যে তুমি বলো, সবুজ তো তোমাদের ভালোবাসে, সবুজকে আজকে রাতের মধ্যে যেভাবেই হোক দুনিয়ার থেকে সরিয়ে দেব। কালকের থেকে আমার ভালোবাসার রাস্তার কোনো কাটা থাকবে না, সবকিছু ক্লিয়ার। তোমার জীবনে আমি ছাড়া কেউ থাকবে না। তো আমি ঠিক এই কথাটা এইভাবেই বলছি। তখন আমাদের বললো যে ঠিক আছে তুমি যাও, খাইছো, ভাত খাইছো? তো বললাম যে না, খাইনি। তো বলছে ঠিক আছে যাও, হাত মুখ ধুয়ে ভাত খাও। তো রাতে। মেয়েটার বয়স কত ছিল? মেয়েটা কোন ক্লাসে পড়তো সেই সময়? মেয়েটা ওই সময় পড়তো আপনার 6-এ। গল্পের ডাইমেনশন মোটামুটি আমরা বুঝেই গেছি এই জায়গাটায়, যে সবুজের মৃত্যুতে আপনাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, এটা মোটামুটি ক্লিয়ার। কিন্তু এই জায়গাটা আমাদের শ্রোতাদের অনেক কনফিউশন থেকে যাবে যে ক্লাস 6-এর মেয়ের মাথার মধ্যে এই বুদ্ধিটা মোটেও আসবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা, যে আপনি বলছেন যে তার বাবা কামলা ঘাটে পরিশ্রমী মানুষ, সে একটা টেপ রেকর্ডার কোথায় পাবে? আপনি সিরিয়ালে যান, আপনি জিনিসগুলো ক্লিয়ার করে দেন আমাদের কাছে। হ্যাঁ, ওকে। টেপ রেকর্ডারটা ছিল ওর মামার। ওর একটা মামা ছিল, ফার্নিচারের কাজ করতো। ওই সময় টেলিভিশন খুবই কম ছিল, আর ওরা তো গরিব মানুষ, ওইটাতেই গান শুনতো। আচ্ছা আচ্ছা। আর এই কথাগুলো সাজানো ছিল ওর মামা আর ওর মায়ের, ওর বাবা ছিল না এর মধ্যে জড়িত।
আচ্ছা। কারণ ওর মামারা সবাই জানে ওই মেয়ের সাথে আমার সম্পর্ক আছে, আর ওই মেয়ে যা বলবে আমি সেটাই শুনবো। ওকে। তখন ওই মেয়েটাকে অনেক বোঝা সোজা আমাদের সাথে এই ছলনাটা করায়। আপনি একটু আমাকে বলেন তো, সাধারণত যেটা হয় যে একটা মানুষ যখন খুন হয়ে যায় গ্রাম অঞ্চলে বা শহর অঞ্চলে, তখন কিন্তু মোটামুটি ওইসব এলাকার লোকজন একেবারে শ্বাস জব পড়ে যায়, সবাই জেনে যায়। আপনি যখন টেপ রেকর্ডার এই ভোকালটা দিচ্ছিলেন তার আগে কি আপনি জানতেন যে সবুজ মারা গিয়েছে? না, আমি এটা জানি না। তো আপনি তাকে জিজ্ঞেস করেননি যে এই কথাটা আমি কেন বলবো, এই ধরনের কথা? এই ধরনের কোনো কিছু জিজ্ঞেস করিনি। সে বলছে, আমি সব বললাম। যদি ওই সময় আরো কিছু বলতো সেটাও বলতাম। কারণ লাভ ইজ টোটালি ব্লাইন্ড, আমরা এটা বিশ্বাস করি। লাভ ইকুয়েশন থেকে কোনো কিছু জাজমেন্ট করা ইটস রিয়েলি রিয়েলি ডিফিকাল্ট। ওর লাইফে এটা হয়েছে, সেটা বিশ্বাস করতে হবে আপনাকে। ওকে, তারপর? তখন আমাদের বলছে যে তুমি বাসায় যা ভাত খাও। তখন আমি বাড়িতে আসি, আর ওই ক্যাসেটটা ওর মামা ওর কাছ থেকে নিয়ে শোনার পরে ওকে সাথে নিয়ে আমাদের ওইখানে যে ছেলেটা মারা যায় তার বাবার কাছে যায়। যাবার পথে ক্যাসেটটা শোনায়। তো এই মেয়ের কাছে জিজ্ঞেস করছে যে আচ্ছা এটা কি সত্য? তো মেয়েটা বলছে হ্যাঁ, আমাকে আপনার ছেলে ভালোবাসতো, আমাকে ও জোর করে ভালোবাসতে চায়। কালকে রাতেই কথা বলছে। একবার বলছে, পরের বার আমি আবার বলছি যে তুমি কি বললে আবার বলো তো। পরের বার আমি এটা রেকর্ড করছি যে হয়তো মারতেও পারে, কিন্তু সত্য সত্য আপনার ছেলেকে ও মারছে। তখন আমি বাড়িতে আসি সকালে, আসার পরে ভাত খাইতে বইছি। আবার আমার এক ভাই বলছে যে কি রে তুই এই মেয়ের সাথে আবার কথা বলতে গেছিস কেন? তে বলছি তাতে তোমাদের সমস্যা কি? আমি কথা বলবো, তোমাদের সমস্যা কি? ভালো যদি লাগে তাহলে বাড়িতে রাখো, না লাগলে না রাখো। আমার মনে অনেক খারাপ লাগছে। ওর বিরুদ্ধে কেউ যদি একটা কথা বলতো তাকে মনে করতো যে তাকে মারি ধরে, এরকম খারাপ লাগতো, যে কেন না হয়। তখন ভাত খেতে বইছি, ভাত হাতে লিছি, মুখে দিব। তখন আমার ভাতের প্লেটটা আমার সামনে থেকে সরিয়ে নিছে। কে সরিয়ে নিয়েছে? সরিয়ে নিছে আমার এক ভাই। আর এক ভাই পিছন থেকে এসে একটা লাথি দিছে আমার গায়ে। বলছে তুই ওঠ, তোর ভাত নেই, তোর বাড়িও নেই। তখন আমি খুবই খারাপ লাগলো। ঠিক এই জ্যৈষ্ঠ মাসের প্রথমেই আমাদের বাড়ির সামনে অনেকগুলো গাছ আছে, আমের গাছ। একটা আম পেরে কাঁচা আম কেবল একটা কামড় দিছি। এই সময়তে দুইটা লোক আসলো, খুব সুন্দর করে প্যান্ট শার্ট পরে। আমাদের বলছে যে এই যে ভাই শোনেন। তো বললাম কি? বলছে আলামিনদের বাড়ি চেনেন? তো বললাম যে তার বাবার নাম কি বলতে পারেন? তো বলছে আমার সাথে মেলে। তো বললাম হ্যাঁ আমি তো, বলেন। যখনই বলছে আমি, তখনই আমাকে একজন কলার ধরছে আর একজন দুই হাত পিছন ধরে হ্যান্ডকাপ লাগা দিছে। লাগা দিয়ে আমাকে প্রচন্ড মারে, মানে এত মারছে যেটা আমার বলা সম্ভব না। কতবার আমার জ্ঞান ওই জায়গাতে গেছে আর আইছে জানি না। ওই সময় আমার বাড়ির একটা লোক, শুধু আমার মা কান্না করছিল। আমি পরে জানতে পারছি জ্ঞান ছিল না তার, 6 দিন হাসপাতালে ছিল। আর একটা বাড়ির লোক আমার বাড়ির ভিতর গেট আটকা দিয়েছিল, কাউকে বাইরে বাড়াতে দেয়নি। ওকে। তখন আমাকে ওইখান থেকে নিয়ে আসে থানায় আনার পরে। কোন থানায় নিয়ে আসলো আপনাকে? ফরিদপুর থানায় আনছে। কত সালের কাহিনী এটা? এটা হলো আপনার 2006 পরে নেই, 2005 শেষের দিকে। ওকে। ফরিদপুর থানা মানে পাবনার ফরিদপুর থানা? হ্যাঁ, পাবনার ফরিদপুর থানা। তখন আমাকে আনছে, একদিন রাখছে, অনেক মার করছে। আমার বাড়ির থেকে একটা খাওয়ার জন্য কিচ্ছু দেয়নি, থানায় থেকে কিছু দেয় না। আপনাকে বলেছিল যে আপনাকে কেন মারছে বা কেন পিটাচ্ছে? কারণ আপনি তো সেই সময় শিশু ছিলেন। আপনি যদি অপরাধও করে থাকেন আপনাকে শাস্তি দেওয়ার কথা না। আইনি সংজ্ঞা অনুযায়ী যেটা হয়, প্রথম কথা হচ্ছে আপনি অপরাধ করেছেন কিনা সেটা তো জাজমেন্টের একটা বিষয় আছে। কিন্তু যেহেতু আপনি কিশোর অপরাধী, আপনি তখন ক্লাস 6 বা 7 পড়েন, রাইট? তার মানে আপনার বয়স এখন পর্যন্ত যেটা বলা চলে যে 12 বছর হয় নাই, তার মানে 12 থেকে 13। তোমার কিশোর অপরাধী। আপনি কিশোর অপরাধীদের তো এরকম মারা যায় না। যাই হোক, আপনি যেটা বলছিলেন। না, আমার বয়সটা ওই সময় বেশি হবে। আর একটু বেশি হবে? হ্যাঁ, আরো অনেকটু বেশি হবে। অনেক দুষ্ট ছিলাম তো, স্কুলে যায়নি, বাড়ির সাথে স্কুল ছিল। অনেক বড় হওয়ার পরে। যাই হোক, আপনার বয়স 14 বছর হলেও আপনি কিশোর অপরাধী। কিশোর অপরাধীদের এভাবে মারা যায় না। তারপর এর কারণ ছিল যে ছেলেটা মারা গেছিল, তার বাপ অনেক জানাশোনা লোক, কোর্টে চলাফেরা করতো মুহুরিদের সাথে। আচ্ছা। তো আমাদের থার্ড অফিসার বলে যে যদি 50,000 টাকা দেয় তাহলে তোকে মারবো না, তোকে এইভাবেই চালান দেবো, সমস্যা নেই, আমরা আরো সাক্ষী আছি, আমরা আরো সাক্ষী দেবো, তুই টপ করে যাবেন পাবি। তো কয় তোর ফ্যামিলির লোক আসে না, আমরা কি করবো? এই কথা বলে আর মারে, অনেক মারছে, জ্ঞান হারা যায়, আবার মারতে মারতে জ্ঞান ফেরায়। আপনি কি জিজ্ঞেস করেছিলেন যে আপনারা কেন আমাকে মারছেন? হ্যাঁ, জিজ্ঞেস করছিলাম। তখন কি বলে ওরা? তখন বলে যে তুই সবুজকে মার্ডার করছিস, কয়জন ছিল তোর সাথে, কি কি নাম, তুই কোন দল করিস, কোন পার্টি করিস, এগুলো জিজ্ঞেস করে আমাদের। বলে তোর কাছে বন্দুক কয়টা আছে, কয়টা চাপাটি আছে। আমি তো এগুলো কখনো ওই সময় দেখি নাই বন্দুক। আচ্ছা।
তখন আমাকে মারার পরে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে যায় আমাকে বলে, শোন, হাসপাতালে যাবার পরে তুই বলবি যে তোকে মারেনি। যদি বলিস যে মারছে তাহলে এই চাইতে 2 গুণ বেশি মারবো নিয়ে আসার পরে। তখন আমি ওইখানে গিয়ে দাঁড়াতে পারি না, 2 জন ধরে রাখছে। আচ্ছা, আপনি মারের বর্ণনাগুলো দিবেন যে কিভাবে কিভাবে পেটাতো? হ্যাঁ দেব। আমার এই হাত দুটো পিছনে দিয়ে হ্যান্ডকাপ লাগাতো, লাগায়া এই নিচে খালি প্লাস্টারের উপরে বসায়া হেলান দেওয়াতো ওয়ালের সাথে। তারপরে 2 পা টান করে 2 পায়ের উপর 2টা পুলিশ বোট দিয়ে দাঁড়ায় থাকতো উঠে। আর যে মারবে, থার্ড অফিসার হোক আর ওসি হোক, এই 2 পায়ের গিরাতে শুধু বাড়িত। অনেক মোটা একটা বাঁশ আছে, 2 ইঞ্চি বাদে বাদে একটা করে বাঁশের পোদ মানে গিরা আছে। এত মানে পিটা জিনিস দিয়ে বাড়িয়েছে আমাদের মারছে। আপনি ওই সময় শাউট করতেন, চিল্লাচিল্লি করতেন? হ্যাঁ, আমি ওই সময় চিৎকার দিয়ে জ্ঞান থাকতো না। ওহো। যখন বাড়ি দিত মনে হতো যে আমার চোখ দিয়ে কারেন্টের বাল্ব বের হচ্ছে, 500 পদের বাল্ব এরকম হতো। তখন জ্ঞান থাকতো না, আবার মারতো, আবার মারে, আবার জ্ঞান ফিরাতো। তারপরে গাছের সাথে একবার ঝুলিয়ে মারছে আমাকে। গাছের সাথে ঝুলিয়ে মারলো? গাছ কোথায় পেলো থানার মধ্যে? থানার মধ্যে অনেক গাছ আছে। লোকজন দেখে না গাছে ঝোলালে? রাতে, দিনে না তো। আচ্ছা, কি করতো, কিভাবে ঝোলালো? রাতে গাছের সাথে মাথা নিচের দিকে দিয়ে পায়ের সাথে দড়ি বাঁধে ঝোলায় পায়ের তালিতে সেকোন রড আছে, রড দিয়ে বাড়ি দেয়। তো এইভাবে মারছে। মারার পরে আমাদের সকালবেলা চালান দিবে। চালান দেওয়ার আগে একটা বয়স্ক পুলিশ আসলো। তো বলছে, কিরে এই নাম কার? তে বললাম, স্যার আমার। তে বলছে যে বাইরে আসলাম। বলছে, কিছু খাইছিস? তে বললাম যে না, কিছু খাইতে দেয়নি। বাড়ির থেকে লোক আইছে? কয় না, আসেনি কেউ। বলছে, তোর বাবা মা নেই? তে বললাম যে আছে। কয়, তুই কি তোর বাবা মার জারজ সন্তান যে তোরে দেখতে আসে না? তখন কি বলবো, কিচ্ছু বলার নেই, চুপ করে নিচের দিক ছিলাম তাকায়া। তখন বলে, ঠিক আছে, খাওয়াটা তো পাস না, আমি কিছু দিয়ে দিচ্ছি। এই কথা বলে রোল দিয়ে আমাকে প্রায় 150টা বাড়ি দেয়। ওহো। আমার পুরো শরীরে ওই পুলিশটা আমাকে যে বাড়ি দিছে, প্রত্যেকটা বাড়িতে আমার যেগুলো হাতের প্রতি দিছে, একটা করে বাড়ি দিছে, 30 ফিটে রক্ত বের হয়েছে প্রত্যেকটা বাড়িতে। আর যেগুলো পায়ের প্রতি দিছে, মাংসের উপর দিয়ে, এগুলোতে বের হয়নি। হাতের উপর দিয়ে, পায়ের গিরার উপর দিয়ে যেগুলো দিছে, প্রত্যেকটা বাড়িতে রক্ত 30 ফিটে বের হয়েছে। ওর পোশাক নষ্ট হয়ে গেছিল পুলিশের। তখন ওই পোশাক নষ্ট হওয়ার কারণে আমাকে আরো বেশি মারছে। আমাকে বলে, তুই আমার এই রক্ত লাগা দিলি, এইটা তো আর উঠবে না। এই কথা বলে আরবার মারে, আবার রক্ত ছুটে ওর গায়ে যায়, মুখে যায়, এরকম অবস্থা। কি দিয়ে মারতেছিল ওটা? আমাকে ওইটা মারছে হলো আপনার এই যে গাজীপুরের এদিকে পাওয়া যায় এক ধরনের বেত আছে, অনেক মোটা, সেই বেত দিয়ে। অত মোটা বেত আমি দেখিনি কখনো, শালবনে পাওয়া যায় বেতগুলা। তখন আমাকে চালান দিল। চালান দেওয়ার পরে আমাদের 2 পা 3 মাস সোজা হয় না জেলের মধ্যে যাওয়ার পরে। চালান দেওয়ার 14 দিন পরে আমাকে আবার রিমান্ডে নিয়ে আসে 7 দিনের। 7 দিনের রিমান্ড জানে। তখন আমি ওইখান থেকে এক পুলিশকে বলি যে, স্যার আপনার মোবাইলটা দিবেন, আমি 1 মিনিট ফোন করবো বাড়িতে। তে বলছে, ঠিক আছে না। তখন ফোন দিছি, রিসিভ করছে, নাম বলছি, কয় তোকে চিনি না। কে রিসিভ করেছিল ফোন? রিসিভ করছিল আমার বড় ভাই। পরে আবার দিছি, আমার আব্বা রিসিভ করছে, বলে তো এর নামে তো কাউকে চিনি না, এটা রং নাম্বার। পরে 15 বার ফোন দিছি, লাস্টে শুধু রং নাম্বার। পুলিশের মোবাইলের টাকা ফুরা গেছে। পুলিশ আমাকে গাড়ির মধ্যেই ওই পাবনা কোর্টের নিচে 3টা থাপড় মারলো খুব জোরে। আমাদের বলে যে, তোর বোন আছে? তো বললাম যে হ্যাঁ আছে, তো বিয়ে হয়েছে। কয়, তোর বোনকে কি আমার কাছে এনে দিবি যে তুই টাকাগুলো ফুরালি? এ ধরনের খুব খারাপ ভাষায় গালি দেয়। প্রিয় শ্রোতা, this is not a fiction and this is not a trauma. This is not a cinematic story. This is real life story which you are listening right now. The show name is Hello 8920. কিছু বলার নাই, নো কমেন্টস। ওকে, তারপর কি হলো? তারপরে আমাকে থানায় আনলো। আনার পরে বলছে যে, শোন, তুই কয়েকদিন আগে মার খাইছিস, তোদের তো কেউ দেখেনি, যদি 50,000 টাকা দিস দয়া করে, তাইলে তোদের আর মারবো না। তো বললাম, স্যার 50,000 টাকা আমার বাড়ি থেকে খাওয়ার টাকা দেয় না, 1 মুঠ ভাত দিয়ে যাবে, ভাত দেয় না, আপনারাও কিছু দেন না, আমি তো না খেয়ে তো মারা যাবো। সাধারণ যে পুলিশ থাকে ওদেরকে বললো যে ওকে চেয়ারে বসাও, আমি আসছি। রাতে 10টার দিকে। তখন খুব সুন্দর একটা চেয়ার আছে, চেয়ারে এনে বসানোর পরে আমার হাতগুলো টান করে দিছে চেয়ারের উপর। দিবার পরে আমার হাতে 2 হাতের ক্লিপ লাগিয়ে দিছে। লাগানোর পরে আমাদের বলছে যে, টাকা দিবি নাকি? তো বললাম, আমি টাকা কোথায় পাবো? তো বলছে যে, তাহলে
তুই মাজার করছিস, তোর সাথে কে কে আছে এগুলা সব বল। তখন বললাম আমি এসব কিচ্ছু জানি না স্যার, এই কথা আমি সব বিস্তারিত বললাম। তখন আমাকে মানে বুকের উপরে একটা বোর্ড দিয়ে লাথি দেয়, বলে ফাজলামি করার জায়গা পাস না, আমাদের সাথে ফাজলামি করিস। এই কথা বলার পরে কারেন্টের প্লাগ ঢোকা দিয়ে যখন সুইচ দিছে, তখন আমাদের এই হাতের মধ্যে যে চারাটা আছে এর মধ্যে নখের মধ্যে ওই নিজিল আছে, নিজিল আপনার প্রায় 1 মিনিটে 100 বারের বেশি হাফ ডাউন করে। আমাদের হাতের মধ্যে হাফ ডাউন করাইছে। তখন আমার জ্ঞান ছিল না। পরে আমাদের বলছে যে কি আছে বলবি? তো বললাম স্যার আমার কাছে কিছুই নেই। তখন বলে কি রে তুই কি খাবি বলতো? তো বললাম কি খাবো আমি, মানে আমার কোন সেন্স ছিল না। আমি আবার বলছি যে আমি ডাউল খাবো। তো বলছে ঠিক আছে তোর ডাউলই খাওয়াচ্ছি। এই কথা বলে হোটেল থেকে ডাউল নিয়ে আসাইছে 1 ঢিস। আমাদের বলে দরকার 1 ঢিস ডাউল কেউ খেতে পারে? রান্না করা ডাউল পানির মতো 1 গ্লাস খেয়েছি, খাওয়ার পর আর খাইতে পারি না, পেটে পাড়া দিয়ে সবকিছু বাড়ি করে। বলে আবার আর 1 গ্লাস খা, আবার খাই, আবার পেটে পাড়া দিয়ে সবকিছু বাড়ি করে। এইভাবে আমাদের 1 ডিশ ডাউল খাওয়াইছে আর পেটে পাড়া দিয়ে বাড়ি করাইছে সব পুরাটুক। বাড়ি করার পরে তখন আমার মাথায় শর্ট দিয়েছিল কারেন্টের, একটা হেলমেট ধরনের একটা যন্ত্র আছে ওদের কাছে, ওইটা মাথায় দিয়ে পিলাক দিয়েছিল। তখন আমার মাথায় একদম কোনো কিছু সেন্স ছিল না। ওই সময় আমি কি বলছি আমার কিছু বলার মতো ক্ষমতা এখন আমি পাই না। মানে আপনার মনে নেই যে আপনি ওই সময় না কি না, বলেছেন? আমার কোনো কিছুই মনে নেই। আর যখন আমি বলতাম যে পিলসাপ ফেলবো, তখন ওই দেখতাম বালতির মধ্যে পানি দিয়ে কারেন্টের লাইন দিয়ে বলতো পিলসাপ ফেলতে বালতির মধ্যে, মানে প্রস্রাব করার কথা। হ্যাঁ, তখন আমি করতাম না, যেহেতু কারেন্ট আছে শর্ট দিবে। তখন পানি খাইতো অনেক, বলতো পিলসাপ করবি, আর যদি প্যান ভরে বা কাপড় চোপড় ভরে পিলসাপ করিস তাইলে তোরে ওইগুলো খাওয়াবো, ওই কাপড় সহ খাওয়াবো। আমার ফ্যামিলির লোক যদি যাইতো আমার এই ধরনের পরিস্থিতি কখনোই হতো না। তখন আমি ওই বালতির মধ্যে যখন পিলসাপ করতাম, তখন আমার পুরো শরীরের মধ্যে কারেন্টের এত জোরে একটা শর্ট দিত, দিয়ে জ্ঞান হারা পড়ে যেতেন। আমার মাথা ফুলে যেত, আমার এই কপালে এক সাইডে এখনো ফুলা আছে, পড়ে যেতে মাটিতে। এইভাবে অনেকবার করাইছে, শর্ট পড়ায় 15 বারেরও বেশি। তো 3 দিনের দিন আমি 3 দিন কিচ্ছু খাইনি। রাত 2টার দিকে থার্ড অফিসার আমাদের হাতে হ্যান্ডকাপ দিয়ে পায়ের নিচ দিয়ে আমাদের মাঝখানে একটা মোটা রড আনলো, আনে 2 টেবিলের মাঝখানে রেখে ঝুলাইলো। ঝুলাই বলছে তুই মাথা সন্নি করে থাকবি, যদি মাথা নিচের দিক দেই তাহলে পায়ের পাতা উপরের দিক ওঠে। আমাদের তখন ওই বাড়ি দেয় পায়ের উপর রড দিয়ে। তখন আমাদের বলছে আচ্ছা তোর সত্য ঘটনাটা বলবি? তো আমি বললাম যে স্যার এই কথা। তো বলছে কেন তোর বাবা মা আসে না দেখতে? বলছি না। তখন বলছে কি খাইছিস? বলছে কিছু খাই নাই। তখন ওদের ওই থানার মধ্যেই বাসা। তখন ওই থার্ড অফিসার যায় তার ওয়াইফদের সাথে নিয়ে আসে, এসে আমাদের দেখে আরো কিছু খাবার দিয়ে যায়। তখন আমি খাই আর কান্না করি, বলি যে আমার বাবা মা ভাই বোন সবাই আছে, তারা আমাকে দেখে না, আর এরা আমাকে ধরে আনছে, ঈদের আসামিকে মারে পিটানো এদের কাজ। এরা দেখেও মায়া লাগছে আমাকে দেখে, আমাকে ভাত দিয়ে গেছে, মাংস দিয়ে গেছে। কোন থার্ড অফিসার এটা করলো? যে থার্ড অফিসার আপনাকে মারলো সেই থার্ড অফিসার? হ্যাঁ হ্যাঁ, যে আমাকে ঝুলিয়েছিল। ওকে, একটা অদ্ভুত একটা ব্যাপার, মানে এত অত্যাচার করার পরে আপনাকে গিয়ে তারা বাধ্য হচ্ছে হেল্প করতে। মানে আমি বুঝলাম না কেন সে মায়াটা কেন দেখাচ্ছে। ওই যে আমার সব বিস্তারিত সবকিছু জানছে, শুনছে যে এইভাবে ধরা খাইছি। আমার বলছে যে তো ইনফ্যাক্ট আরেকটা জিনিস যেটা হতে পারে যে এত মার দেওয়ার পরও যখন কিছু বের হচ্ছে না, তার মানে ওরা বিলিভ করতে শুরু করেছে যে না এটা এক ধরনের আসলে ও যেটা বলছে সেটা সত্যই। আমাকে একটু বলেন তো যে এই যে মারটা আপনাকে দিল একদম ভয়াবহ রকমের, এটা কত ভয়াবহ আসলে ভয়াবহ শব্দটা দিয়ে বোঝানো সম্ভব না। আপনার পরিবারে তারা যায়নি? পুলিশ নিজে থেকে যায়নি আপনার পরিবারে? গিয়ে তো যোগাযোগ করতে পারতো যে আপনার ছেলেকে ধরে নিয়ে আসছে, আপনারা কেউ যোগাযোগ করেন না কেন? ওখানে তো নিয়ম অনুযায়ী যাওয়ার কথা। না, পুলিশ যায়নি। রিমান্ড জানলে পুলিশ যাবে না, পুলিশ যায় না। আচ্ছা, রিমান্ড জানলে পুলিশ যায় না। আর যে লোক যার ছেলে মারা গিয়েছিল সে থানায় টাকা দিয়েছিল, টাকা দিয়ে আর আমাকে রিমান্ড জানা হয়েছিল। প্রচন্ড মারছে, কি বলবো সেটা। ওকে, তারপর 7 দিন পরে আমাকে আবার চালান দেওয়া হলো। চালান দেওয়ার সময় থার্ড অফিসার আমাকে 200 টাকা দিয়ে দিয়েছিল। এক পুলিশের কাছে দিলে বললো ওকে এই 200 টাকা পিসি করে ওর নামে দিয়ে দিয়েন। আমাকে 1 টাকাও দেয়নি। ওরা 4 জন 50 টাকা করে নিয়ে নিছে, 1 টাকাও দেয়নি। মানে যে থার্ড অফিসার আপনাকে এত অত্যাচার করলো সে আপনাকে টাকা দিল? হ্যাঁ, 200 টাকা দিয়েছিল লাস্টে। ওই টাকা 200 আমি পাইনি। যে 4টে পুলিশকে পাঠাইছিল সে তারা 4 জন নিয়ে নিছে। হ্যাঁ, তখন আমি জেলে যাবার পরে আমার 3 মাস এই পা সোজা হয় না, পায়ের গিরায় মারছিল।
পা সোজা হচ্ছে না, তখন ভিতরে আমার পাড়া প্রতিবেশী এক ভাতিজা আছে, সে হলো কয়াদি, অনেক হেল্প পাই, সে এখনো সাদা পানির ভিতরেই আছে। সে এখনো জেলে আছে? হ্যাঁ, সে এখনো জেলে আছে। ওকে। ও আমাকে হেল্প করে, সকালবেলা এক পিস রুটি দেয় আর একটু গুড় দেয়, এক লোক দিয়ে তুলে উঠায় দেয়, এক লোক দিয়ে, কারোটাতে লাগে কারোটাতে লাগেও না। এক পিস রুটির মধ্যে কখনো দেখা যায় গুনা, বাঁশের চলটা বা ময়লা, এ ধরনের এত জঘন্য জিনিস পাওয়া যায়। কখনো ডাউল রান্না করলে ডাউলের মধ্যে কখনো অনেক বড় বড় পোকা পাইছি, অনেক পোকা, সাদা পোকা। ওকে। কি করবো, বাধ্য হয়ে অমনি খাইতে হতো, অমনি খাতাম। আপনার পরিবারের এখনো কেউ আপনার সাথে দেখা করতে আসেনি? না, কেউ আসেনি। ওইখানে রাজনৈতিক একটা নেতা ছিল, সে বলতো কি ব্যাপার, তোমার তো চেহারা ভালো, তো তুমি চলে আসছো কেন, কি জন্য? তো বললাম আঙ্কেল এই কথা। তে বলছে বুঝতে পারছি বাবা, তুমি আমার সাথে থাকো, আমি যদি বের হতে পারি তাহলে আমি তোমাকে বাইর করবো, কথা দিলাম, কারণ যার কেউ নেই তার আল্লাহ তো আছে। তখন আমি ওই আঙ্কেলের কাজ করে দিই জেলের মধ্যে। কি করতেন? ওর কাপড় চোপড় সব কেচে দিতাম। তারপরে ওই জেলের মধ্যে ক্যান্টিন আছে, ওইখান থেকে মাছ মাংস প্রতিদিন বিক্রি করে, ওইগুলা ও কিনে খেত, ওইগুলো সিরিয়াল দিয়ে নিতে হতো, সিরিয়াল দিয়ে নিয়ে আসতাম। আর প্রতি মাসে বেড নিতে 2 প্যাকেট গোল্ড সিগারেট দেওয়া লাগে ম্যাটকে, সেই সিগারেট গুলো আমার পুরো খরচটা ওই লোক বহন করতো। আচ্ছা। তখন আমি একদিন জেলের মধ্যে একটা আম পালছিলাম, কাঁচা আম, একটা আম পালার জন্য আমাকে 5টা বাড়ি দিছে, অনেক জোরে বাড়ি দেয়। পিলার আছে, পিলারের সাথে 2 পুলিশ, ভিতরে তো পুলিশ বলে না, বাবু বলে, 2 বাবু হাত টান করে বুক পিলারের সাথে ঠেকার, পিছন থেকে একজন রোল দিয়ে 2 হাত দিয়ে বাড়ি দেয় পিছনে। আপনাকে চালান করা হয়েছিল কোন জেলে? পাবনা জেলে। পাবনা জেলে আপনি ছিলেন? তখন আমি ওইখান থেকে, ওই লোক বের হয়ে আসে হাইকোর্ট থেকে জামিন নিয়ে, আমাদের বলে যে উকিল আছে, উকিল লাগবে, সরকারি উকিল কারো লাগবে। তখন আমি একটা সরকারি উকিল ধরছিলাম, সরকারি উকিলটা ধরার আগে সাক্ষী শুরু হলো, মানে এরা চাই যে দ্রুত বিচার হোক। তখন আমি একদিন কোর্টে গেছি, আমাকে কোর্টে যাওয়ার পরে সাক্ষীকে ডাকছে, সাক্ষী আমার সেই মন নেই, যার কারণে আমি আর জেলে। সে হলো প্রধান সাক্ষী, 1 নাম্বার, মানে যাকে আপনি ভালোবাসেন? হ্যাঁ, যাকে আমি ভালোবাসতাম, সে হলো 1 নাম্বার সাক্ষী। তখন আমার দিকে একবার শুধু তাকাইছে, তে আমি মনে মনে ভাবলাম যে হয়তো মিথ্যে কথা, হয়তো আর বলবে না। তখন বলে জজ, মহিলা জজ, ও মেয়েকে জিজ্ঞেস করে যে এই যে মার্ডার করছে তুমি কিভাবে জানলা? তখন ওই মেয়েটা বলে যে সবুজ যে ছেলেটা মারা গেছে, সে আমাকে প্রচন্ড ভালোবাসতো, আমিও ভালোবাসতাম, আর এই ছেলেটা মাঝখান থেকে এসে আমাদের 2 জনকে বিরক্ত করতো। আমি একদিন ওকে বলছিলাম যে একজন আমাকে ভালোবাসে, তুমি ভালোবাসতে আসো কেন, একটা মেয়ে কজনকে ভালোবাসতে পারে? তে ও বলে যে আমি সবুজকে দুনিয়া থেকে সরিয়ে দেব। তখন আমি কথাটা ওকে আবার বলি যে তুমি আবার বলো তো। তখন ও যখন দ্বিতীয়বার বলে, তখন আমি টেপ রেকর্ডার ছিল আমার হাতে, এটা আমি রেকর্ড করছিলাম। তে জজ জিজ্ঞেস করলো যে তুমি রেকর্ড করলা কি জন্য? তখন মেয়েটা বলছে যে আমি রেকর্ড করলাম এই জন্য, কারণ ওর সাথে সবুজকে আমি বেশি ভালোবাসি, সবুজকে ও মেরে দিতেও পারে ভালোবাসার জন্য, কিন্তু সত্যই মেরে দিয়েছে। তখন আমাকে শুধু বলল যে তোমার কিছু বলার আছে, তোমার কোনো উকিল আছে? তখন বললাম না, আমার কোনো উকিল নেই। তখন বলছে তুমি নিজে কিছু বলতে চাও? তখন আমি শুধু এই কথাটাই বলছিলাম যে যার কেউ নেই তার আল্লাহ আছে, যে কথাগুলো বলছে একটা কথাও সত্য না। এইটা বলার পরে আমাকে তখন আবার বলে কি কাস্টডিতে নিয়ে যেতে, মানে আবার কোর্ট থেকে জেলে নিয়ে যেতে, গারদে নিছে, গারদ থেকে জেলে নিছে। এভাবে আমার 4টে বছর জেলের, 4 বছর, মানে বাহিরের 32 মাস। বাইরের 32 মাস মানে জেলে যারা সাধারণ আসামি এদের 9 মাসে বছর। আমি আবার ভিতরে প্রথম গিয়ে ভিতরে আমার ভালো লাগতো না, সারাদিন গরমে থাকতে হতো। তো আমি বাইরে বসে থাকতাম, তো মাঝে মধ্যে মারি খেতাম, কিছু মনে করতাম না যে পুলিশ এত মাল স্যারিরা তো 2-4টি বাড়ি দেয়, এইটা কিছু ব্যাপার না। তখন আমাদের বলে কি রে তুই কি বাইরে থাকতে ভালোবাসিস? সুবেদার বলছে। তো বললাম হ্যাঁ স্যার। তো বলছে ঠিক আছে তাহলে তুই এই যে ড্রেন যায়, ড্রেন দিয়ে পানি যায়, বললাম হ্যাঁ। যখন সবজি দেওয়া হয় তখন ময়লা হয়ে পানি আটকে যায়, তো ওই ড্রেন পরিষ্কার করবি, তাহলে তোর বাইরেও থাকা হবে, আরো 1 মাস কমে বছর হবে। তখন আমার 8 মাসে বছর হয় জেলের মধ্যে। সেই অর্থে আপনার হচ্ছে হলো 4 বছর। 4 বছর জেলে। 32 মাস আপনি যেটাকে বলছেন সেটা মিলিয়ে হচ্ছে আপনার 4 বছর। 4 বছর। প্রিয় শ্রোতা, আমরা গল্পের এখানে ছোট্ট একটা বিরতি নিতে চাই, সংবাদের বিরতি। আমি সবাইকে একটু সতর্ক করতে চাই আজকের গল্পটা শোনার ক্ষেত্রে। আপনারা এই যে ফার্স্ট ইমোশন এই মুহূর্তে রয়েছেন ওর প্রতি, আলামিনের প্রতি,
আপনারা গল্পের শেষ পর্যন্ত কোন ইমোশনে গিয়ে দাঁড়াবেন আমরা জানি না। এই গল্পের এসেন্সটা আমি জানি, নির্যাসটা আমি জানি, এবং সেটা যে কতটা ভয়াবহ নৃশংসতম ঘটনা হতে পারে আমি শুধু বলতে পারি ইভেন ইউ ক্যান ইমাজিন, আপনি কল্পনাও করতে পারবেন না আপনি কোন ধরনের গল্পে আপনি আজকে আছেন হ্যালো 8920-তে। এবং আমরা বিশ্বাস করি লাইফ ইজ মোর দ্যান ড্রামা, লাইফ ইজ মোর দ্যান ফিকশন, লাইফ ইজ মোর দ্যান এনি কাইন্ড অফ ফিকশনস। যা লেখা হয়, রচনা করা হয়, সবকিছুর থেকেও লাইফ অনেক অনেক বেশি ঊর্ধ্বে। জীবনে যা ঘটে তার চেয়ে বেশি কোনো কিছুতেই ঘটে না, এবং সেই জীবনের গল্প নিয়ে হ্যালো 8920-তে আছি আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছে যাই। হ্যাঁ আলামিন, আপনি বলছিলেন যে আপনি 32 মাস 4 বছর কিছু দিন না? 4 বছর 4 দিন 4 বছর 4 দিন আপনি জেলে ছিলেন। আচ্ছা, আপনার কি প্রুফ করা সম্ভব হলো যে আপনি খুনের আসামি ছিলেন না বা কিছু একটা, যেহেতু জেল থেকে আপনাকে ছেড়েই দিল, নয়তো আপনি আমাদের হ্যালো 8920-তে থাকতে পারতেন না? কি হলো আমরা একটু জানতে চাই। হ্যাঁ, আমাকে জেল থেকে আমি বের হলাম। মানে জাজমেন্ট লাস্ট পর্যন্ত কি আসলো, বিচারে কি হলো? হ্যাঁ, আমার বিচারে তো হতো লাইফ সাজা 33 বছরের। আমি এটা জানি আর ওইটাই চিন্তা করি যে আমার জীবনে আর এই জেল থেকে বাইরে যেতে হবে না। তখন আমাকে ওই যে রাজনৈতিক নেতা ছিল, আমি যার কাজ করে দিলাম, ওর সাথে আমার কেসটা মুভ করছিল। তখন বিচারটা শুরু হওয়ার আগেই, মানে রায় হওয়ার আগেই আমি জামিন পাই, বের হই, আমি বাড়িতে আসি। আমার বাড়ির ফ্যামিলির কেউ চেনে না, আমাদের কেউ না। চেনে না মানে আপনি প্রথম ঢোকার সঙ্গে আপনার সাথে কি আচরণ করলো? আমি প্রথম ঢুকে আমার বাবারে বলছি কেমন আছো, তখন আমার বলে তোরে তো চিনি না, তুই আবার কে? তখন আমার বড় ভাইরে বলে দেখ তো কে যেন আইসে, যদি না যায় তাইলে মারি হাত পা ভাঙি তারা দেয়। তখন আমার কেউ চেনে না। 1 ঘন্টার মতো অনেক কথা বলছি যে আমার চেনো না, জন্ম দিছ, অনেক ধরনের কথা বলছি। তখন বলে তুই যদি না যাস তাহলে তোকে মেরে ফেলবো। আপনার মা কি করতো সে সময়? আমার মা আমার বাবার উপর দিয়ে কথা বলতে পারতো না, আমার মা শুধু কাঁদতো। একমাত্র এই পরিস্থিতির মধ্যে, আমার লাইফের মধ্যে যা আছে এর মধ্যে, আমার মা শুধু আমাকে একটু ভালোবাসতো, এইটাতে রাজি ছিল, কিন্তু আমার মা আমার বাবার জন্য কথা বলতে পারেনি। আলামিন, আমি আবার একটু লাইফের সেই শুরুর দিকে ফিরে যেতে চাই, আমি আমার শ্রোতাদেরকে নিয়ে যেতে চাই ওই জায়গাটাতে। আপনি একটু আমাকে বলবেন, আপনি শুধুমাত্র এই মেয়েটাকে ভালোবাসার কারণে কিভাবে কালার হয়ে গেলেন আপনার পরিবারের কাছে? একমাত্র মেয়েটাকে ভালোবাসার কারণে, আর দ্বিতীয় কোনো কারণ ছিল না। আপনি সত্যি করে বলেন, আজকে আপনার দিস ইজ আ বিগ প্ল্যাটফর্ম আলামিন, আপনি এই মেয়েটাকে ভালোবেসে আপনার পরিবারের সাথে কোনো খারাপ আচরণ করেছিলেন? টু বি অনেস্ট, কি ধরনের খারাপ আচরণ করেছিলেন? যেরকম আমার বাবা বলছে এক কথা, আমি সেটা শুনিনি, করছে অন্যতা। কিরকম? যেরকম বলছে তুই লেখাপড়া কর। আমি ছোটবেলায় যখন লেখাপড়া করতাম তখন স্বপ্ন দেখতাম যে আমি নৌবাহিনীর চাকরি করব। তখন আমাদের বলতো যে যত টাকা ঘুষ লাগুক তোর নৌবাহিনীর চাকরি নিয়ে দেবো, ভালো মেয়ে দেবো, ভালো ফ্যামিলির। কিন্তু ওই সময় আমার মাথার মধ্যে কোনো কিছুই ক্যাচ করেনি। তখন আমি শুধু মেয়েকে ভাবতাম, বলতাম আমাদের সব কিচ্ছু লাগবে না। আমার বাড়ির থেকে, আমার ফ্যামিলি থেকে আমাদের যেটা বলতো সেটা কখনোই করতাম না, আমার মন মতো আমি চলতাম। ওই মেয়ে যেটা বলতাম সেটা করতাম। মেয়ে আপনাকে একদম পুতুলের মতো যা বলতো আপনি সেটাই? হ্যাঁ, ও যেটা বলতো সেটাই করতাম। এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে টেপ রেকর্ডারে ভয়েসটা সে কেন দিয়েছিল। লাভ, ভালোবাসা কখনো কখনো কাউকে এতটাই ব্লাইন্ড করে, দিস ইজ ট্রুলি ইম্পসিবল। যারা লাভে পড়েছেন তারা বুঝবেন, আর যারা পড়েন এখনো তারা ওই জায়গাটা থেকে বুঝবেন না আসলে। আর ক্লাস 6 এর একটা বাচ্চা, আমি বলবো যে তার ইমোশনটা তো ওই সময় আরো তীব্র, মানে ভয়াবহ রকমের তীব্র, কারণ এটা তো তার ফার্স্ট ইমোশন, জীবনে প্রথম ইমোশন আসছে। সেই জায়গাটায় বাজ বিচার করার কোনো সুযোগই নেই। আমি ওর পক্ষ নিচ্ছি না, আমি পুরো ঘটনাটাকে একটু লজিকের মধ্যে আনার চেষ্টা করছি। আমাকে একটু বলেন তো, এটা যে ঘটনাটা ঘটলো, আপনি তো সবুজকে খুন করেননি, সবুজকে আপনি চিনতেন? না, সবুজকে আমি চিনতাম না। সবুজকে আপনি একেবারেই চিনতেন না? চিনতাম না। ওকে, আপনার বাবা মা কি বিশ্বাস করেছিল, আপনার ফ্যামিলি কি বিশ্বাস করেছিল যে আপনি সবুজকে খুন করেছেন? আমার বাবা মা জানে ও খুন করেনি, কারণ আমি শুয়েছিলাম আমার ভাইয়ের কাছে, জানে খুন করেনি। কিন্তু ওই যে মেয়েটার কথা শুনে আমি সবকিছু বলছি, মেয়েটা বলছে যে তুমি বলো, আর আমি মেয়েটার কাছে বলছি, মেয়েটা সবকিছু রেকর্ড করছে। তো এইটার জন্য বলে তুই খুন করছিস। মেয়েটা বললো যে তুমি বলো, আর তুই ধাপ করে বলে দিলি এগুলা। এবং এটা হচ্ছে ফ্যামিলির একটা রাগ বা ইগোর জায়গাটা থেকে, কারণ ফ্যামিলি যা বলতো ওটা শুনতো না, এবং সে কারণে ফ্যামিলি এই কাজটা করেছে যে ওর একটা শিক্ষা হোক, এবং সেই শিক্ষাটা এত ভয়াবহ শিক্ষা। ও মাই গড। ওকে, হ্যাঁ, তারপর আপনাকে চিনছেন আপনার ফ্যামিলি? না, চিনছে না। তখন আমি আমার বাড়ির পাশে এক বাড়িতে যা বলি যে চাচি আমাদের এক মুঠ ভাত দেন, আমি ভাত খাবো, অনেক খিদে লাগছে। তখন আমাদের ভাত দেয় না, বলছে না বাবা তোমাদের ভাত দিতে পারবো না, তোমার বাড়ির থেকে নিষেধ আছে। আমাদের গোষ্ঠীতে যতগুলো লোক আছে কেউ দেয়নি। তখন আমাদের ওইখানে একটা ছেলে ছিল, মানে একদম ফালতু টাইপের, ওরে বলি দেখ এই কথা, তো বলছে জেল থেকে কবে আসছিস? তো বললাম যে কালকে আসছি।
তখন বলে যে ঠিক আছে আমি তো রাতে কাজ করি, আমার সাথে যাস। তখন আমি রাতে যাই ওর সাথে। তো বলছে কি কাজ করিস? তখন আমাদের বলছে যে আমি রাজমিস্ত্রির কাজ করি রাতে, কোন টাকা মিটিয়ে লেই। তো বললাম আমাদের কয় টাকা দিবি? তো বলছে তোদের 500 টাকা দেবো। তো বললাম ঠিক আছে। শীতের দিনে যাবার পরে দেশ গ্রাম তো খের পাওয়া যায়, ধানের খের, সেগুলোর মধ্যে শুয়া রাখলে আমাদের, রাখার পরে 2টার পরে আমাদের বলছে যে শোন। তো বললাম কি? কয় যে সত্য কথা বলবো এখন। তো বললাম বল। তো বলছে আমি একটা গাড়ি চুরি করব। দেশ গ্রামে এই ইট পাটখেল টানের টলি গাড়ি আছে, ওই গাড়ি চুরি করবে। তো বললাম তুই গাড়ি চুরি করবি, আমি কি করবো? আমি তো চালাতে পারি না। তো বলছে আমি সব পারি। আসলে ও সব পারে, সব ধরনের গাড়ি চালাতে পারে। তখন গাড়িটা আনতে গিয়ে ওই জায়গাতে মানুষ বের হয়, জেনে যায়, ও পালিয়ে যায়, আমিও পালিয়ে আসি। পালিয়ে এসে রাস্তা চিনি না, এক বাড়ির মধ্যে ঢুকি। ঢুকতে গিয়ে মানে বাহিরে রাখছে টিনের পাতিল। টিনের পাতিলে আমার পায়ে ধাক্কা লেগে টিনের পাতিলটা পড়ে যায়। তখন ঘরের ভিতর থেকে একটা লোক বলে কে, বাইরে কে? তখন কিছু বলি না, দরজা খুলে বলে চোর চোর। এই কথা বলার পরে অনেক মানুষ বের হয়ে আমাকে ধরে। ধরার পরে প্রচন্ড মারছে আমাদের ওইখানে। চোরের পিটুনি কেমন হয় এটা আমরা জানি। মানে ছোট বড় নেই, যার যেভাবে ইচ্ছা। একটা কুকুরকে ওভাবে মারে না। এভাবে মারার পরে আমাদের ওইদিকে ওই যে নেতা আছে, ওদেরকে বললো যে ভাই এদিকে চোর ধরা পড়ছে, আপনারা এসে নিয়ে যান, যা বিচার হয় সেটা করেন। আপনি একটু খুলে বলেন, আমাদের অনেক শ্রোতারা জানবেন। এটা হলো সর্বহারা, এর আসল নাম। সর্বহারা এরা? হ্যাঁ, একটা সন্ত্রাসী গ্রুপ আর কি, এক ধরনের সন্ত্রাসী গ্রুপ। আপনি যেটা জানেন সেটাই আপনি বলছেন। ওকে, হ্যাঁ। ও আমাকে চেনে। তখন বলে কি ব্যাপার, তুই এইখানে কেন? তে বলছি ভাই এই কথা। তে বলছে তুই ভাতের জন্য চুরি করতে আইছিস, আমার সাথে আয়, তোর ভাতের অভাব, টাকা পয়সা কি লাগবে? তখন ও আমাদের নিয়ে আসে, পরে বলে শোন একটা কাজে যাবো, যাবি? বাই দ্য ওয়ে, আমি একটু জানতে চাই যে নেতা আপনাকে নিয়ে আসলো, ওনার নাম কি? আপনি যদি বলতে চান আপনি বলতে পারেন। হ্যাঁ, বলা যাবে নামটা। ওর নামটা ছিল শাহ আলম। শাহ আলম, ওকে। আরেকটা পয়েন্ট আমার একটু জানা দরকার, সেটা হচ্ছে লোকজনের একটু কনফিউশন হবে, যে কারণে আমি বারবার কোশ্চেন গুলো করছি। আপনি বের হওয়ার পরে যে নেতা আপনাকে বের করলো, রাজনৈতিক নেতা, আপনি তো তার আশ্রয়ে চলে যেতে পারতেন। সেটা আমি পরে আসছি। ওকে, সেটা আপনি পরে আসবেন। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে বের হবার পরে আপনার এমন কোন আত্মীয় স্বজন কি ছিল না? ফুপু, নানা, চাচি, খালু, যারা যাই বলি না কেন, তাদের কাছে গিয়ে একটা আশ্রয় ছিল? আপনি পাননি? আপনি কোন আশ্রয় পাননি? না, কোন আশ্রয় পাইনি। আমাকে র্যাব দিয়ে ধরার হুমকি দেয়, পুলিশ দিয়ে ধরার হুমকি দেয়। আমার মামার বাড়িতে গিয়েছিলাম, আমার মামা মারছে, মারি তারা দিছে। ওকে, আমি আসলে বিভিন্ন দিক থেকে না এই গল্পটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছি, কিন্তু আমি কোনো দিক থেকে প্রশ্নবিদ্ধ করতে পারছি না। আপনাদের যদি কোনো মাথায় প্রশ্ন আসে আপনারা ফেসবুকে গিয়ে বলতে পারেন, ও সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি আছে। হ্যাঁ, তার আপনাকে নিয়ে গিয়ে কি করলো? আমাকে নেওয়ার পরে বলছে একটা কাজ আছে, যাবি? তো বললাম হ্যাঁ যাব। তখন আমাদের বলে ঠিক আছে চল। রাতে 8টার দিকে, আমি জানি না কি কাজ করবে ফার্স্টে, তখন 2টা বন্দুক বের করে আর অনেক কয়েকটা মাংস কাটে, যে চাপাটি হাড্ডি গুলো কাটে, এইগুলা বের করে। কোথায় নিয়ে গিয়ে আপনাকে এটা বের করে? ওইটা ওদের দেশ গ্রামে খের আছে, খেরের পালার মধ্যে গুজে গুজে রাখছে, সেগুলা বের করে। বের করার পরে আমাদের বলে কি লিবি, বন্দুক লিবি নাকি চাপাটি লিবি? তো বললাম যে আমি তো বন্দুক চালাতেও পারি না, আর একটা বন্দুক 7.5 কেজি ওজন, এটা লেবো না, একটা চাপাটি দেন। বন্দুকটা মানে কি ধরনের বন্দুক ছিল? বন্দুকটা ছিল আপনার ইয়ারগান আছে না, একদম ইয়ারগানের মতো, ওই চাইতে বড়। এটার নাম হলো সেকেন্ডার কার্টিজ। সেকেন্ডার কার্টিজ? হ্যাঁ। আচ্ছা। যেটাতে আপনার ডবল বি গুলি হলে সবচাইতে বেটার হয় ফায়ার করা। ওকে। তখন যাই। আপনার বয়সটা তখন কত একটু বলবেন আমাদেরকে? হ্যাঁ, তখন এটা হলো আপনার 2009 সালের ঘটনা। 2009 সালের কাহিনী এটা? হ্যাঁ। ওকে। তো আমি জেল থেকে বেরানোর পর 15 দিন পরেই এটা। তো আপনি জেলে গেলেন কত বছর বয়সে? আমি জেলে গিয়েছিলাম আপনার 2005 সালে শেষের দিকে, যাওয়ার 4 দিন পরে 6 সাল পড়ছে। আচ্ছা। তো ওই জায়গাতে গেলাম, একটা লোককে ডাক দিল। ওই লোকটা অনেক আগে এই পাঠি করতো, কিন্তু সে এখন পাঠি করে না, কিন্তু নেতৃত্ব দেয়। তো তাকে বললো চাচা আপনি একটু বাইরে আসেন, কথা আছে আপনার সাথে। আসলে মানুষের যখন মৃত্যু আসে সে নিজে জানিয়ে যায় যে আমি এখন মারা যাব। তখন বলছে বাবা আমাদের যদি মারি ফেলো তাহলে আমার বাড়িতেই মারো, ফাঁকলি মারো না। তো বলছে না না আপনাদের মারবো কেন, খুব সুন্দর করে বলছে। তো আনার পরে কথা বলতে বলতে পিছন থেকে গামছা দিয়ে গলাতে পেঁচা দিয়ে 2 মুখ থেকে টান দিল। আর ওই বাড়িতে সবাই উঠছিল ফ্যামিলি। ওনার মেয়েকে বললো আপনাদের বাড়িতে কোনো দা বা কুড়াল আছে? তো বলছে না থাকলে কিন্তু মারি ফেলাবো যদি মিথ্যা কথা বলেন। তখন রুমের মধ্যে যা একটা কুড়াল ছিল কাঠ ফাড়া,
ওই কুড়াল দিয়ে ওর ঘাড়ের উপরে কোপ দেওয়া হয় প্রথম। আমাদের প্রথম দিতে বলছে, কিন্তু আমি ভয় পাই, আমি দেই নাই। তখন একটা পুরাতন লোক দিছে কোপ দেওয়ার পরে যখন পড়ে গেল মাটিতে, পড়ে খুব দাফাচ্ছে, আমার দেখে মানে আমার গলা টলা সবকিছু শুকায় গেছে। ওইখানে আসলাম কোথাও কি করলো ঠিক মতো সেন্স নেই। আমাদের বলছে কুড়ালটা দিছে হাতে, বলছে লে এখন তুই কোপা। বলছি না, 3 বের না বলার পরে আমাদের এত জোরে একটা জলের উপর মানে থাপ্পড় দিছে, মানে এক থাপ্পড়ে আমার মানে সব ঝিন ধরে থাকলাম 1 মিনিটের মতো। থাকার পরে বললাম কি হয়েছে, কয় ওদের কোপ দে। তে বললাম যে কি দিয়ে দেবো, তে বলে যে কুড়াল। তখন আমি মরা মানুষকে আমার জীবনের ফার্স্টে কোপাই ওই জায়গাতে। ওকে, কুল, বলেন আপনি। হ্যাঁ, তারপরে কি হলো? তারপরে ফিরে আসলাম, আমাদের বলছে গাঁজা খাবি, বললাম না গাঁজা খাবি। কজন ছিলেন আপনারা ওখানে? আমরা ওইখানে ছিলাম 7 জন। 7 জন, একটা মানে সবাই সর্বহারা, তাই তো? হ্যাঁ, সবাই সর্বহারা। 7 জন ছিলাম, তার মধ্যে 3 জন ছিল কসফায়ারের আসামি। আমি তো ভালো, আমার কোনো কেসই নাই, শুধু একটা কেসে গিয়েছিলাম জেলে। সেটা থেকে আপনি বের হয়েছে? সেটা থেকে তো আমি বের হয়েছি, জামিনে আছি। আর 2 জন। ওই লোকটাকে কেন মারলো? ওই লোকটা ওই ওদের বিরোধী পার্টি করতো, এনটি ছিল। এরা করতো সর্বহারা, আর ওই যে লোকটা যে পার্টি করতো ওইটা ছিল বাহিনী। এই 2 দলের লোক যে দলের লোককে যেখানে পেত সেইখানেই মারতো, দিন রাত নাই, এভাবে মারতো? হ্যাঁ। এটা পাবনার কোন এলাকার কাহিনী বলছেন? এটা আমি বলছি পাবনা সাথিয়া থানা আলোকদেরের কথা। এটা বাংলাদেশের যারা খবর পত্রিকা দেখে, এই যে কিছুদিন আগে আমার 4টি বন্ধুতে মারছে এই কাহিনী। হ্যাঁ। হ্যালো 8920 আজকে একটা টাফ টাইম পার করছে এবং সামনে কি হয়। ওকে, তারপর? তো তারপর আমি বললাম যে আমি কিছু খাই না এগুলা। তো বলছে ঠিক আছে, না খাইলে তো ভালো কথা। তখন আমাদের সব ধরনের মেশিন চালানো শিখায়। সব প্রথম আমি পানির মধ্যে, বর্ষার সময় পানির মধ্যে যা একটা মেশিন দিয়ে গুলি করি। আমাদের বলছে যে এটা কিন্তু অনেক জোরে একটা ঝাঁকি দিবে, তোদের সহ্য করবি। তো বললাম ঠিক আছে। আইডিয়া করিনি যে এত জোরে ঝাঁকি দিতে পারে। মারার পরে আমি ওই বন্দুকটা সহ নিয়ে পানিতে পড়ছিলাম। ওকে। বন্দুকে আর আমাদের পায়ে দড়ি বাঁধি রাখছিল, বলছিল পুরি যদি যাস তাহলে তোদের বন্দুক হারানো যাবে না, টানি তুলতে হবে। দড়ি বাঁধা ছিল। আমি সাঁতার জানতাম, সাঁতার কাটতে পারি। বন্দুকটা শুধু এমনি তুললো, পরে আমি উঠলাম। তারপরে অনেক কষ্ট করে এগুলো চালান শিখছিলাম। শিখার পরে আমার নাম যেখানে মার্ডার হয় আমার নাম বলে আলামিন মারছে। কারণ আমাদের গোষ্ঠীতে এই ধরনের কোনো ছেলে নেই, অনেক সম্মানী গোষ্ঠী। আর ওরা চায় যে আমাকে এর মধ্যে জড়িত করে আমার মানে একটা ব্র্যান্ড করে দিতে, যে আলটিমেটলি আপনি একদম দাগি খুনি আসামি। দাগি খুনি আসামি মানে হচ্ছে আপনি যেই দলে যোগ দিলেন সর্বহারাতে, সেখানে তারা চাচ্ছে যে তারা নিজেরা মারছে এবং সব জায়গায় বলছে যে আপনি খুন করছেন। হ্যাঁ হ্যাঁ, আমার কথা বলছে। তখন আমাদের পুলিশ খোঁজে, আমাদের পলায় রাখে। ও নিজেই কসফায়ারের আসামি। তখন সাথে সাথে রাখতে রাখতে এক সময় দেখি আমার কথায় মানুষ কাঁপে, পুরো এলাকা। হ্যাঁ। তখন আমি একটা নাম দিলাম। আপনার নিজের নাম? হ্যাঁ, বললাম আমার নাম দিলাম হান্নান। আমার এই নামটা যে আছে, শুধু এই আন্ডারগ্রাউন্ড জগতের লোকগুলো এই নামটা জানবে, বাইরের লোকের জানার প্রয়োজন নেই। তারা আলামিন নাম আলামিনই জানুক, আমার গ্রামের মানুষ। কারণ আমি 3-4টি ডিস্ট্রিক্টে এই আমার চেন ছিল, নেটওয়ার্ক ছিল। এরা সবাই যারা খুবই ঘনিষ্ঠ প্রথম থেকেই চিনা, তারা জানতো আলামিন। আর অনেক লোক জানতো। আমার গ্রামে যদি কারো কাছে যা জিজ্ঞেস করা যায়, সে হান্নানের কথা বললে ও তার মুখের দিক তাকাবে আর একবার কাপড়ের দিক তাকাবে যে আমার কাপড় নষ্ট হয়েছে নাকি। কোন গ্রামের কথা বলছেন আপনি এটা? আমার এই যে আইডেন্টি কার্ডে যেটা আছে, এটা খাগরবাড়িয়া, সাভার খাগরবাড়িয়া। আপনার সব গ্রামের লোক হান্নান নাম শুনলে? হ্যাঁ হ্যাঁ, চেনে। 2-4-10 আশেপাশে থানার মানুষও চেনে। ওকে, মানে তারা আপনাকে ভয় পায়, তাই তো? হ্যাঁ। তো তখন এখানে একটা রাস্তা হলো, আমাদের কন্ট্রাক্টরের নাম্বার এনে দিছে। বলছে তুই টাকা চা। তো বললাম টাকা চাবো, আমি চাইলে টাকা দে। তে বলছে আরে চা না। তখন আমি চাইলাম, টাকা চাইলাম। তে বলছে আপনার নাম কি? তে বললাম যে আমার নাম হান্নান। তখন বলছে না, আমি আপনাদের টাকা দিতে পারবো না। প্রথমে এই নামটা ওই কন্ট্রাক্টর জানে না, ও আলামিন নামে জানে। তে বললাম আর একটা নাম আছে আমার। কয় ঠিক আছে ভাই বলেন। তে বললাম আলামিন। কয় ভাই কত টাকা নিবেন? বললাম 10 লাখ। কয় ভাই কাজে লিছি 30 লাখ টাকার মতো, 10 লাখ টাকা তো দিলেন, আমার বাড়ি বেঁচে এই রাস্তার কাজ করতে হবে। লাস্টে ওইখান থেকে 3 লাখ টাকা দেয়। ও মাত্র আমাদের 5,000 টাকা দেয়, 3 লাখ টাকার মধ্যে থাকে। কি সেটা শাহ আলম? হ্যাঁ, শাহ আলম। তে বললাম কি ভাই 5,000 টাকা দিলেন? তখন বলছে যে আরে দেবো, সমস্যা নেই, তুই এইগুলো খালি সিগারেট খা। আমি তখন হালকা পাতলা সিগারেট খাতাম। আমাকে একটু বলেন তো, শাহ আলমের চাইতেও তো আপনার নাম বেশি
লোকজন জানে। হ্যাঁ, আমার নাম অনেক অনেক বেশি হয়ে গেছে। মানে শাহ আলম শুনে ভয় পায় না লোকজন, কিন্তু আলামিন শুনে ভয় পায়। হ্যাঁ, ভয় পায়। নট অন দ্যাট পয়েন্ট, পিছনে কলকাঠি নাড়ছে একজন, নাম বানিয়েছে আরেকজনের, টাকা পয়সা কামাচ্ছে যে নাম যার বানিয়েছে সে, এবং সেই টাকার 95 থেকে 96% চলে যাচ্ছে হচ্ছে যে তাকে ভাবে তৈরি করেছে তার কাছে। এখন পর্যন্ত আমরা শুধু তৈরি হওয়ার গল্পই দেখছি। পরিবার তাকে ভাবে তৈরি করলো, রাষ্ট্র তাকে এই ইনসিউরিটিটা দিল না যে এই ছেলেটা ভালো হতে পারে, খোঁজ খবর করে নিয়ে একটা জাজমেন্ট, একটা ভালো জায়গাটা নিয়ে আসা। কোন জায়গায় আমরা ইনসিউরিটি পেলাম না। আমরা যে একজন কি বলা যেতে পারে উপন্যাসের যে নায়কের উত্থান আমরা দেখছি, এবং যে জায়গাটায় দেখছি সেটা সামনেটা কতটা ভয়াবহ আমরা আজ করতে পারছি না। আমরা একটু আজ করতে চাই। আলামিন, আমরা যেখানটাতে ছিলাম আপনি বলছিলেন। হ্যাঁ, তারপরে আমি তখন দেখলাম যে এরকম টাকা দেয় না, তো সব তো আমার নামেই, আমি যেখানে যেটা বলি সেটাই হয়। কিন্তু আমি ওকে কিছু বলতে পারতাম না, কারণ আমার নাম দিয়ে লিত, কিন্তু লোকজন তো সব ওরই ছিল, লোকজনকে ঠিকই টাকা দিত। তখন আমি ধীরে ধীরে আলাদা লোক নেই, অন্যভাবে অন্য সাইড থেকে টাকা নিয়ে, আমি না নিয়ে শুধু আমাদের ছেলেদের দেই, যাতে ওরা আরো বেশি আপনার প্রতি ডেভোটেড হয়। হ্যাঁ, আরো বেশি লোকজন ওরা জোগাতে পারে। দেশ গ্রামে আর কি কাজ না পাইলে যদি ফ্রি টাকা পায়, যে কোনো চুরি চামারি নেই, অনেক লোকের অভাব নেই। তখন এভাবে দেখা যায় আমার 379টা ছেলে হয়, যাদেরকে আপনি টাকা দিয়ে হাত করলেন। হ্যাঁ। ও, তখন আমি একদিন আমাদের নেতাকে বলি যে এটা তো ঠিক না, আমি সবকিছু কাজ করি আর আপনি টাকা নেন। তে বলে, শোন, যদি এরকম করিস তাহলে আমি তোকে পুলিশ দিয়ে ধরা দেবো, নাহলে মেরে দেবো। তখন আমার কাছে একটা 9mm ছিল, ওইটা বের করে আমি ম্যাগজিন ঢোকায় ওইটা লোড করি, বলি যে আপনার এক কথা বললে আমি আপনাকে এখানে মেরে দেবো। তখন ওর কথা বলে না। ওর কাছে 4টি ছেলে ছিল, ওই ছেলেদেরকে বলছি তোরা যদি আমার সাথে আসতে চাস তাই, আর এর সাথে থাকতে চাইলে থাক, আজকে থেকে এর সাথে আমার শত্রুতা। আমি এই কথা বলার পরে আমি চলে আসি। আসার পর আমাদের এদিকে অনেক বিল আছে, লাখ লাখ টাকার মাছ মারা হয়। এই জায়গাটা নিয়ে সবচাইতে বড় বাজা পাড়িদের সাথে। আমি এই জায়গাটা তখন মুর্শিদপুর নামে একটা জায়গা আছে। কি নাম বললেন জায়গাটার নামটা? একটু আরেকবার। জায়গাটার নাম মুর্শিদপুর বলে, কেউ বাদাল বলে, আচ্ছা, কেউ হাদল বলে। ওকে। একই সাথে অনেক ভয়ঙ্কর বিল না, এটা গ্রামের নাম। গ্রামের নাম, ওকে। ওই গ্রামের কিছু সন্ত্রাসীরা ওইটায় বিলটা দখলে ছিল। বিলের নাম হলো বড় বিলা, আমরা সবাই বলি বড় বিল। আচ্ছা, আপনি যে 4টা ছেলেকে বললেন যে তোরা আসলে আমার সাথে আয়, ওরা কি আপনার সাথে আসে না? আমার সাথে আসেনি, ওদের সাথেই ছিল। ওকে, শত্রুতা আপনার তৈরি হয়ে গেল। বড় ধরনের শত্রু। হ্যাঁ, তারপর বিলের তো তারপরে বিলের আমি খবর নিলাম, বললাম যে যারা সতী দিয়ে মাছ মারে হলদারদের বললাম যে আমাকে টাকা দিতে হবে। বলছি আপনারা 50 লাখ টাকার মাছ মারেন, আমাদের 10 লাখ দিবেন, নো রিক্স, যত রিক্স আছে আমি দেখবো, যা লাগবে যেখানে মার্ডার করা লাগবে আমি আছি, আপনাদের নিরাপত্তা থাকবে। তখন বলে, না বাবা, এটা কি সম্ভব, আমরা তো একজনের আন্ডারে রয়েছি, আর এক নেতা আছে অন্য আমাদের এনটি পার্টি। তখন বলি, নেতার নাম কি? সালাম নামে একটা লোক, সালাম তো না, হাবু, সালামের ভাই হাবু নামে একটা নেতা ছিল, ও ছিল হাদলের। হ্যাঁ, তখন আমি জানতে পারি যে ওই জায়গাটা কার দখলে আছে। তখন আমি হাদল গ্রাম নামে একটা জায়গা আছে, সেখানে যাই। ঈদের দিন সকালবেলা, রমজানের ঈদের দিন 4টা লোক আমার সাথে ছিল, আমাদের কাছে 2টা 5 স্টার ছিল, আর এর মধ্যে আফগানিস্তানের তালেবানদের একটা পাঠি ছিল, তারা বোম বানাতো। তাদের সাথে আমি অন্য লাইন থেকে, কুষ্টিয়া থেকে যোগাযোগ করে কিছু বোম জোগাড় করি, 2টা বোম নিয়ে যাই। দাঁড়ান, আপনি এই পার্টির সাথে আপনি কিভাবে যোগাযোগ করলেন? এই পার্টির সাথে যোগাযোগ করছি, আমি অস্ত্র ব্যবসা করতাম। প্রিয় শ্রোতা, আপনারা যে জায়গাটায় আছেন সেটা হচ্ছে ও হাদল গ্রামে যাচ্ছে, এবং হাদল গ্রামে কিছু অস্ত্রশস্ত্র নিয়ে যাচ্ছে ওর যে প্রতিপক্ষ তাকে মোকাবেলা করার জন্য। আমি এই পয়েন্টে ফিরবো, তবে তার আগে আমার কিছু কোশ্চেন চলে এসছে, সেগুলোর একটা উত্তর চাই ওর কাছ থেকে। সেটা আপনি বলছিলেন যে হ্যাঁ, বোমার ব্যবসা করতেন বা অস্ত্রের ব্যবসা করতেন, এটা কিভাবে আপনি ইনভলভ হলেন? কিন্তু এটা সামনে আসবে, অটোমেটিক্যালি সামনে আসবে। হ্যাঁ, আসবে। ওকে, ঠিক আছে, তাহলে আপনি সামনে সিরিয়ালি বলেন। তো তখন আমি বোম নিয়ে যাই, যাবার পরে আমি ওই নেতাকে চিনি না। তখন একজন বলছে যে ভাইয়া, এই যে জায়গায় হাবু নামে যে একটা নেতা আছে, এ তো আমার আসতে বলছে, আমি তার লোক, আমাদের কি একটু দেখা দিবেন? তে বলছে, দেখেন ওই এই সকালবেলা দেখেন নামাজ পড়তে যাবে। তে বলছিলাম যে নামাজ পড়তে যাবে, যেহেতু নামাজ পড়ে তো বাড়িতে আসবে। তখন ওর একটা মেয়ে ছিল, হ্যাভি সুন্দর, খুব সুন্দর। তখন ওই মেয়েটার সাথে আমি কথা বলছি যে আপু, তোমার আব্বুর নাম কি? তখন বলছে তোমরা কয় ভাই বোন, সবকিছু বলছি, যে আর্থিক অবস্থা কিরকম, সবকিছুই শুনছি। যখন ওই লোকটা আসে তখন ডাক দেই, বলি যে আঙ্কেল একটু আমার সাথে আসবেন এদিকে।
একটু বাড়ির এক সাইডে আসবেন। তে বলে যে কেন, তোমাদের তো চিনি না। তে বলছিলাম যে আমাদের গ্রামের নাম বলছিলাম, যে আঙ্কেল আপনি যে জায়গাতে বিলের টাকাগুলো তোলেন ওই জায়গা থেকে আমরা আসছি, আপনার সাথে একটা জায়গা কন্ট্যাক্ট করব। তো বলছে হ্যাঁ ঠিক আছে তাই হলে চলো। তখন আমরা 4 জন ছিলাম, 3 জন পিছনে দাঁড়াইছে, আমি সামনে। ও যখন কথা বলে আমার সাথে, কথা বলা অবস্থায় আমার কাছে একটা আম্মাজান চাকু ছিল। আম্মাজান চাকু? হ্যাঁ। এই চাকুর বিশেষত্ব কি? আম্মাজান কেন নাম এটা? আম্মাজান এই কারণে, ও অটো চাকুটা সুইচ টিপে দিলে তখন আম্মাজান বলে একটা সাউন্ড হতো, সাউন্ডটা হয়ে বের হতো চাকুটা ভিতর থেকে। আচ্ছা, হোয়াটএভার ইট ইজ, আম্মাজান না হলেও এটাকে আপনারা আম্মাজান বলতেন? হ্যাঁ আম্মাজান বলতাম, আর আম্মাজান বলেই ওইটা পরিচিত আমাদের কাছে। ওকে। যাই হোক, তখন ওইটা দিয়ে ওর পেটের মধ্যে ঢোকা দিয়ে পেটটা ফাড়ি ফেলি। ও সকালবেলা যা যা খাইছে সবকিছু একটা কিচ্ছু হজম হয়নি, সব বের হয়েছে। তখন আমরা যখন চলে আসি তখন ঈদের নামাজের লোকজন আমাদেরকে ঘিরে ফেলে, যে মারে আর মানুষ মারিয়ে থুয়ে চলে যাচ্ছে, ধরো 4 জন লোক, বেশি না। তখন আমার 3 জন লোকের কাছে, আমার কাছে বোম ছিল, 5 স্টার ছিল। তখন ওদেরকে বলি, 5 স্টারটা কি? 5 স্টার হলো আপনার রিভলভার, যেগুলো ওসি ব্যবহার করে, থানার ওসি। থানার ওসিরা যেগুলো ব্যবহার করে এগুলোকে 5 স্টার বলে? হ্যাঁ, একটা আছে 5 স্টার, সেটার পিছনে মানে একটা মালা ধরনের আছে, আর একটা আছে 9mm, ওইটার কোনো মালা নেই। একই ধরনের জিনিস, যে দেখেনি সে চিনবে না। তখন আমি বলছিলাম যে 5 স্টার বা 9mm ব্যবহার করে লাভ হবে না, এগুলা মানুষ মারার জন্য, মানুষ তাড়ানোর জন্য না। তখন আমি একটা বোম মারি ওই জায়গাতে। বোম মারার পরে কোনো লোক আর আমাদেরকে ধরতে আসে না। চলে আসি, আসার পরে বিলে আসে, বলি যে কালকের থেকে আমি যা বলবো সেটাই। তখন ওরা আমাকে টাকা দিত। কত করে টাকা দিত আপনাকে? টাকা দিত আপনার, যে প্রথম যে এক জায়গা থেকে দিত 8 লাখ 7 লাখ, অন্যান্য জায়গা থেকে 50,000, 80,000, 1 লাখ, 1.5 লাখ, 10,000। আর যারা 5,000 দিত ওদের ওগুলো নিতাম না। নিতেন না কেন? তাদেরকে কি করতেন? ওগুলা নিতাম না, কারণ ওরা মাসি মারে খুবই সীমিত, সাধারণত জনগণ সংসার চালায় ওগুলা করে। আমাদেরকে 5,000 টাকা দিলে ওদের কিছু থাকেই না, এই জন্য নিতাম না। বলতাম যে আপনারা মারি খান, যদি কখনো বড় মাছ টাছ পান তাহলে হয়তো যদি মনে ভালো লাগে তো একটা দিন, বা একক আমাদের দাওয়াত দিয়ে খাওয়াতেন। কতজন ছেলে কন্ট্রোল করতেন ওটা? আপনার ওই বিলটা কতজন ছেলে মিলে কন্ট্রোল? বিলটা কন্ট্রোল করতাম আমরা 7 জন মিলে। আর ওই সময় আপনার নেটওয়ার্কে কতজন ছেলে ছিল? ওই সময় আমার নেটওয়ার্কে ছেলে ছিল আপনার 379 জন। এটা সমস্ত এলাকা মিলে? হ্যাঁ, এটা সমস্ত এলাকা, মানে প্রায় 3টে ডিস্ট্রিক্ট মিলে। আপনি কন্ট্রোলটা কিভাবে করতেন এদেরকে? আমি কন্ট্রোল করতাম, আমার এলাকায় যখন একটা র্যাব বা পুলিশ রেড দিত তখন আমি কুষ্টিয়া গিয়ে থাকতাম। কুষ্টিয়াতে যখন দেখতাম সমস্যা তখন রাজশাহী গিয়ে থাকতাম। রাজশাহী থেকে আমি রংপুর গিয়ে থাকতাম। আপনাদের এই নেটওয়ার্কের নামটা কি ছিল? সর্বহারা বলেই আপনারা পরিচিত পেতেন? এটা বর্তমান আমাদের এটার পরিচিত হলো জনযোদ্ধা। জনযোদ্ধা নামে? হ্যাঁ, বর্তমান যে নাম আছে এটা জনযোদ্ধা। বর্তমান এটার নাম হচ্ছে জনযোদ্ধা? জনযোদ্ধা, হ্যাঁ। এই নামটা কে দিয়েছিল? এই নামটা দিয়েছে আমাদের, যখন এই সর্বহারা দলটা মানে ভাগ হয়ে যায়, ঈদের মধ্যেই গন্ডগোল লাগে ভাগ হয়ে যায়, তখন একদল মানে এই যে বোমের কথা বললাম না, সন্ধানটা পাওয়ার পরে এরা জনযোদ্ধা দল এই নামটা দেয়, যে আমরা জনযোদ্ধা। এটা বেশি দিনের নাম, নতুন বের হয়েছে, কিন্তু আমরা এটা করতাম তো আমাদের নামও হয়তো দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। ওকে, হ্যাঁ। তারপর মারলেন, মারার পরে আপনি এটার কন্ট্রোল নিলেন? হ্যাঁ, এটাই আপনার জীবনের প্রথম খুন? হ্যাঁ, এটা আমার প্রথম খুন, রমজানের ঈদের দিন সকালবেলাতে। তবে আমি মনে মনে ভাবতাম যে আমার শুভক্ষণটা ভালো। ওই সময় আমি যখন মার্ডার করতে যেতাম তখন আমার খুব আনন্দ লাগতো, খুবই ভালো লাগতো যে আজকে যাব মানুষ মারবো। কেন ভালো লাগতো? মানুষ মারলে, এই যে মারলাম, আমাকে ধরতে পারলে ফাঁসি দিবে, এই ধরনের একটা টেনশন আমার মধ্যে সবসময় থাকতো। যখনই মানুষ মারা বাদ দিতাম অনেকদিন হতো, তখন আমার এই বাড়ির টেনশনটা আবার উঠতো মাথার মধ্যে, যে আমার বাড়ি থেকে আমাকে এই অবস্থা করলো আজকে। তখন আমি অনেক ধরনের জিনিস খেতাম, যেরকম আপনার সাপ সেদ্ধ করে সাপের পানি খেতাম, সাপ ধরে কাটতাম, চাকা চাকা করে কেটে ধুয়ে পানির মধ্যে দিয়ে সেদ্ধ করে ওইগুলা ফেলে দিয়ে পানি খেতাম নেশা করার জন্য। এটা খেলে কি ধরনের নেশা হয়? এটা খেলে এক ধরনের আর কি ফিলিংস পাওয়া যায়, মনে হয় যে সারা গাও জ্বলে পড়ে যাচ্ছে, হালকা হালকা এ ধরনের লাগে, ঝিনঝিন করে। অনেক মানুষ খায় আবার উগড়া দেয়, রাখতে পারে না। ওকে, আপনি ফার্স্ট খুনটা করলেন, হ্যাঁ তারপর? হ্যাঁ, তো তারপরে আমি কিছুদিন পরে ঢাকাতে আসছিলাম একবার, সাভারে। হ্যাঁ, ঢাকা সাভারে আসছিলাম। এইখানে আমার একটা লোক ছিল, ওদের অনেকদিন খুঁজছি, পাই না। একদিন একজন খোঁজ দিছে যে সাভারে মজিদপুর থাকে,
তখন আসার পরে 2 জন আসছিলাম, 5 তলা ফ্ল্যাটে থাকতো। তখন আমি বললাম যে আচ্ছা ভাই এখানে এই নামে কেউ থাকে? এতে বলে না, থাকে না। বিল্ডিং এর মধ্যে গেছি, যাওয়ার পরে ওদের পাইনি, কিন্তু ওই সময় বাথরুমে ছিল। আমি যা বলছি যে ওদের তো পাইলাম না, ঠিক আছে চল আর একদিন দেখা যাবে। কিন্তু আমাদের কণ্ঠ শুনে ও চেনে, ও তো দেখছে কি রে আমাদের দেশের লোক। তখন ও বলতে ছাদ থেকে দেখছে যে কারা। তখন ওইখানে কাজটা হলো না। কি কাজ, মানে কি কাজ ছিল? ওকে আসছিলাম মাজার করতে। কেন? ও আমাদের সাথে মানে ফোন দিয়ে অনেক ধরনের খারাপ, যেটা পারে না সেটা বলে তোদেরকে একদিনে সবগুলিকে মারবো। ও কি করত? ওই বাহিনী করতো। ও বাহিনী করত? হ্যাঁ হ্যাঁ, ওই যে যাকে মারা হয়েছে তার লোক। ওকে। তো তখন ও ওই জায়গা ছেড়ে দেয়, সাভার থেকে আবার অন্য জায়গাতে চলে যায়। তার খোঁজ এখনো পায়নি, সে দেশেও যায় না। তো তারপরে আপনার আরো একদিন একজন একটা খবর দিলে, বললো যে ভাইয়া এরকম একটা লোক আসছে বিয়েতে, ওর বোনের বিয়ে, ও দীর্ঘ 8 বছর নেই বাড়িতে। তখন আমি বলছি ঠিক আছে খোঁজ রাখ যে বাড়িতে কিভাবে আসে, কখন আসে। সারা রাত বসেছিলাম, শীতের মধ্যেও আসেনি। আমি একটা আইডিয়া করলাম যে সারা রাত আসেনি, সকালবেলা আসবে যদি দেশে আসি থাকে। আমার যে বন্ধুরা ছিল বলছি তোরা কেউ যাবি না, এখানে চুপ করে থাক। তখন চুপ করে রয়েছি। যখন 6টা বাজে তখন দেখি একটা লাল লুঙ্গি পরা, লুঙ্গি হাতে ধরে নিয়ে আসতেছে একটা শার্টে গায়ে, আসে সরাসরি বাড়ির মধ্যে ঢুকছে। ঢোকার পরে তখন আমি বাড়ির মধ্যে যাই। যাবার পরে আমাকে দেখে চিৎকার দিয়ে দৌড়ায়। দৌড়ানোর পরে বাড়ির গেটের মধ্যে পা ঢুকিয়ে চিৎ হয়ে যখন পড়ে যায়, ওকে চিৎ করা অবস্থায় চাইনিজ কুড়োল দিয়ে কোপায়া মার্ডার করা হয় ওই জায়গাতে। কে করে? ওই জায়গাতে আমি ছিলাম, আমার আরো 3টা বন্ধু ছিল। ও আপনাদের কি ধরনের শত্রু ছিল? ও আমাদের একসময় পুলিশ দিয়ে পড়ায় 3 লাখ টাকার জিনিস ধরা দিয়েছিল, বেইমানি করছিল। আমাদের সাথেই ছিল, একসময় দল করতো। পরে অন্য দলের মধ্যে ঢুকে 3 লাখ টাকার জিনিস পুলিশ দিয়ে ধরা দিয়েছিল। এটা ছিল সবচেয়ে বড় দোষ। এবং এই জন্য আপনারা তাকে মেরে ফেললেন? হ্যাঁ, তাকে মেরে ফেললাম। ওকে। সেটা গেল। আর তার কিছুদিন পরে আমাদের একজন বলছে যে ভাইয়া একটা মেয়ে হঠাৎ করে রং নাম্বারে ফোন দিয়ে বলছে। আমি সিরিয়ালি মার্ডার কাহিনী এখন জানতে চাচ্ছি, মানে আপনি সিরিয়ালি মার্ডার কাহিনী বলছেন, আমরা শুনতে পাচ্ছি আপনার কাছ থেকে। আমি একটু জানতে চাই যে মার্ডার গুলো আপনি করেছেন তাদের নামগুলো যদি আপনি বলেন। সেকেন্ড মার্ডারটা আপনি যেটা করলেন ওর নামটা একটু বলবেন? সেকেন্ড মার্ডারের নাম ছিল হলো আপনার মোস্তফা, যাকে আপনারা চাইনিজ কোরাল দিয়ে হ্যাঁ মারলেন। মোস্তফা। ওর বাড়ি কোথায়? ওর বাড়ি ওই আলোক দিয়ার গ্রামে। একই গ্রামে? হ্যাঁ, একই গ্রামে। এগুলো নিয়ে কোনো পুলিশ কেস হয়নি? হ্যাঁ, পুলিশ গেলে বুঝতো না কে মেরেছে? হ্যাঁ হয়েছে। পুলিশের সাথে আপনার সেই সময় সম্পর্কটা কি ছিল? পুলিশের সাথে আমার থানায় সম্পর্ক ছিল ডিবি পুলিশ, যে সিআইডি ভাবে চলাফেরা করতো। তাদের সাথে তাকে প্রতি মাসে 20,000 টাকা দিতাম। ওকে। হ্যাঁ, 20,000 টাকা দিতাম। যখন থানায় থেকে র্যাব আসতো, র্যাব সরাসরি আসতো না, আগে থানায় যেত, ফাইল দেখতো, পরে আসতো। তারপরে যখন পুলিশ আসতো ও বলে দিত যে ভাইয়া আপনারা কোথায়। তখন বলতাম সত্য কথা, বলছে যে ওইখান থেকে চলে যান, র্যাব বা পুলিশ যাচ্ছে আপনাদের ধরতে। মানে ও কিন্তু সব জানে যে আপনারা কি করছেন না হ্যাঁ করছেন? হ্যাঁ, ও সব জানে বিস্তারিত। ও এমন ভাবে চলাফেরা করতো, মনে হয় যে আমাদেরই একজন সদস্য এভাবে। আমাকে একটু বলেন তো, এই যে ডিবির লোকের সাথে বা সিআরডি লোকের সাথে আপনাদের যে সম্পর্কটা, এটা কি পার্সন কেন্দ্রিক, মানে ব্যক্তি কেন্দ্রিক? আপনারা কি একজন দুজনের সাথে রাখতেন নাকি পুরা গ্রুপের সাথে রাখতেন? ডিবি কয়জন ডিবির সাথে রাখতেন আপনারা? ডিবি ওই আমাদের যে থানা, ওই থানার শুধু একটা ডিবির সাথেই রাখতাম। আচ্ছা। বেশিগুলোর সাথে রাখলে, একবার রাখছিলাম 3 জনের সাথে, আর 2টা পুলিশের সাথে রাখছিলাম। এই খবরটা ফ্ল্যাশ হয়ে গেছিল, ওদের মধ্যে ফ্ল্যাশ হয়ে গেছে? হ্যাঁ, ফ্ল্যাশ হয়ে গিয়েছিল। এই জন্য একজনের বেশি রাখি না। ফ্ল্যাশ হয়ে গেলে কি প্রবলেম হয়? ফ্ল্যাশ হয়ে গেলে ওই যে আপনার ট্রান্সফার হয়ে যায় সবাই। আচ্ছা। সবাই ট্রান্সফার হয়ে যায়, নতুন যে আসে সে আবার একটু করা হয়, তার সাথে যোগাযোগ করা অনেক সমস্যা হয়। আচ্ছা, হ্যাঁ, আপনি দ্বিতীয় মার্ডারের কথা বললেন, তারপর? আপনার তৃতীয় মার্ডার, একটা মেয়ে আমাকে বলছে যে ভাইয়া আপনার নাম কি আলামিন? তে বললাম হ্যাঁ আমার নাম আলামিন। তে বলছে আমি তো আপনাদের সাথে কিছু বিজনেস করতে চাই। তে বললাম কি? তে বলছে বাহিনী নামে একটা নেতা আছে, মোস্তফা নাম, আর একটা নেতা আছে, সেইটার নাম মোস্তফা, ওইটার নাম ছিল কামাল মোস্তফা। ওকে। কামাল মোস্তফা ছিল। তে বললাম যে মোস্তফাকে তো মেরে ফেলছি। তে বলছে না ভাই ওইটা না, কামাল মোস্তফা নামে একটা আছে না। তে বললাম হ্যাঁ আছে, তাকে তো অনেক খুঁজি পাই না। বলছে আমি তার সন্ধানটা দিতে পারি, কিন্তু বিনিময়ে আমাকে কি দিবেন? তে বললাম যে আপনি কি চান? তে বলে বিনিময়ে আমাকে আপনার বিয়ে করতে হবে, আমার কথা বলছে। তে বললাম ঠিক আছে, এটা তো পরের কথা, আগে ওকে মারতে হবে তারপরে। না, আপনি কেন মারতে যাবেন? মানে একজন মানুষ আপনাকে মারতে বললো বলে আপনি মারতে রাজি হয়ে যাবেন?
হ্যাঁ, আমি তো ওকে আগে থেকে খুঁজি, কারণ ও আমার বিরোধী, ও আমাকে খোঁজে, আমাকে পাইলে ও মেরে ফেলবে। আপনাদের এন্ট্রি গ্রুপের মধ্যে হ্যাঁ হ্যাঁ, ও একজন। ওকে, মনে করেন যে একজনকে মারি, তার ডান হাত যেটা থাকে তখন সেটাই নিতে হয়। আচ্ছা, তার মানে এটা তো একটা আনফিনিশ, মানে এই গল্পের কোনো শেষ নেই। শেষ নেই, এইভাবে হয়। পুরো বাহিনীকে তো আপনি শেষ করতে পারবেন না না। না, পারবো না। তবে কিছুটা অনেক শেষ হয়েছে, তো যাই হোক। তখন আমি রাজি হই না মেয়েটার কথাতে। মেয়েটা আমাকে বলে বিয়ে করতে, তা আমি বলি আমার জীবন নিয়ে টানাটানি, আমাদের বিয়ের কথা ওর ফোনে রিসিভ করি না। পরে একদিন মঙ্গল গ্রাম নামে একটা জায়গা আছে, ওই গ্রামে গেছি। তো শীতের দিন তে বললাম যে চকের মধ্যে শুয়ে থাকি, মাছের মধ্যে। তখন একটা লোক ফোন দিয়ে বলছে যে বাবা তোমরা কোথায়? তে বললাম যে আমরা আছি অনেক ফাঁকে কাকা। This track was downloaded from FusionBD.com. আমরা সিরাজগঞ্জ আসছি বেড়াইতে। এই কাকাটা কে ছিল? এটা ছিল আপনাদের ওই মঙ্গল গ্রামের আমার এমনি পরিচিত লোক, আমার নিজস্ব আত্মীয় কেউ না। তো বলছে আমাদের গ্রামে তো ডাকাত আইছে। তো বললাম কি বলেন আপনারা? বলছে হ্যাঁ। তো বললাম কোন দিক থেকে আইছে, কোন পাড়াতে উঠছে? তো বলছে যে পশ্চিম পাড়াতে উঠছে। তাতে আমার একটা আইডিয়া, এর আগে যে আপনাকে বাদাল নামে গ্রামের কথা বলছি, ওই গ্রামের বাড়ি, ওই গ্রাম থেকে মাছ দিয়ে উঠে এসে আর এক গ্রামে ডাকাতি করছে। আর ওরা বাহিনী, ওরা এত খারাপ, একটা ভালো মানুষের মেয়েকে পেলে ধর্ষণ করে, ভালো একটা গরু পেলে নিয়ে যায়, পেঁয়াজ রসুন সহ এগুলা সহ ধান সহ নিয়ে যায়। ওরা এত খারাপ। আমি শোনার পরে বললাম ঠিক আছে কাকা, দেখছি, চিন্তা করেন না। তখন আমরা ছিলাম না ওখানেই। ওই কাকার কাছে বলছে মিথ্যা কথা, কারণ সবার কাছে সবসময় সত্য কথা বলি না, বিশ্বাস পাই না। তখন ওরা ডাকাতি দিয়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছে, আমরা ওই রোডের নিচে একটাই শুধু রাস্তা আছে, আর সব হলো ধানের ক্ষেত। ওই রাস্তা দিয়ে যাওয়া ছাড়া কোনো বুদ্ধি নেই। আমরা ধানের ক্ষেতের উপর দিয়ে জঙ্গল হয়েছে, জঙ্গলের মধ্যে লুকায়া রয়েছি। পরে সেদিন 8 জন ছিলাম, আর ওরা আইছে 11 জন। যে নেতা কামাল মোস্তফা, যারা মানে খুবই ভীতু, তাদেরকে সামনে দিছে, আর যে নেতা সে পিছনে, সবার পিছনে। আমি আমার সব বন্ধুদের বলছি যে যখন সবাই আমাদের ছেড়ে আমাদের পাস করে যাবে, তখন পিছন থেকে হয়তো গুলি নয়তো বোম মারবো। কারণ যদি প্রথমেই মারি তাহলে কিন্তু গ্রামের মধ্যে আরো 2-1টা ঢুকে যাবে, গোলাগুলি হতে পারে। তখন বলতে ঠিক আছে। আর একজন বলছে কেন, এটা কেন? তো বললাম যে আমাদের পাস করে গেলে পিছন থেকে মারলে সামনে যেগুলো আছে ওদের এলাকার দিকে দৌড়ায় চলে যাবে, প্রবলেম হবে না। তো বলছে ঠিক আছে। তখন পিছন থেকে একজনকে আমি বলি এখন গুলি কর। তখন গুলি করতে পারে না, তখন আমি থাপ্পা দিলিয়ে কাচিস দিয়ে একটা গুলি করি। গুলি করার পরে কেউ মরে না, শুধু ওই নিতা মরে ওই জায়গাতে। আহত হয় 2 জন, কিন্তু তারাও তাদের খুঁজে পায় না। ওই নিতা ওই সময় মারা গেছিল না, আহত হয়ে মানে ওর পা এখন ছিঁড়ে যায়, ছিঁড়ে যাওয়ার পর পড়ে যায় ওই জায়গাতে। অনেক বড় ছুরি ছিল, গরু জবাই করা, ওইটা দিয়ে জবাই করেছিলাম। জবাই করে মাথা নিয়ে এসে আপনার অনেক বড় গাছ আছে, গাছের নিচে ফেলা দিলাম, যাতে ওই লাশের কোনো সন্ধানই না হয়। তো এটা ছিল আমার দ্বিতীয় মাজার। তৃতীয় মাজার, হ্যাঁ। তার কিছুদিন পরে আমাদের ফরিদপুর বাজারে, বনোয়ারিনগর অনেক বড় বাজার। তো বাজারের এক সাইডে এক মেম্বার আছে। তো মেম্বার খারাপ ছিল, বাহিনী করতো, কিন্তু র্যাব ধরে মারার পরে ভালো হয়ে গেছে। ওর বাড়ির সামনে একটা মোবাইল দিলাম আমি একজনকে, বললাম যে ভাই শোনেন, এই মোবাইলটা নিয়ে আপনি ওই অমুকের কাছে দিবেন। ওই মেম্বারের কথা বললাম। ওই লোকটা ওর খুবই ঘনিষ্ঠ ছিল, ওই লোকটাকে আমি ফাঁসিয়ে দেবো ওর কাছে। তখন ওই মোবাইলটা ও ওদের না দিয়ে ওর কাছেই রাখছে। আমি জানি মেম্বারের কাছে মোবাইলটা দিয়ে দিছে। আমি যখন রুমের মধ্যে বসে ফোন দিয়েছি, তখন ওই মোবাইলটা যদি মেম্বারের কাছে থাকতো তাইলে আমার আশাটা পূরণ হতো। ওই মোবাইলটা নিজেই রিসিভ করছে। রিসিভ করার মুহূর্তে মোবাইলটা বাস্ট হয়ে আমার মাথাটাই ছিঁড়ে যায়, কারণ ওই মোবাইলটা ছিল হলে বোম। কে বানিয়েছিল এটা? ওটা এই আফগানিস্তান থেকে লোক আসতো, তালেবানদের লোক, ওরা বানিয়েছিল। আর যে হাত বোম গুলো আছে গোল, ওগুলো আমি নিজে তৈরি করতে পারি। আমি নিজে অনেক তৈরি করছি, অনেক মারছি। আমাকে একটু বলেন তো, যে আফগানিস্তানে যে লোকজনগুলো আসতো সেগুলোর সাথে আপনার পরিচয় কিভাবে হলো? এগুলোর সাথে পরিচয় হলো আমি যখন অনেক বড় ধরনের একটা এই আন্ডারগ্রাউন্ড জগতের গডফাদার ছিলাম, তখন আমার সাথে এমপিদের হাত ছিল। তাদের দ্বারাই তারা বলতো যে ঠিক আছে, তুমি যদি এগুলো করতে চাও, আমাদের শুধু ওদের দরকারই শুধু কাজ। বলছে যে আমরা যেটা বলবো সেটা করবা, আর তোমাদের যত আসামি ধরা পড়ে আমরা দেখব। বলতাম ঠিক আছে। ওদের দ্বারাই, এমপিদের দ্বারাই আমরা ওই লোকগুলোর যোগাযোগ পাই, বাহির এলাকার বা অনেক জিনিস এমপিরা বাইরে থেকে আমাদের এনে দিছে, প্রথম যেগুলো আমরা জোগাড় করতে পারি।
আচ্ছা, এই যে এমপির কথা আপনি বললেন, এমপিদের সাথে আপনার যোগাযোগ ছিল, আপনারা কি একজন এমপির সাথে এরকম কাজ করেছেন নাকি বেশ কয়েকজনের সাথে? অনেক কয়েকজনের সাথে। পাবনার একজন ছিল, পাবনার 2 জন ছিল, কুষ্টিয়ার একজন ছিল, বরিশালের একজন ছিল। কি কাজ করাতো আপনাদেরকে দিয়ে? আমাদেরকে দিয়ে কাজ করাতো, ওদের যে বিরোধী হয়ে দাঁড়াতো তাদেরকে মার্ডার করা। এটা কোন টাকা দিত? একটা মার্ডার করলে 20-30 লাখ টাকা দিত। এরকম করেছেন কখনো? এরকম আমি নিজে করি নাই, ওই এলাকার লোক দিয়েই করাইছি। অনেকগুলো এলাকায়, অনেকগুলো আফগানিস্তানের যে প্রসঙ্গটা আসছিল, আমি বারবার এটা বলতে চাই, আফগানিস্তানের লোকজনের সাথে আপনার সরাসরি কখনো কথা হয়েছে, দেখা হয়েছে? হ্যাঁ, হয়েছে। কিরকম? ওরা কি আফগানিস্তান থেকে আসতো নাকি? হ্যাঁ, ওরা আফগানিস্তান থেকে সরাসরি আসতো। ওদের সাথে একটা লোক ছিল বাংলাদেশি, ওরা আরবিতে কথা বলতো, কেউ হিন্দিতে বলতো, কেউ ইংলিশে বলতো। সেইগুলা ওদের বেশভূষা কেমন ছিল? ওরা দেখতে কেমন ছিল? দেখতে পাগড়ি পরে আসতো, দাড়ি ছিল কিন্তু তেমন একটা বড় না, দাড়ি ছিল, মুছ ছিল। ওরা বেশি পাঞ্জাবি পরে আসতো বেশিরভাগ, আর পায়জামা। কি করতো মানে জিনিসগুলো আপনাকে, আপনার ফার্স্ট মিটটা? হ্যাঁ, ওরা আসার পরে আমি যখন এক নেতার সাথে যাই তখন পরিচয় হয়তো বলে, এই ছোট বাচ্চাকে নিয়ে এসেছেন আপনারা। ওরা কি বলে এগুলো আমাদের বাংলাদেশের কেউ বোঝে না। একটা লোক ছিল, ও ওদের কথা বুঝে আমাদেরকে বলে, আমরা যা বলি সেইটা আবার ওদেরকে বোঝায়, দোভাষী যেটাকে বলে। হ্যাঁ, বলে ছোট বাচ্চাকে আনছেন। তে আমার ওই যার সাথে গেছিলাম ও বলছে ছোট বাচ্চা হলেও এর অনেক বড় ক্ষমতা। তখন বলে ঠিক আছে তাহলে একে প্রশিক্ষণ দেওয়া, তো বলছে হ্যাঁ দেওয়ান। ওরা ছোট ছোট কম্পিউটার গুলো নিয়ে আসতো, আর অনেক ধরনের মেশিন নিয়ে আসতো, থার্মোমিটার ধরনের। ওইগুলো দিয়ে ওরা মাপ দিয়ে দিয়ে বোম বানাতো, যেগুলো নিয়ে দৌড় পারলেও ফাটবে না, গ্রেনেড ধরনের। তে অনেকদিন পরে 3-4 মাস পরে আমি আবার গিয়েছিলাম। তে বলছে তুমি তো শিখছো তাই না? তে বললাম হ্যাঁ শিখছি। তে বলে ঠিক আছে একটা বানাও। তে বললাম আপনার কম্পিউটারটা আমার সামনে থেকে হরান, কম্পিউটার লাগবে না। তখন আমি কম্পিউটার সামনে থেকে সরায় দিয়ে আমি নিজে বানায় যখন ফাটা দেই, তখন থেকে আমাকে দেখে ওরা এই যে চলে গেছে, আর কখনো আসেনি। তে আমি বলছিলাম যে আপনারা যাবেন কেন, আসবেন না কেন? তে বলছে তোমরা এত জঘন্য খারাপ আমি আগে জানিনি। তে বলছি কেন? তে কয় তোমরা নিজে হাত দিয়ে এইগুলো এইভাবে বানায়, এত রিস্কলি এগুলো বানায় মারো, তোমরা নিজেরাও মরবে, সাথে যারা থাকবে তারাও মরবে, আমরা সহ মরবো, আমরা আর আসবো না। তারপরের থেকে ওরা আশাই বন্ধ দিয়ে দিচ্ছে। কত সালের কাহিনী এটা? এটা আপনার 10 সালের শেষের দিকে। হ্যাঁ, যেটা আপনি বলছিলেন যে তারপরে আপনি থার্ড খুনটা করলেন। হ্যাঁ, তারপরে আমার চতুর্থ খুনটা ওই যে মোবাইলের মাধ্যমে হলো, মোবাইল বোম দিয়ে চতুর্থ খুনটা হলো। কিছুদিন পরে একজন মানুষকে আমি খুঁজতে দিয়েছি, আমরা আবার কোরিয়া বলি, সিআইডি ধরনের যে লোকগুলো আছে আমাদের মধ্যে, এদেরকে আমরা কোরিয়া বলি। কোরিয়া? হ্যাঁ, কোরিয়া বলি। মানে কোরিয়া বললে এই দল, এই জগতে যারা আছে তারা বোঝে যে হ্যাঁ ও একটা সিআইডি। কে কোথায় যায় শুধু সেই খোঁজ রাখা, ওর কাজই এটা। এর মধ্যে এক জায়গা থেকে চাঁদা নিয়েছিলাম 6 লাখ টাকা। আচ্ছা, অনেক বড় ধরনের একটা কাজ ছিল তো, ওই জায়গা থেকে 6 লাখ টাকা চাঁদা নিয়েছিলাম। প্রথম চাঁদাটা দিতে চায় না, একটা ব্রিজ হবে, নদীর ব্রিজ। তখন যে আমি সব লিভারদের তুলে দেই যে আপনারা সবাই উঠে যান, কাজ করেন না, আমি টাকা না পাওয়া পর্যন্ত এই কাজ বন্ধ থাকবে। তখন কন্ট্রাক্টর বলে ঠিক আছে ভাই আমার লিভারদের কাজ করতে দেন, আমি আপনার সাথে মিটকুট করছি, সমস্যা নেই। তখন বলি যে ঠিক আছে কাজ করেন। ও ডেট দেয়, আজকে দিবে কালকে দিবে, এরকম 1 মাস হয়ে দেয় না। এভাবে দেখি কাজই শেষ হয়ে যায়। কিছুদিন পরে যাওয়ার পরে সব লিভারদের তুলে একটা বোম মারলাম ওইখানে। বোম মারার পরে একটা পিলার বাঁকা হয়ে গেল, তখন কোন লিভার আর যায় না। তখন কন্ট্রাক্টর দেখে আইছে, তখন একটা গালি দিয়েছিলাম ওকে। তো বললাম যে বোম তো ব্রিজের উপর পড়ছে, আর একদিন লেট হলে তোর গায়ের উপর বলতো, তুই থাকিস কোন বাসায় আমি সব জানি। বলার পরে তখন বলে ভাই কত টাকা লাগবে? বলছিলাম 10 লাখ। লাস্টে হাতে পায়ে ধরে বলে ভাই আমার বাড়ি বেঁচে আনতে হবে। বিভিন্ন ধরনের রিকোয়েস্টের জন্য আমি লাস্টে 6 লাখ টাকা লাগবে কাছ থেকে। 6 লাখ টাকা নিয়ে আমার যত ছেলেরা আছে সবাইকেই দেই, কম বেশ কিছু করে দিয়ে আমার 19,000 টাকা আছে। এটা আপনি নেন? হ্যাঁ, সেটা আমি নেই। তো আরেক জায়গা থেকে 60,000 টাকা দিলেও তখন আমি আবার 3 দিনের জন্য ঢাকা আসলাম। এসে যে বসুন্ধরা শপিং মল থেকে কিছু কিনছি, এইখান থেকে কিনে নিয়ে আবার দেশে গেলাম। যাবার পরে তো তখন কোরিয়া লাগাইছি। মঙ্গলবারের দিন আমাদের ওইদিকে হাটের দিন, সেই দিন হাট বসে, অনেক বড় হাট। সেই দিন যাচ্ছে বেলা 9:55। আমি যে ছেলেকে খুঁজতে বলছি, একই নাম, একই ধরনের চেহারা, তার বাবা মায়ের নাম, গিরাম, সব কিছু একদম হুবহুব মিলে গেছে। তখন ছেলেটা ধান বিক্রি করতে আসছিল, ধান বিক্রি করে একটা চা খাইতে বইছে।
তো আমার যে কোরিয়া ছিল, যে সিআইডি ছিল, ও বলছে ভাই চা খাচ্ছে আপনারা আসেন। তখন আমরা যে কয়েকজন গেছিলাম 6 জন, মাথার চুল সবাই কেটে ফেলি, নেড়া হয় সবাই। আমাদেরকে দেখে ও ভয়ে, আমি ওর সামনে যাই, মানে আমার পিছন থেকে প্রায় 2.5 হাতের একটা স্টিলের অনেক উষার একটা খাড়া বাড়ি করি, অনেক বড় ধরনের চাকু, অনেক মানুষ চেনে, কেউ চেনেও না। ওইটা দেখেও চিক্কুর দিয়ে ওইটা দৌড়ায়, চিক্কুর দুইটা দৌড়ায়। আমাদের এখানে একটা বড়াল ব্রিজ আছে, বড়াল নদী আছে, অনেক বড় একটা ব্রিজ আছে। আমি আর ও প্রায় 30 হাত আগ-পাশ দৌড়াচ্ছি, আমি কেউ ধরতে পারছি না। তখন সামনে দেখে একটা লোক আসছে, ওই লোককে বলছি ভাই চোর চোর, পকেট মারছে, ওকে ধরেন। তখন ওই সামনের ওই লোকটা ওকে মানে 2 হাত দিয়ে অনেক জড়ায় ধরছে। আমার নিয়ে যে আমি কোপ দেব, 2 জন মরে গেলে আমার কোনো আফসোস নেই, যে ধরছে ও মারা যাক। তখন আমি কোপ দেই, যে ধরছে ওর আর কিছু হয়নি, কিন্তু যাকে মারতে চাইছিলাম ওর মাথাটা শুধু চামড়ার সাথে বেজেছিল। তখন ওর ভিতর থেকে এত জোরে একটা রক্ত এত জোরে বের হয়েছিল, বের হয়ে যে লোকটা ধরেছিল সারা শরীরে সারা মুখে রক্ত খেয়ে ফেলেছে। এখন দেখি ও মানে টান হয়ে পড়ে গেল, ওর সেন্স নেই। ওইটা ছিল আমার পঞ্চম মাজার। কেন মারলেন? ওকে মারছি ওই আপনার, ও অনেক বড় ধরনের একটা ক্ষতি করেছিল, আমাদের মধ্যে বিশাল ধরনের একটা গ্যালজাম সৃষ্টি করে দিয়েছিল। আমাদের মধ্যে ও 2 ভাইরে দিছিল, দিয়ে আমরা কোনে কি করব, কোন জায়গায় কি করতাম সব খবর নিয়ে নিত, সব খবর নিত, নিয়ে আমাদের বিরোধী যে পার্টি আছে তাকে দিত। তো আমাদের দলের নীতি ছিল, আমাদের রাজনীতি করতাম, এটার নীতি ছিল গাদ্দারির 1 শাস্তি মৃত্যুদণ্ড, দ্বিতীয় কোনো কথা নেই, সে যে কেন না হয়। এটা আমরা নিজে নিজেই নিয়ম করে নিয়েছিলাম। ওকে। তো তারপর আপনার এটা মারার 2 দিন পরে যাকে মারবো সে আমাকে ফোন দিয়েছে, বলছে কি রে মারার কথা কারে, মারলি কারে। তখন আমার মাথার সেন্স নেই, আমার সামনে একটা হুস্কির বোতল ছিল, তখন আমি ওইটা খাই। খাওয়ার পরে তখন বলি এখন বল কি বলবি। তে বলে যে তুই মারবি আমারে, মারলি ওরে, এই একটা কথা। তখন আমার যে কোরিয়া ছিল, যে সিআইডি, ওকে বলি যে কিরে তুই কোথায়। তে বলে ভাই আমি তো ওই যে আপনার এইখানেই। তে বলছি ওই যেকে মারা হয়েছে, যে ছেলেটাকে মারা হয়েছে, বাড়িতে গিয়ে খবর না দেখতো ওই কিনা। তখন ও যা খবর নেয়, খবর না দেখে যে আসলে ছেলেটা একদম ভালো, কেবল বিয়ে হয়েছে, তার বউর পেটে প্রথম 5 মাসের বাচ্চা। তখন আমার মানে এত এত খারাপ লাগছিল যে কি একটা ভুল করলাম। আর ওই ছেলেটা ওই ফ্যামিলির শুধু কামাই বা রোজগার করা শুধু একাই ছিল, আমাদের কারণে ওই ফ্যামিলিটা একদম পথে বসে গেছে। তখন আমার অনেক খারাপ লাগছিল। তখন যে সিআইডি ছিল আমার নিয়ে তোকে মেরে ফেলবো, আমি আবার আমাদের 2 বন্ধুতে বলছি যে ওকে ডাইরেক্ট নিয়ে আমি মানে বাঁচাবো না, ওকে আর কাটি মারবো না, ওকে গুলি করবো। আমি গুলি করে কাউকে মারি নেই, শুধু এক ওই কামাল মোস্তফা ছাড়া। তখন ওরা যায় বলে যে তোকে মারি ফেলাবি, তুই পালিয়ে যা। ও পালাইছে, এখনো আমার সাথে কোনো যোগাযোগ করে না। সেদিন পালিয়ে আসছে। তখন ওই বাড়িতে ওই ফ্যামিলিতে আমি 70,000 টাকা দেই। যে বউটার পেটে বাচ্চা, ওই বউ ছিল, ওদের বলি যে আপা আসলে দেখেন মানুষের এক অছিলায় মৃত্যু হয়, কিন্তু কারো না কারো হাতে, হয়তো আমাদের হাতেই হয়েছে ভুলে, হয়তো হায়াত নেই, কোনো কথাই শোনে না, শুধু কান্না করে। তখন আমি হাতে পায়ে সহ ধরছি ওর বাবা মার, ধরে 70,000 টাকা দিছি। তারপরে আরো অনেক সময় অনেক কিছু চাউল, টাকা পয়সা অনেক কিছু দিছি, কারণ আমাদের সবকিছু বিস্তারিত বলছে যে আমার রোজগারের করার মতো কোনো লোক নেই ওই ছেলে ছাড়া। কোন বাবা কি তার সন্তানের খুনির সাথে হয়ে মিশতে পারে? আপনার সাথে কেন মিশতো? এটা এই জন্য জিজ্ঞেস করছি যে আমি যদি সন্তানের পিতা হই, আমার শরীরে 1 বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি কোনোভাবেই, সে যত ভুলই করুক না কেন, আমি কিন্তু ক্ষমা করব না। আমার সামর্থ্য না থাকুক, আমি ওই 1 বিন্দু শরীরে রক্ত দিয়ে ঝাঁপিয়ে পড়বো। আমাকে তো ক্ষমা করেনি, আমাকে ক্ষমা করেনি। আমি হাত পায়ে জোড়া ধরছি, শুধু কান্না করছে, জোর করে কিছু বলতে পারে নাই, যে জোর করে কিছু বললে আমাদেরকেও মেরে ফেলতে পারে, কারণ আমরা তো ভালো মানুষ না, তুচ্ছ কথা নিয়ে মানুষ মারা ছিল। কোন এলাকার ছিল ছেলেটা? ছেলেটা ছিল আপনার বাদাল, একটা এলাকার নাম বললাম না, সেই এলাকাটা ছিল ছেলেটা। ওকে, তারপর? তো আপনার তারপরে 70,000 টাকা দিয়ে আসি, আরো অনেক কিছু নেক্সট দিছি। দেবার পরে তখন আমার একদম খারাপ লাগে যে আমি এই কাজটা করলাম, এত বড় ভুল। আর কিছুদিন পরে আবার একটা কাজ হয়, একজন বিদেশ গিয়েছিল, সে আদম ব্যবসা করে, টাকা নিছে, তার বিদেশও পাঠায় না, টাকাও রিটার্ন দেয় না। তো আমাদের বলছে ভাই 2.5 লাখ টাকা দিছি, আপনি যদি তুলে দিতে পারেন আপনাকে দেবো 1 লাখ, আমি দেবো 1.5 লাখ।
তো বললাম এইটা কোনো ব্যাপার, আপনি যান, আপনার টাকা 2 দিনের মধ্যে যাবে। ওর বাপ সহজা দিয়ে আসবে। ফোন দিয়ে বললাম, কয় যে টাকা কি আমি নিছি আপনি দেখছেন? তো বললাম দেখি নাই, ও তো বলছে। কয় ও কি আপনার বাবা লাগে? আমরা এই জায়গাটা একটা ছোট্ট বিরতি নিতে চাই। আই এম রিয়েলি কনফিউজ যে আসলে আমি কি বলবো। মাঝে মাঝে আমি বলে থাকি যে কিছু কিছু সময় মুখে আসলে কোনো কথা থাকে না ভেতরের ফিলিংসটা প্রকাশ করার জন্য। আমি অনেকবার এই কথাটা বলেছি, কিন্তু ফার্স্ট টাইম ইন মাই লাইফ অ্যাজ এ রেডিও জকি, আমার কথা বলাটাই কাজ, কিন্তু আমি প্রথম ফিল করলাম যে আসলেই আমার কি বলা উচিত আমি খুঁজে পাচ্ছি না। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ। আমার 7 বছরের ক্যারিয়ারে আমি শুধু রেডিও নিয়ে কাজ করেছি এবং রেডিওতে আমি কথা বলি অল টাইম, এবং আমি খুঁজে পাচ্ছি না যে আমার আসলে কি বলা উচিত। আমি শুনতে চাই, আমি আরো শুনবো এবং শেষ পর্যন্ত আপনাদেরকে শোনাতে চাই আলামিনের জীবনের গল্প। আলামিন, হ্যাঁ, আদম ব্যবসার সাথে পরে কি করলেন? ওকে বলি, তো ও বলে যে ওকে তোর বাপ হয় যে তুই টাকা নিয়ে দিবি। তো তখন আমি নিয়ত করি যে ওকে বাঁচাবো না, এ ধরনের একটা নিয়ত করি। তো সকালবেলা আমার কাছে একটা ফোন আসে কুষ্টিয়া থেকে। তখন আমি কুষ্টিয়াতে যাই। যাবার পরে বলছে যে এই ধরনের একটা ব্যবসা আছে, ভালো ব্যবসা করবা। তো বলছে যে কি ব্যবসা? তো বলছে অস্ত্রের ব্যবসা। তো বললাম আনবো কোথায় থেকে? বলছে ইন্ডিয়া থেকে আন দেবে। তুমি ঈশ্বরদী রেল স্টেশন আছে, এটা পাবনা ডিস্ট্রিক্টের মধ্যে। এটা কে বললো আপনাকে? এটা বলছে আমাদের কুষ্টিয়ার এক এমপি ছিল, সে বলছে। ওকে। তো আমি রাজি হই। ওইখানে প্রতি সপ্তাহে ঈশ্বরদী থেকে একটা ট্রেন যেত ইন্ডিয়াতে। ওই ট্রেনের ড্রাইভার নিয়ে এসে দিত অস্ত্র, গুলি, যা লাগতো সব নিয়ে এসে দিত। আমরা ওইগুলো নিজে ব্যবহার করে বিক্রি করেও আরো অনেক বেঁচে থাকতো। কি পরিমাণ আসতো? প্রতি সপ্তাহে 30 পিস 40 পিস এরকম আসতো। কি আসতো এগুলো আসতো কি রিভলভার? হ্যাঁ, রিভলভার বেশি আসতো আর 9 শাটার আসতো। 9 শাটার? হ্যাঁ। ওকে। আর আপনার 303 কিছু শাটার আসতো আর গুলি আসতো 303। কোথায় বিক্রি করতেন এগুলো? এগুলো বিক্রি করতাম বিভিন্ন জায়গাতে, আপনার নাটোর, রাজশাহী, কুষ্টিয়া, পাবনা। ওই এমপির লাভটা কি থাকতো এতে? এমপির লাভটা থাকতো, এমপি কে পিস প্রতি 2 টাকা দিতাম। পিস মানে কি অস্ত্রের পিস প্রতি? না, গুলির পিস প্রতি 2 টাকা দিতাম। আর কি পরিমাণ টাকা তাকে দিতে হতো? অনেক থাকতো। যদি 1 লাখ গুলি আনতাম 2 লাখ টাকা পাইতো এক সপ্তাহে। মানে টাকা দিয়ে আপনারাই কিনে নিয়ে আসতেন, কিন্তু সে সাপোর্টটা দিত? হ্যাঁ, সে সাপোর্ট দিত। বা যদি কোনো সমস্যা হতো ওই থানার ওসিকেও টাকা দিতাম প্রতি মাসে 50,000। থানার ওসি আমাদের সাথে, থানার ওসির গাড়িতে তুলে সবকিছু নিয়ে আসতাম। আচ্ছা, এই গুলিটা আপনারা সবার কাছে বিক্রি করতেন? হ্যাঁ, মানে আপনাদের শত্রু বন্ধু নির্বিশেষে সবার কাছে? হ্যাঁ, বিক্রি করতাম সবার কাছেই, শত্রুর কাছেও বিক্রি করতাম। ওকে, হ্যাঁ, তারপর কুষ্টিয়াতে গেলেন? হ্যাঁ, কুষ্টিয়াতে যাবার পরে এটা বললো, তো আমি রাজি হই। তখন ব্যবসা করি। কিছুদিন পরে তখন চলচ্চিত্র জগতে যে আছে এর ভাতিজার সাথে আমার একটা সম্পর্ক হয়। তো সে বলছে যে দাদা আপনি তো অনেক বড় ধরনের, অনেক জায়গাতে উঠা বসা, আমাদের দেখেন তো কিছু পয়সালি দিতে পারেন নাকি? মানে আগের যে তামার পয়সাগুলো আছে, মানে ম্যাগনেট জগতের ব্যবসা করে ও। তো তখন এগুলো খোঁজা ধরি। ও আমাদের টাকা দিত 30,000, 40,000, 50,000 টাকা দিয়ে আসতো প্রতি মাসে, যে আপনি খালি খোঁজেন আর দেখেন, অন্য লোক দিয়ে দেখান। আমি খোঁজাতাম, যদি শুনতাম যে কারো বাড়িতে আছে জোর করে নিয়ে আসতাম, আমাদের এগুলো আনতে টাকা লাগবে না। কিন্তু এগুলো পাওয়া যায় না, খোঁজই পাই না। নওগাঁ একটা পেয়েছিলাম, সেটা আমি 20 কোটি টাকা দাম বলছিলাম, বিক্রি করেনি। কিছুদিন আগে ধরা পড়েছে র্যাবের হাতে। 20 কোটি টাকা? হ্যাঁ, 20 কোটি টাকা আমি দাম বলে আসছিলাম। ও যদি 20 কোটি টাকাও নিত তাইলে আমার আর 50 কোটি টাকা লাভ থাকতো। ওটা আমার মাথা ঘুরে যাচ্ছে, বিকজ আমি জানি না যেগুলো সত্যবর্তী আছে কিনা। আই এম নট ইউজ টু দ্যাট কাইন্ড অফ স্টোরি, বাট ইট ক্যান বি। ওকে, মানে কেন এই জিনিসটা 50, 60, 70, 80 কোটি টাকা দাম কেন হবে? এটার দাম, ওইটা এমনই একটা পাথর ছিল, ওইটা আনার জন্য ইন্ডিয়া থেকে যখন আনার জন্য 3টা মানুষ মরছে। তবু ওই জিনিসটা বাংলাদেশের সীমানাতে আসে পরে, ওই লোকটা অনেক কষ্ট করে 3-4 দিন ভরা নিয়ে আসে। ওইটার গায়ে যদি কোনো মানুষ টাচ করে তাহলে তার পিসাব পায়খানা একদম 3 দিনের জন্য বন্ধ হয়ে যায়। কেন? মানে ওটা কি? ওটা ওর মধ্যে কি ধরনের একটা ম্যাগনেট ধরনের কাজ করে এইটা আমি বুঝি না। যদি আলো চাউল আছে না, আলো চাউল যদি ওর সাথে দেওয়া যায় তাহলে আলো চাউলটাকে লাগায় রাখে ওই পাথরের গায়ের সাথে। এত বেশি হাই ম্যাগনেট? হ্যাঁ, ওই চাউলটা আমাদের বলছিল একটা করে চাউল আন দেবা, 50 লাখ করে টাকা দেবো। ওই যে চাউলগুলোর সাথে লাগাইছিল? চাউল বলছিলাম যে আচ্ছা এই চাউল দিয়ে আপনি কি করবেন বলবেন? তো বলছে এই চাউলটা একটা বড় পাথরে লাগাবো, ওই পাথরটাও ম্যাগনেট হয়ে যাবে। এত বড় ওর ক্ষমতা। আমার আপনার বাইরের 3টা পার্টি ছিল। আমেরিকার ম্যানোলা গ্রুপের একটা পার্টি ছিল। কি গ্রুপ? ম্যানোলা গ্রুপ। ম্যানোলা গ্রুপ? হ্যাঁ।
মানে আপনি ইন্টারন্যাশনাল মাফিয়ার সাথে জড়িত হয়ে গেলেন। হ্যাঁ, এই ম্যাগনেট জগতের। তারপরে জাপানের একটা পার্টি ছিল, দক্ষিণ আফ্রিকার একটা পার্টি ছিল। দক্ষিণ আফ্রিকার পার্টি, ওরা শুধু খুঁজতো বিড়াল, কালো বিড়াল বা অনেক বড় ধরনের, ওই যে চিকচিকির মতো দেখা যায় অনেক বড়, ওগুলা বাংলাদেশে নেই, পাওয়া যায় না। এগুলো গুইসাপের মতোই, কিন্তু এগুলা গিরগিটি টাইপের। হ্যাঁ হ্যাঁ, গিরগিটি টাইপের পাই না, এগুলো পাতাম। এই ম্যাগনেটটা দিয়ে কি করতো আপনার জানা মতো? আমি এটা সঠিক বলতে পারি না, কিন্তু এই ম্যাগনেটটা দিয়ে আমি শুনছি যে ওই যে উপর থেকে যে আকাশ থেকে যে বাজ পড়ে না, এই বাজ পড়াগুলো এগুলো থামানো যায়। এগুলো আপনার রাজাদের কাজে ব্যবহার হয় সব চাইতে বেশি। রাজাদের কাজে হেলিকপ্টার গুলো বা বিমান, চলতি বিমান নামানো হয় এগুলো দিয়ে। আমরা প্রিয় শ্রোতা ইমপ্লিকেশনটা জানি না, আমরা সায়েন্টিফিকেশনের জায়গা থেকে ব্যাখ্যাও দিতে পারবো না, আমরা এই ধরনের কথাকে আজগুবি কথা বলে থাকি। সেই জায়গাটা থেকে আপনি যদি ওর এই গল্পটাকে আজগুবি গল্প মনে করেন, বিশেষ করে এই পার্টটা, আপনারা সেটা মনে করতে পারেন, সেই সুযোগটা আপনাদের রয়েছে। আমরা জোর করে আপনাদেরকে বিশ্বাস করাতে পারবো না, এবং একই সাথে সায়েন্টিফিকের যে ব্যাখ্যাটা, সে ব্যাখ্যাটা আমরা দিতে পারবো না। তবে মাঝে মাঝে আমরা এই ধরনের কথাবার্তা শুনে থাকি, পয়সা নিয়ে বা এরকম কিছু নিয়ে, সেটা ওর জীবনে হয়তো বা কোনোভাবে এসেছিল। হ্যাঁ, তারপরে আর একটা পার্টি ছিল, শুধু কাঁসার যে জিনিসগুলো আছে এগুলা নিত, অনেক পুরাতন যেগুলো, ওগুলোর উপরে দুধ রাখলে দুধগুলো পাউডার হয়ে যেত। ওইটা অনেক দামি ছিল, অনেক দাম, ওগুলো অনেক মূল্য, ওইগুলো বিক্রি করা যেত। আপনি দেখেছেন কখনো দুধ রেখে? আমি হ্যাঁ, অনেক শত শত রাখছি। শুধু একটাতে কাজ হয়েছিল 45 মিনিট পরে পাউডার হয়েছিল, আর কোনটাতেই কাজ হয়নি। কাঁসার প্লেটে? হ্যাঁ, কাঁসার প্লেট বা বাটি বা ঘটি, অনেক আগের মানুষ ব্যবহার করতো যেগুলা, অনেক পুরনো যেগুলো। হ্যাঁ, সেগুলাতে। তারপরে আর একটা পরীক্ষা আছে, সেটা হলো কাঁচা মরিচ যদি ডলে দেওয়া যায়, দেখা যায় 5 মিনিট পরে ওইটার গায়ে ঝাল নেই, যেটা ঝাল খেয়ে ফেলবে সেটা অনেক অনেক কার্যকারী। কাঁসা? হ্যাঁ, অদ্ভুত। মানে আমার কথা হচ্ছে যে এই গল্পগুলো যদি বানোয়াট গল্পই হবে, তাহলে এই ব্যাপারগুলো, এই সিনক্রোনাইজেশন গুলো কিভাবে আসছে, যে কাঁচামরিচ ডলে দেয়া কিংবা দুধ পাউডার হয়ে যাওয়া? আমি জানি না, বাট ওর লাইফে যেটা হয়েছে ও সেটা আমাদেরকে বলছে। বিশ্বাস করার যোগ্যতাটা আপনার কাছে আমরা ছেড়ে দিতে চাই, আপনি না করলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তারপর? আমি এগুলা যখন পাই না, অনেক খুঁজছি, পাই না, তখন এগুলা থেকে বিরত হয়ে গেলাম। আমি ঢাকাতে চলে আসি, আবার এইখানে আসছিলাম কারণ বাজার, এসে এইখানে এই যে অনেক বড় বড় ঝাঁকাতে করে মাল টানে, আমি মাল টানছি 2 দিন। কেন? কারণ এইখানে আমি যখন আসছিলাম, এই পাশে বসুন্ধরার পিছনে একটা লোক র্যাব ধরলো, তখন ওটা দেখে আমার জানের মধ্যে খুব ভয় ঢুকে গেল, যে আমি আসে শুনে পেলাম না একজনকে র্যাব ধরলো, কসফায়ার আসামি। তখন আমি এইখানে বললাম যে শুয়ে থাকা যাবে না। তখন আমি এইখানে কাজ করতাম কিরকম, ওই 2 দিন ছিলাম, 2 দিনে 35 টাকার কাজ করছিলাম, যেগুলো আমার লাইফে তো হয়নি। এখন আমার বাবাদের জীবনে এগুলো হয়েছে কিনা আমি জানি না। ঝাঁকা দিয়ে মাল টাল টানতেন আর কি, এই তো? মালি বলে ওরা আসলে ওই সবজি জিনিসগুলোকে। আচ্ছা, আমাকে একটু বলেন তো, আপনি ঢাকায় কেন আসলেন? যখন এলাকায় সমস্যা, বড় ধরনের সমস্যা দেখছি, তখনই ঢাকাতে চলে আসছি। ওকে, আপনার এলাকায় বড় ধরনের সমস্যা হয়েছে? হ্যাঁ, তখনই চলে আসছি। তারপরে ওই যে আমাকে জেল থেকে রাজনৈতিক নেতা বের করেছিল, হ্যাঁ, সেই অনেক আগে। হ্যাঁ, তখন আমি তার সাথে যোগাযোগ করি। আমি প্রথমে ওর সাথে যাবার কথা বলছিলাম, কিন্তু ও তো সন্ত্রাসী না, ও রাজনৈতিক নেতা ছিল, ও আমাকে দিয়ে কি করবে। তখন বলে যে হ্যাঁ তুমি আসো, তোমার তো খোঁজ খবরই পাই না, ফোন দাও না। তখন আমি ওই লোকের বাসায় যাই, পাবনার টাউনে 5 তলা বাড়ি। যাবার পরে আমাদের বলে, তখন আমি লুঙ্গি পরে গিয়েছি, তখন আমাদের বলে যে তুমি ফ্রেশ হয়ে আসো, হাত মুখ ধুয়ে আসো, খাওয়া দাওয়া করবো একসাথে। ফ্রেশ হওয়ার জন্য যাই, তখন দেখি একটা সাবান আর একটা ফেস ওয়াশ আছে। তখন আমি ওই সাবানটা নেই আর একটু ফেস ওয়াশ নিই মুখে। নেওয়ার পরে ওই লোকের একটা মেয়ে আছে সুন্দর, ও এসে বলছে যে আপনার বাড়ি কোথায়? তে বললাম, তে বলছে ভিখারির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, রাস্তার ছেলে, এইগুলা জীবনে তোদের বাবা মা চোখে দেখছে, আর তোরা সেগুলো ব্যবহার করিস। এগুলা শুনে ওর বাবা নিচে থেকে চলে আসছে। তে বলছে আব্বু দেখছো, তুমি রাস্তা থেকে ভিখারিদেরকে ডেকে নিয়ে আসো, সাহস কত আমার জিনিসে হাত দেয়। তখন আমি বলছিলাম যে দেখেন আপা, আসলে আপনার এটা ভুল ধারণা, আপনি তো 500 টাকার জিনিস ব্যবহার করেন, আমি 8,500 টাকা দিয়ে ফেস ওয়াশ ব্যবহার করতাম, হয়তো এখন আমার কাছে নেই, আপনাদের এখানে আসছি তাই। কথা বলে না। তে তখন ওই মেয়েটা আমাকে আরো অনেক বাজে ধরনের গালি দেয়। তখন বলি যে অন্য কেউ হলে থাপড়া দাঁত ফেলা দিতাম। তখন ওই আঙ্কেল আমাকে একটা চল দেয়। তখন আমি বলছিলাম যে আপনি ছাড়া অন্য কেউ হলে আমি তাকে ছাড়তাম না, মেরে ফেলতাম। এই কথা বলার পর আমি চলে আসি ওইখান থেকে। আসার সময় আমার হাতে 65,000 টাকা ছিল।
1,65,000। তখন আমি আবার বাড়িতে যাই, বাড়িতে গিয়ে বলি যে টাকা দিচ্ছি, তবু আমার এই জীবন যেটুক হয়েছে আর নষ্ট করে না। কাকে বললেন? আমার বাবাকে। তখন আমার বাবা টাকা ছিটিয়ে দেয়, ওইখান থেকে প্রায় 25-30 হাজার টাকা হারায় ফেলি। মানে ছোট বাচ্চারা ছিল, বাচ্চাগুলি নিয়ে চলে গেছে কোন দিকে, খোঁজার টাইম ছিল না। তখন আমি আবার চলে আসি অন্য এলাকায়। তখন 15 দিন পর ওই লোক আমাকে, ওই রাজনৈতিক নেতা আমাকে আবার ফোন দেয়, বলে যে কি ব্যাপার, তুমি চলেই গেলে রাগ করে, আমি তো তোমাকে ছাড়াইছিলাম টাকা পয়সা দিয়ে তোমার বাবার মতো। তখন আমি আবার যাই লোকের কাছে। আমি গিয়েছি হলো বেলা 11টার দিকে, 10:30টার দিকে লোকটা মাজার হয় তার নিজ বাড়িতে। কিছু সন্ত্রাসী গিয়ে তাকে মাজার করে, একদম কপালের উপর গুলি করে। আমি গেছি, দেখি হাত টান করে সোফা সেটের উপর পড়ে আছে। দেখার পরে আমার কাছে 2টি মেশিন ছিল, 2টা বের করে ম্যাগাজিন ঢুকা লোড করছি সাথে সাথে, যে হয়তো আরো কেউ থাকতে পারে, আমাকে মারতে পারে। কিন্তু আমি যখন 3 তলায় উঠি, তখন পিছন থেকে ওই লোকের মেয়ে এসে আমাকে দেখছে বাবা মরে গেছে, আমার 2 হাতে 2টা মেশিন। তখন আমি 5 তলা ছাদে ওঠার পরে দেখি ওদের বাড়ির সামনে রেবার পুলিশ। তখন আমি জানি যে আজকে আমি মারা যাব। ছাদের যে গেট ছিল, গেটটা লক করে দিই, নামার কোন জায়গা নেই। বিল্ডিং এর এক সাইড দিয়ে পানির লাইন টানানো আছে। আমি পানির লাইন ধরে 5 তলার থেকে অনেক রিস্ক নিয়ে নামার পরে ওইখান থেকে বেঁচে আসি। ওই লোকটা মাজার হলো, ওইটা আমার উপরই চাপছে। কেস হয়নি, আমাকে চেনেও না, সবাই জানে যে ওই যে ছেলেটা ছিল ও নিজেই মারছে। এই সত্যটা একমাত্র প্রকাশ করার মতো মানুষ আছে হলো তার মেয়ের কাছে। সে তো আমাদের দেখতেও পারে না, আর তার ঠিকানা আমি জানি না, এখন আরো কোথায় যেন চলে গেছে। এই জন্য এইটা কারো কাছে বলিও না। আচ্ছা। তারপরে আমি 2 দিন পরে ওই যে যার কথা বললাম যে টাকা বিদেশ যাওয়ার ব্যাপারে, আমি ওর কাছে ফোন দিলাম, বললাম কি ব্যাপার, আপনাকে টাকা দিবেন? তখন বলছে টাকা যদি পারিস তো নিয়ে যাস। সেদিন রাতে অনেক লোক গিয়েছিলাম, আমার অনেক রাগ হয়েছিল যে পুরো গ্রামের লোক যদি বের হয় 200-400 লোক মারবো। সেদিন প্রায় 40টা বোম নিছি সাথে, প্রায় 50টা ছেলে গেছি। 20টার মতো আছে আপনার কাটিজ, আর 20টার মতো আছে 9 শাটার, আর 10 জনের হাতে অনেক বড় বড় ছুরি, তারপরে খাড়া আছে, ক্রিজ আছে, চাইনিজ কোদাল আছে, চাবাজ আছে। এইগুলা যাওয়ার পরে ওকে এত মারছিলাম, ওরকম মারা আমি কখনো মারিও নাই। আর আমি এই আন্ডারগ্রাউন্ড জগতে অনেক জায়গা, অনেক মাজার দেখছি, অনেক নেতার হিস্টোরি শুনছি, এরকম কেউ মারে নাই। ওর মাংস একদম টুকরা টুকরা, মাটি যে দিবে তাকে এ ধরনের কোনো পরিস্থিতি ছিল না, একদম টুকরা টুকরা করা হয়েছিল। কারণ ওইটা ওকে মারতে ফর্সা হয়ে গেছিল বলে। ওইটা আর একটা না, কিন্তু আমাদের গ্রাম ছেড়ে অনেক টুক ফাঁকে, সোজা মাঠ দিয়ে যেতাম আর মাঠ দিয়ে আসতাম। কিন্তু এই এতগুলো মাজারের মধ্যে আমাদের নিজস্ব গ্রামের মাজার একটাও হয়নি। আপনি একটু বলবেন যে গ্রামের লোকজনরা তো জানতো আপনারা আসছেন, তারা কি করতো? আমার গ্রামের লোক যতটুকু জানতো তার চাইতে অনেক 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 বেশি জানতো বাইরের এলাকার লোক। কারণ আমি একজনকে দাদা বলতাম, সে বলতো শোন, তুই গ্রামে কখনো কারো ক্ষতি করিস না, বাইরে ক্ষতি করে গ্রামে যাবি, তোকে বাঁচিয়ে রাখবে। গ্রামে ক্ষতি করবি, মারা যাবি। আমি গ্রামে, নিজের গ্রামে মানুষের ক্ষতি করতাম না। না, আমি জানতে চাচ্ছি যে আপনি যখন ওই লোকটাকে ভাবে নির্মম নৃশংসভাবে হত্যা করছেন, মারছেন, ঠিক ওই মুহূর্তে তো গ্রামের লোকজন, আশেপাশের লোকজন জানছে, তারা কি? হ্যাঁ জানছে, তারা যাদের বাড়িতে লাইট ছিল তারা লাইট গুলো অফ করে দিয়েছে। কেউ বের হয়নি, কেউ বের হয় না। একজনকে মারবেন, কেউ দেখবে না, দেখবে কোনোদিন মুখ খুলবে না। পুলিশ র্যাব যে কেন না আসে, বলবে দেখি নাই, ছিলাম না এখানে। এত আতঙ্ক আমাদের এলাকার মানুষের। 7 দিন পরে পাবনা টাউনে আমার এক বন্ধু ছিল, আমি আবার তার কাছে যাই। তার একটা বোন ছিল, আমিও বোনই বলতাম, একটা ছেলে তাকে ডিস্টার্ব করতো। তো আমাদের এক বললো যে ভাইয়া, আমি তো ভাইয়ের কাছে বলতে পারি না, আপনার কাছে বলিতে। বললাম ঠিক আছে বলো, কি সমস্যা? বলছে রাস্তায় না একটা ছেলে আমাকে প্রবলেম করে প্রতিদিন। বলছে কি করে, কিছু বলে? বলে না, যাইতে লাগলে সিগারেটের ধোয়া দেয় মুখে, উন্না টান দিয়ে ধরে, আবার আজো বাজো কথা বলে। বললাম ঠিক আছে আজকে আমি ওইখানে যাব না। বলে ঠিক আছে। তো ও গেল, সিগারেটের ধোয়া আমি দেখলাম ওর মুখে দিছে। দেওয়ার পরে বলছে যে তুমি তো হ্যাভি সুন্দর, তোমার ফিগারটা আরো সুন্দর, তো আমি ছাড়া তোমাকে কাউকে পাইতে দেব না। এই কথা বলার পরে ওই মেয়েটা আমার দিকে তাকায় চলে গেল। আমি ইশারা দিলাম, তখন চলে গেল। তো ওকে বললাম যে ভাই আপনার নাম কি? তো বলছে যে মাসুদ। বললাম যে মাসুদ ভাই, আপনি যে মেয়েটাকে এই ধরনের করেন, এটা কি ঠিক? তো বলে তোর বাড়ি কোথায়? তো বললাম
ওইখান থেকে মরতে আছি সেইখানে, আমার উপরে এখানে কেউ কথা বলে না। তো বললাম বলে না তো, আপনি কি একটু সাইডে আসবেন? বলে না। তখন আমি 4টি রিক্সাওয়ালাকে ডাক দিই। আসার পরে বলি ধর, কারণ রিক্সার ড্রাইভাররা সবগুলোই আমারই ছিল, বন্ধুরা। রিক্সার সিটের নিচ থেকে খুর বাইর করি, খুর বাইর করে উল্লিঙ্গটা আমি কেটে দিয়েছি একবারে, কেটে চ্যাঙ্গা দিয়ে অনেক দূরে রাস্তার আর এক পাশে ফেলে দিয়েছি। এটা হলো আমার অ্যাটেম্প টু মার্ডার। ও এখনো বেঁচে আছে, জীবিত আছে, সুস্থ আছে, আর এখনো আমাকে খোঁজে। ও কোন এলাকায় আছে? আমরা যদি যোগাযোগ করতে চাই, ও পাবনা টাউনে। ও নিজেও এখন সন্ত্রাসী করে, যোগাযোগ করবে কিনা আমার কাছে ওর কোনো নাম্বার নেই, এটা আমি সঠিক বলতে পারবো না। আগে ভালো ছিল, ছাত্র ছিল, যখন দেখছে আমার জীবনে তো কিছু নেই তখন এই পথে নামছে। ওকে, আমি এখন ঢাকাতে আসছি। আপনার লাস্ট? হ্যাঁ, এটা আমার লাস্ট অপারেশন। তারপর আমি ঢাকাতে আসবো। আসতে আপনার ভাঙ্গুড়া নামে, ভাঙ্গুড়া থানাতে রেল স্টেশনে যখন বসি, ওই যে জিবিকে টাকা দিতাম বলছি না এর আগে, আমি তো যখন ঢাকাতে আসি মানে এলোমেলো হয়ে গেছে সবকিছু আমার, তখন আমি দেশে দেশে যা ধরছি অনেক জেলায়, তখন জীবিকার টাকা দেই না। আমাদের ছেলেরা ছিল, ওদেরকে বলছে তোরা ঢাকাতে, ওরা অনেক এখনো আউসুলিয়া অনেক আছে, কিন্তু যাই না, কারণ আমি এটা চাই না। তখন আমাকে দেখার পরে, এতদিন টাকা দেই না, দেখার পরে ও আমাকে পুলিশ দিয়ে ধরা দেয়। ডিবি? হ্যাঁ, সেইবার আমি 8 মাস থেকে বের হই। কোন জেলে ছিলেন আপনি 8 মাস? এই পাবনাতেই ছিলাম। সেবারও আমার 3 দিনের রিমান্ড জান ছিল। সেইবার আমার রিমান্ড জানে আমার পায়ের এই রগের মধ্যে প্রায় 8-9 ইঞ্চি হবে, যেগুলোকে আমরা পেরাক বলি গ্রাম অঞ্চলে, লোহা। আমাদের পায়ের রগের মধ্যে ওটা দিয়ে পায়ের রগ ফেরে দিয়েছিল প্রায় 2 ইঞ্চি, মানে অর্ধেক করে ফেলছিল, মাঝখান দিয়ে ঢুকা দিয়ে। রিমান্ড জানার পরে ছাড়া পেলেন কবে? ছাড়া পেয়েছি আপনার, আমি 8 মাস ছিলাম ওখানে। ছাড়া পাবার পরে আমি আর কখনো মার্ডার করিনি। এইখানে ঢাকাতে আসছিলাম, তখন আমি জেলের মধ্যে যা ভাবি যে আমি তো এভাবে তো বাঁচতে পারবো না। তখন আমি সিলেট যাই, কত জায়গাতে যাই, যাবার পরে অনেক অনেক দৃষ্টিকে ঘুরছি, ঘোরার পরে দেখলাম যে মৃত্যু যখন চলে আসবে কোনো জায়গা থেকে কাজ হবে না। যদি ভালো চাই তাহলে এই রাস্তা ছেড়ে দিয়ে আমি ভালো হতে চাই, দেখি পারি কিনা। এইভাবে গাজীপুর আসলাম। আসার পরে এই যে আপনার কম্পিউটারে একটা ছবি নিতে আসলাম, এসে আপনার এই এবিসি রেডিওর ওই রেকর্ড 2টা আমি নিয়েছিলাম। আমি তখন আমার কাছে একটা ছোট রিভলভার ছিল, আমি রাতে শুয়ে লোড করি আবার খুলি, যে এখানে মারা যাব না অন্য কোনো জায়গায় যা মারা যাব। আমার মানে এত ধরনের একটা ভিতরে একটা কিছু কাজ করছিল যে মনে হয় আমার এখন মরতেই হবে। আপনি আত্মহত্যা করতে চেয়েছিলেন? হ্যাঁ, তখন আমি এই বর্ষা মেয়েটার আপনার ওই গল্পটা শুনছিলাম, বললাম জীবনের গল্প বলছে, কি গল্প জানে এরা, কি গল্প বলছে শুনি। তখন এই গল্পটা শোনার পরে আমি আমার রিভলভারটার গুলি ফেলে দেই, তখন রিভলভারটাও ফেলে দিয়েছি পানিতে। তখনই বলছি এ যেহেতু ভালো হয়েছে এই জায়গাতে যায়, আমি অনেক চেষ্টা করছি আপনাদের এইখানে, অনেক পরে এই 5 মাস ধরেই ফোন দেই, অনেক পরে 5 মাস পরে লাইন পাইছি, আপনাদের এখানে আসতে পারলাম। প্রিয় শ্রোতা, এটা জীবনের গল্প। আমরা আপনাকে বলতে বলছি না যেটা আপনি বিশ্বাস করবেন, আমরা আপনাকে এটাও বলছি না যেটা আপনি অবিশ্বাস করবেন। যদি বিশ্বাস এবং অবিশ্বাসের প্রশ্ন এসেই যায়, তাহলে একইভাবে আমাদের কিছু দায়িত্ব আছে। দায়িত্বের জায়গা থেকে আমরা গল্পের যেসব অ্যাঙ্গেলগুলো চলে এসছে, ও যে কথাগুলো বলেছে, সেই অ্যাঙ্গেল ধরে ধরে আমরা শাকিলের কাছ থেকে এই গল্পের ক্ষেত্রে একটা বিশেষ প্যাকেজ শুনব। বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নটা এই প্যাকেজের পরে অনেকখানি একটা শক্ত জায়গায় দাঁড়াতে পারবে বলে আমরা বিশ্বাস করি, কারণ আপনি অনেক প্রশ্নের উত্তর হয়তো বা পাবেন না। শুধুমাত্র এই গল্পটা শুনে, শাকিলের এই প্যাকেজটি শোনার পর আপনি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। চলুন আমরা প্যাকেজটি শুনি। পাবনা জেলার ফরিদপুর থানার অধিবাসী আলামিন যখন আমাদের সাথে যোগাযোগ করে, তখন তার জীবন কাহিনী শুনে আমরাও কিছুটা ভরকে যাই। তাই কৌতূহলী মন নিয়ে তার গল্পের সত্যতা যাচাইয়ের জন্য আমরা গত 1 মাস ধরে তথ্য সংগ্রহের চেষ্টা করি, যা ছিল সত্যি কষ্টসাধ্য। সন্ধানদাতা মিলছে না। অনেক খুঁজে আমরা পেলাম রংপুরের কাপড় ব্যবসায়ী মুকু খানকে। পড়াশোনা ছেড়ে আলামিন যখন গামছা, শাড়ি ও লুঙ্গি কেনাবেচা করত, তখন মুকু খানের সাথে তার ব্যবসায়িক সূত্রের সখ্যতা গড়ে ওঠে। আলামিন পাবনার বাড়ি মেয়ের সাথে সম্পর্ক ছিল, উভয় পক্ষে না মানিয়ে নেওয়াতে একটু সমস্যা হয়েছিল। মেয়েটাকে ভালোবাসার কারণে বেশ কিছু মাধ্যম ফেলাইছিল, বাইরে হওয়ার পর খুন খারাপই করছিল নাকি, এতটুকু জানি আর কি। আর আমার এখন বেশি একটা কথা হয় না, খুন খারাপই বা জেলে নিয়ে গেছি বা
অমুক কিছু, তাহলে এটা ঘটনা সত্য। ও সেটা আর কি ভালো সহজ সরল ছিল, পরিস্থিতির শিকারে ও আর কি পরে পাল্টে গেছিল। কিশোর বয়সে ভালো ছিলেন আলামিন। ভালোবাসার মানুষ কর্তৃক প্রতারিত হয়ে খুনি সেজে তাকে জেলে যেতে হয়, আর জেল থেকে ফিরলেও পরিবার তাকে আশ্রয় দেয়নি। এরপর আলামিন জীবন বাঁচাতে প্রথমে চুরি আর সেখান থেকে প্রবেশ করে সন্ত্রাস ও ত্রাসের রাজত্বে। খুন চাঁদাবাজি করে ধীরে ধীরেই সে ভয়ঙ্কর হয়ে উঠতে থাকে। বদলে যায় সহজ সরল গ্রাম্য যুবক আলামিন, আর বদলে যায় তার নাম। আলামিন থেকে সে হয় হান্নান। 2011 সালে কামাল মুস্তফা নামে বিরোধী এক সন্ত্রাসীকে গুলি করে হত্যা করে হান্নান ও তার দল। নিহত মুস্তফার ভাই রবিউল জানালেন আলামিন ওরফে হান্নানের নৃশংসতার কথা। মারলে হলো গুলি করে মারা হয়েছে, লাশ আমরা 3 দিন পর পাই। মামলা কি হবে? মামলা টাইমটা যে আমার নিজে শুদ্ধ আমরা মরি, হুমকি দেয় কেস না তুলে আনলে আমাদের মেরে দেবে। আমরা কেস তুলে দিয়ে এসে আমরা চলে আসছি, আমরা থাকতে বাড়ি করছি, আমরা ওখানে থাকি না। ও খুবই খারাপ, ওকে দেখলে গ্রামের লোক সবাই ভয় পায়। রাত্রি যখন ওরা আসে খুবই ভয়ঙ্কর হয়, আসে 50-60-70 জন গাড়ি করে ওরা আসে। ওরা থাকা অবস্থায় পুলিশও গ্রামে ঢোকে না। ও যে রাস্তা থাকে আমরা সে রাস্তাতে যাই না। ঠিক আছে, চাঁদাবাজি করতো, মারিং কাটিং করতো, মার্ডার করতো। সেই আগে খালাস পাই তো আমাদের যে কেসটা তোলাইছে ভাইয়ের বিচার দাবি করে আমরা কিছু পাইনি। এখন আমরা ভাইয়ের বিচার দাবি করি। আলামিনের সন্ত্রাসী কার্যকলাপের তথ্য জানতে আমরা যোগাযোগ করি পাবনা জেলার ফরিদপুর ও সাথিয়া নামক দুটি থানায়। তবে ঘটনা পুরনো হওয়ায় সেই সাথে থানা কর্মকর্তা বদলি হয়ে যাওয়ায় আপাতত কোনো তথ্যই জানাতে পারেননি নতুন ওসি। তবে থেমে যায়নি টিম হ্যালো 8920 অনুসন্ধান। বন্ধুর বোনকে উত্ত্যক্তকারী যে যুবকের পুরুষাঙ্গ আলামিন নিজ হাতে কেটে নিয়েছিল তার নাম মাসুদ। ওর জন্য আমার জীবনে সবকিছু আমি হারিয়েছি। আমি ওকে চাই। সে বলেন যে আপনার গোলামি খাচ্ছে, আমি সেটা আর করবো, আর কিছু আমার চাই না। হ্যাঁ, কোথায় আছে এই জীবনে? কিছুই নাই ভাই। কিভাবে যে বলি, যা লাগবে আমি চাই দেবো, কিন্তু আমার ওকে লাগবে, টাকা লাগবে, কোনো জিনিস লাগবে, কিন্তু আমার ওরে চাই। মাসুদ আলামিনের সন্ধান চাই। সেই সাথে বিরোধী শত্রুপক্ষ, পুলিশ, র্যাব সবাই আলামিনকে খুঁজে বেড়ায়, আর আলামিন খোঁজে তার পরিবার ও আপনজনকে। বহুদিন আগেই গ্রাম ছেড়ে চলে যাওয়া আলামিনের বাবা মায়ের সন্ধান আমরা পাইনি। তবে পেয়েছিলাম আলামিনের বড় ভাই নুর ইসলামকে। বাবার ভয়ে প্রথমত তিনি কথা বলতে চাননি, পরে যা বললেন, আমার আব্বা তার সাথে কোনো সম্পর্ক রাখার জন্য আমাদের নিষেধ করছে। আমরা যদি তার সাথে কোনো সম্পর্ক রাখি প্রয়োজন আমাদেরও করে দিব। মায়ের সাথে সম্পর্ক করতে আমার বাবা রাজি ছিল না। হঠাৎ একদিন একটা মার্ডার হয়েছে আমাদের এলাকায়। আলামিন বলছিল যে আমি ফোন করছি, তারপরে তারা পুলিশ অ্যারেস্ট করে জেল থেকে আসার পরে আমাদের বাড়িতে আসছে। আমার বাবা তারে আর বাড়িতে উঠায়নি। তারপরে সে একটা খারাপ পথে চলে গেল। সে অনেক মার্ডার করতে, তার একটা নাম হয়ে গেল আর কি। পরে আমাদের একটা সরকারি প্রেসার এসে গেছে। আমরা তখন এই জায়গাটা বিক্রি করে এলাকায় চলে আসছি। এমনকি আমি ভাইটার নামও ভুলে গেছি। ওই অবস্থা। আলামিন নামে কোনো ভাই ছিল তা তিনি ভুলেই গেছেন। আমরা তাকে মনে করিয়ে দেবার পর তিনি আলামিনকে বললেন, আলামিন নাম কোনো ভাই আছে, এই পরিচয়টাই মনে করেন আমি দিতে চাইনি। স্মরণ ছিল না এতদিন, কিন্তু আমার যে আপনি স্মরণ করে দিলেন, এখন যে আমার কতটা কষ্ট আমি বুঝতেছি। আমি বলতে চাই আলামিন সে ভালো হয় চলুক, ভালো করে থাকুক, তার নামটা ভালো পরিচয় যে অনুকূলাটা ভালো, এই পরিচয়টা নিয়ে সে বাঁচার চেষ্টা করি। তো আমি বড় তার জন্য মায়া হয়। আমি চাই এটাই যে সে জেনে থাকুক না কেন, সে ভালো থাকুক। আলামিনের ভাই নূর ইসলামের কথা শুনে বোঝা গেল নিজ পরিবারে আলামিনকে ফিরিয়ে নেবার ইচ্ছে তাদের নেই। পরিবার, আত্মীয় স্বজন, গ্রাম, ত্রাসের রাজত্ব সব ছেড়ে দিয়ে আলামিন এখন নিঃস্ব ও অসহায় হয়ে ঘুরছে পথে পথে। তার এই চলার শেষ কোথায় তা আমরা কিছুই জানি না। আমরা ব্যাকস্টে শুনলাম। আচ্ছা আলামিন, আমরা একটা স্টুডিও পিকচার আপনার দিতে চাই, আপনার যদি কোনো আপত্তি না থাকে। আমরা আসলে পুরো ফেসটা আপনাকে জানাতে চাই না। আপনার কি মনে হয় আপনার ছবি দেওয়া ঠিক হবে? এবং আমরা আসলে আপনার ছবি দিতেই চাচ্ছিলাম না, কারণ আপনি জানেন যে এটা আপনার জন্য বিপদ হতে পারে। আমি চাই আমার ছবিটা কোনো সাইড থেকে না, একদম সামনে থেকে স্টুডিও পিকচারে আপনাকে দিতে। মানে আপনি চাচ্ছেন যে আপনাকে শ্রোতারা একদম ফুললি দেখুক? হ্যাঁ, ফুল দেখুক। হ্যাঁ, আমি এটাই চাই। আপনি চিন্তা করতে পারবেন যে এই হ্যালো 8920 কত লোক শোনে, এবং কালকে দেখা গেল রাস্তায় আপনাকে পিটিয়ে লোকজন মেরে ফেলবে। আমি এটা নিয়ে কখনো ভাবি না, কারণ আমি মানুষ মারতে পারি, আমাকে মারতে পারবে না। কেন পারবে না? এই কারণে মারতে পারবে না, মানুষ মারতেও একটা ক্ষমতা লাগে, একটা সাহসের প্রয়োজন আছে, এগুলো সবার মধ্যে নেই। মানুষ মারতে লাগলে মানুষ মারা তো সহজ কথা না। আলামিন, আপনি এমনও হতে পারে এই পিকচার দেখার পরে গণপিটুনিতে আপনি মারা যাবেন। তাতে আমার কোনো আফসোস নেই। আপনি
এটা দিয়ে দিতে পারেন, সমস্যা নেই, আমি এ ভয় করি না। এই ভয় করলে আপনার এখানে আসতেন না। আপনি যদি আমাকে এখন পুলিশ বা র্যাব দিয়ে ধরা দেন, আমার কিছু করার আছে? কোনো কিছু করার নেই। এই ভয় পাইলে এইখানে আপনার এইখানে আমি আসতাম না। মানে আপনি এইভাবে কেন মরতে চাচ্ছেন? আপনি চাচ্ছেন ভালো হতে, তারপর আপনি যদি মারা যান সেটা নিয়েও আপনার কোনো ভয় নেই? কারণ আমার মতো জঘন্য একটা মানুষ বাংলাদেশে থাকা মানে এই বাংলার মাটির কলঙ্ক। শুধু আমি না, আমাদের মতো যত লোক আছে, এরা দেশে থাকা মানে এই দেশের কলঙ্ক। এরা ক্যান্সার যে একটা ভাইরাস, একটা ব্যাধি, এর চাইতেও জঘন্য প্রয়োজন একটা খারাপ জিনিস এই সন্ত্রাসীরা। যেরকম আমি একজন, যেখানে যাই সেখানেই সঙ্গ করি। এক জায়গাতে আত্মীয় বাড়িতে বেড়াতে গেছি, ওইখানে যা 5 জনকে গুছাইছি, 2টা বোম দিছি, একটা বন্দুক দিছি, তারা পাগল হয়ে গেছে। তারা আর 20 জনকে গুছাইছে। এরা এত খারাপ, সুয়াইসের রোগের মতো এই সন্ত্রাসী গ্রুপটা এত জঘন্য। যেখানে যায় সেখানেই এদের সংগঠন। ওকে, উই আর রিয়েলি কনফিউজ যে ওর ছবিটা ফ্রন্টাল পিকচার দেওয়া যাবে কিনা, বাট আমরা আমাদের হ্যালোইট 920 এথিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে একটু চিন্তা করার সুযোগ নিচ্ছি যে আসলে আমরা ও চাইতে পারে, কিন্তু আমরা আমাদের অনুষ্ঠানের এথিক্স অনুযায়ী সেটা করবো কিনা, এবং আমরা আমাদের অনুষ্ঠানের এথিক্স অনুযায়ী সে কাজটা করবো না। এবং প্রিয় শ্রোতা, আপনারা যদি নিরাশ হন, আমাদের কিছু করার নেই, কারণ আমাদের অনুষ্ঠানের এথিক্স অনুযায়ী এটা আমাদের যায় না। ও যে জায়গাটা থেকে কথাটা বলছে, ফিলিংসের জায়গাটা থেকে বলছে, সেই জায়গাটার প্রতি আমাদের অনুভূতি আছে, এটা ঠিক, কিন্তু এটাও ঠিক যে ওর ফ্রন্টাল পিকচার দিয়ে দিলে ওকে যদি এই মুহূর্তের লোকজন দেখে ফেলে, কালকে একটা অঘটন ঘটে যাবে, এবং সেটা আমরা নিশ্চয়ই চাইবো না। এবং আমাদের অনুষ্ঠানের এথিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ওকে চিনুক এরকম ভাবে আমরা পিকচারটা দিচ্ছি না, বাট ও যে আমাদের এখানে উপস্থিত আছে একটু হলেও আপনারা বুঝতে পারবেন। আমার মনে হয় আপনারা স্টুডিও পিকচারটা দেখতে পারেন। আলামিন, আমার অনেকগুলো প্রশ্ন আছে আপনার কাছে। আমি প্রথম প্রশ্নটা করতে চাই, আপনি স্বীকার করেছেন আপনি 6 জন মানুষ খুন করেছেন এবং প্রত্যেকটা মানুষের বর্ণনা আপনি দিয়েছেন। হ্যাঁ। আপনার ফ্যামিলি, আপনার বর্তমানে বাবা মার কি অবস্থা? বর্তমানে আমার এই যে আমি চলে আসছি, তখন আমার এন্ট্রি পার্টি, আমি দেশে নেই, এখন তোরা সুযোগ পেয়েছে। আমার যে বিরোধী পার্টি আছে, আমার বাড়িতে গিয়ে অনেক ধরনের, বিভিন্ন ধরনের মারপিট, ভাঙচুর, হুমকি, এই ধরনের কারণে বা প্রশাসনের দিক থেকে আমি দেশে থাকতেই প্রশাসন আমার বাড়িতে অনেক টর্চার করছে। যেরকম গিয়ে ওই দেখা গেছে যে ঘরের, ওরা তো মানুষকে বাড়িয়ে না যায়, ওই দেশ গ্রামে তো মাটির চুলা ভেঙে দিয়ে আসে, ঘরের বেড়া টেড়া সবকিছু কেটে ভেঙে দিয়ে আসে। এ ধরনের অনেক ধরনের হেস্তা নেস্তা করে। এই জন্য আমার একটা দীর্ঘ বিশ্বাস ওইখান থেকে বাড়ি বিক্রি করে ফাঁকে চলে গেছে। এই জন্য আমি আরো আমার এখন বাড়িতে অচেনা হয়ে গেছি। ওকে, আপনার বাড়িটা বিক্রি করে দিয়ে আপনার আব্বা আম্মু ওখান থেকে চলে গিয়েছে? হ্যাঁ, চলে গেছে। এবং কোথায় গেছে আপনাকে কিছু জানায়নি? না, আমাকে কিছু জানায়নি, আমি বর্তমান কিছু জানি না। মানে আপনার বাবা মার বাড়ি কোথায় আছে, কি অবস্থায় আছে, আপনার বোনগুলোর সাথে আপনার কোনো যোগাযোগ নেই? আমি যেখানে যাই, আমার এর আগে এক আপার কাছে গেছিলাম, সেই আপার সাথে আমার ফ্যামিলি থেকে কথা বলা বাদ দিছে। এই জন্য আমার আপাটাও আমাকে বলে যে তুই আমাদের এইখানে কখনো কোনোদিন আসিস না। পুলিশ আপনাকে খোঁজে, র্যাব আপনাকে খোঁজে? র্যাব এখন আর খোঁজে না, আগে খুঁজতো। র্যাবের ভয়ে কবরস্থানের মধ্যে পালা থাকতাম। পুলিশ এখনো কিছু কিছু সময় খোঁজে, যখন মাজার হয়, নতুন নতুন মাজার হয় তখন, বা উপর থেকে অনেক চাপ যায় তখন খোঁজে। আজকের এই গল্পটা প্রচার হওয়ার পরে আলামিন, আইনি লোক, এখানে লাখো লাখো মানুষ এই গল্পটা শুনেছে। আপনি কেন এসেছেন এই জীবনের গল্প বলার জন্য সেটা তো আপনি একটু আগে পরিষ্কার করেছেন। আপনি লাস্ট 4 মাস যাবৎ কোনো খারাপ কাজ করেন না এবং আপনি ভালো হতে চান। এই গল্পটা অনেক লোক শুনেছে, আইনি লোক শুনেছে, পুলিশ শুনেছে, র্যাব শুনেছে, অনেকেই শুনেছে। তারা আপনাকে হন্যে হয়ে খুঁজবে। এবং আপনি যে অপরাধগুলো স্বীকার করেছেন, সেই অপরাধগুলো তো আপনি নিজেই স্বীকার করেছেন এখানে। হ্যাঁ, আমি স্বীকার করছি। আপনি এটা জানতেন যে আজকের এই গল্পটা প্রচার করার পরে আপনাকে তারা সবাই আপনাকে খুঁজবে। আপনি এক ধরনের আত্মস্বীকৃত খুনি, অস্বীকার করার কোনো উপায় নেই। এই আত্মস্বীকৃত খুনের শাস্তি তো ভয়াবহ, মৃত্যুদণ্ড। এটা জানার পরেও আপনি কেন এই রিস্কটা নিলেন? কারণ যখন আমাকে র্যাব ধরতো, র্যাব খুঁজতো, তখন তো পাইলে গুলি করে মেরে দিত। আর এই এখন আমি আমার নিজের ভুলটা বুঝতে পারছি। কারণ একটা ছেলে যখন একটা মেয়েকে ভালোবাসে, ওই মেয়ের চাইতে বেশি কিছু ওই ছেলের কাছে আমার জানা মতে পৃথিবীতে কোনো কিছুই থাকে না। হয়তো আমার মতো ভুল আরো কেউ করতে পারে। এই জন্য এ ধরনের ভুল যাতে কারো কখনো না হয়, এই জন্য আসা। আর আপনি বলছিলেন যে পুলিশ খুঁজতে পারে, হ্যাঁ খুঁজতে পারে। আমাকে যখন র্যাব আমাকে খুঁজতো তখন পালিয়ে থাকতাম, তখন কেস ছিল। এখন তো কোনো কেস নেই। এখন যদি ধরে কসফারে দিতে পারবে না, কারণ 3টা কেস দিতে পারবে না একসাথে। হয়তো একটা দিবে, নয়তো 2টা দিবে, জেলে রাখবে। কসফারে এখন আর দিতে পারবে না।
সেটা তো ঠিক আছে, কিন্তু আপনি তো স্বীকার করেছেন আপনি এতগুলো খুন করেছেন, হ্যাঁ, করেছি। এবং এটা একটা এভিডেন্স, এই অনুষ্ঠানটা একটা এভিডেন্স হয়ে গেল। সেক্ষেত্রে এই অনুষ্ঠানটা এনাফ আপনাকে ফাঁসি দিয়ে দেওয়ার জন্য, আপনাকে বিচারের প্রক্রিয়া নিয়ে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য। এটা তো একটা ঝুঁকি ছিল, আপনি জানতেন, তারপর আপনি কেন আসলেন? তারপরে আমি আসলাম, এটা ভাবছি, অনেক ভাবছি, এটা পরে 1-1.5 মাস আগে থেকে আমি ভাবছি যে এই ধরনের একটা কিছু আমাকে ধরে যদি এই অনুষ্ঠানটা কোর্টে এই জজের কাছে শোনায়, তাহলে তো আমার মানে যে জীবন আবার শেষ। তখন আমি এটা ভাবি নাই, এটা টেনশন করি না, কারণ মৃত্যু একদিন হবেই। আমার এই কথার কারণে যদি হয়তো পৃথিবীর দুনিয়ায় যারা আছে কেউ না কেউ যদি ভালো পথে আসতে পারে, সেটাই ধন্য মনে করব। কারণ আমার জীবনকে আমি জীবন মনে করি না, এটা কুকুরের জীবনের চাইতে অধীন মনে করি আমার জীবন। আলামিন, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনার এই বোধের জায়গাটাকে আমরা অনেক অনেক বেশি সম্মান করি। একটা মানুষ সারা জীবন ধরেই খারাপ মানুষ নয়, একটা মানুষের মধ্যে দুটো সত্তা থাকে, ভালো মন্দ দুটো মিলিয়ে মানুষ। কিন্তু আপনার মন্দ আপনাকে যে হিমালয় চূড়া পাপের সামনে দাঁড় করিয়ে দিয়েছে, সেই পাপকে ক্ষমা করা আমার মনে হয় না সমাজ, রাষ্ট্র এবং কোন ব্যক্তি মানুষ সেটা ক্ষমা করতে পারবে, আমরা কেউই পারবো না। কিন্তু যে বোধ আপনার মধ্যে হ্যালো 8920 জন্ম দিয়েছে, সেই জায়গাটিতে আমাদের অনেক বড় পাওয়া আছে। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমি অ্যাড্রেস করছি আমার হ্যালো 8920 টিমের পক্ষ থেকে। আপনারা নিশ্চয়ই জানেন যে হ্যালো 8920 আজকে 53তম পর্ব, এবং এই 53তম পর্বের মধ্য দিয়েই আমরা নতুন একটি বছর শুরু করতে যাচ্ছি, এবং একটি বছর পার করেছি। আমাদের টার্গেট ছিল যে এক বছরে যত অতিথি আমাদের হ্যালো 8920 এসেছিলেন, তাদের জীবনের যে পরিবর্তনগুলো, সেই পরিবর্তনগুলো আমরা হ্যালো 8920 তুলে ধরব। কিন্তু আমরা সেটা করিনি। আমরা একটা স্টোরি সিলেক্ট করেছি, একটা জীবনের গল্প সিলেক্ট করেছি, নির্বাচন করেছি, সেটি হচ্ছে আলামিন। আলামিনকে আমরা কেন নিয়ে আসলাম? আলামিন একজন আত্মস্বীকৃত খুনি। সে হ্যালো 8920 শুনে তার ভালো হবার স্বাদ জেগেছে। হ্যালো 8920 শুনে তার ভেতরে মূল্যবোধ জেগেছে যে কদিন সে পৃথিবীতে বেঁচে থাকবে, সে জানে তার শাস্তি কি, কিন্তু যে কদিন সে পৃথিবীতে বেঁচে থাকবে সে ভালো মানুষ হয়ে বেঁচে থাকতে চায়। তার ফাঁসি হলেও তার কোনো কষ্ট নেই, সে যদি হঠাৎ করে কোনোভাবে মারা যায় তাতে তার কোনো কষ্ট নেই। কিন্তু হ্যালো 8920 শোনার পর সে আজ পর্যন্ত একটা খারাপ কাজ করেনি, এবং সে চায় তার শাস্তি হোক, সেই জীবনটা চায় না। এই যে বোধের জায়গাটা, এই বোধের জায়গাটা তৈরি করার জন্য হ্যালো 8920 গত 1 বছর ধরে কাজ করেছে, এখন কাজ করছে এবং ভবিষ্যতেও কাজ করবে। এটাই হচ্ছে আমাদের সাফল্য। আমরা আলামিনকে সামনে রেখে বলতে চাই, এই স্টোরি, এই জীবনের গল্পটা হচ্ছে আমাদের সাফল্য 1 বছরের। আর কোন সাফল্যকে আমরা সামনাসামনি আনতে চাই না। আমরা এই জায়গাটাই চেয়েছিলাম হ্যালো 8920 থেকে, যে না, আমরা এটা অর্জন করতে চাই যে একজন খুনি, একজন অপরাধী এই অনুষ্ঠান শুনে, আরেকজন বন্ধুর জীবনের গল্প শুনে সে তার অন্যায় পথ থেকে ফিরে আসবে। আমরা আজকে আলামিনকে দিয়ে হাজার হাজার আলামিনকে বন্ধ করতে পেরেছি, আমাদের বিশ্বাস। এবং একই সাথে আমরা এটা বিশ্বাস করি, একজন খুনিকে যেহেতু এই অনুষ্ঠান জীবনের বোধের কাছে ফিরিয়ে নিয়ে আসে, জীবনের মূল্যবোধের কাছে ফিরিয়ে নিয়ে আসে, তার মানে আমরা 1 বছরে কিছু না কিছু করেছি। এবং সেই কিছু করা সম্ভবই হতো না যদি আপনারা আমাদের পাশে না থাকতেন। আমরা সামনের দিনগুলোতে অনেক 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 দূর যেতে চাই। আমরা অনেক সুন্দর একটা সমাজ দেখি, অনেক সুন্দর একটা রাষ্ট্র দেখি, এবং সেই রাষ্ট্রটা হচ্ছে আমাদের বাংলাদেশ। যারা এতক্ষণ হ্যালো 8920 ছিলেন, যারা বিভিন্ন প্রশ্ন খুঁজেছেন, তারা একটা বিশ্বাস এবং অবিশ্বাসের প্রশ্ন খুঁজেছেন, একটা প্রশ্নের মুখোমুখি হবার চেষ্টা করেন। এই লোকটা যারা বলছেন যে পৃথিবীর সবচেয়ে ঘৃণিত মানুষ এই মুহূর্তে হ্যালো 8920, হ্যাঁ, তাদের অ্যাঙ্গেল থেকে আমি বলতে চাই, হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে ঘৃণিত মানুষ, আমি স্বীকার করছি আপনার সঙ্গে। আত্মস্বীকৃত খুনি, 1-2টি খুন না, 6-6টি খুন করেছে, এবং সে সমাজ এখন দিব্যি ঘুরে বেড়াচ্ছে। এই অনুষ্ঠানটা একটা এভিডেন্স, তাকে নিয়ে যেতে পারে, তাকে শাস্তি দিতে পারে। হ্যাঁ, আইন সেটা করতেই পারে, আইনের প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। আপনার যত ঘৃণা আছে, যত খারাপ লাগা আছে, আপনি সবকিছু তাকে দিতে পারেন। আমার সেই জায়গাটায় কোনো হানা কিচ্ছু বলার নেই। আমি শুধু একটা অ্যাঙ্গেলকে একটু অন্যভাবে দেখতে চেয়েছি। ও ইচ্ছে করলে হ্যালো 8920 নাও আসতে পারত। ও 5 মাস ধরে এখানে চেষ্টা করেছে। হ্যাঁ, ওকে আমরা নাও নিয়ে আসতে পারতাম, এবং ওকে কেউ ধরে বেঁধে এখানে নিয়ে আসেনি। ও স্বইচ্ছায় স্বপ্রণোদিত হয়ে এখানে এসছে, এবং ওর এমটা হচ্ছে ও জীবনে কিছু মনে করে না, ওর হয়তো ফাঁসি হয়ে যাবে, ওর হয়তো আইনের বিচারে ওর হয়তো সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয়ে যাবে। কিন্তু ওর গল্পটা শোনার পরে যদি একটা মানুষও ওর মতো জীবনে যেতে পারত, সেই মানুষটা যদি বেঁচে যায়, সেই মানুষটা যদি ভালো হয়ে যায়, তাহলেই ওটা ওর সার্থকতা। ওর যদি জীবন কখনো চলে যায়, আমরা যদি কোনোদিন শুনি যে রাস্তাঘাটে হঠাৎ করে মরে পড়ে আছে আলামিন, কিংবা আমরা যদি হঠাৎ করে কোনোদিন শুনি যে আমাদের মাঝখানে একটা ছেলেকে পাওয়া গিয়েছে বেওয়ারিশ, যে মারা গিয়েছে কোনো ক্রস ফায়ারে, তথাকথিত গুলিতে কিংবা কোনো কিছুতে, আমরা কিন্তু সে আলামিনকে চিনব না। কিন্তু হ্যালো 8920 যে আলামিন আজকে সে জীবনের গল্প বলে গেল, সে আলামিন যদি কোনোদিন চলে যায়, আলামিনের সমস্ত কৃতকর্মের জন্য যদি কেউ ঘৃণা করে, একটা জায়গাতে হ্যালো 8920 তাকে স্যালুট করবে,
সেটা হচ্ছে সে আত্মস্বীকৃত খুনি, কিন্তু সে নিজের জীবনটাকেও ঘৃণা করে। তার শাস্তি হোক, আমরা অবশ্যই চাই। হ্যালো 8920 থেকে আমরা চাই তার শাস্তি হোক, কারণ তার শাস্তি হওয়া উচিত। কিন্তু তার এই যে ভালোটুকু দিক, যতটুকু সে হ্যালো 8920 না আসলে করতে পারতো না, ততটুকু যে করেছে, এই এতটুকুর জন্য আমি কিবরিয়া ব্যক্তিগতভাবে তাকে স্যালুট করতে চাই। আর বাকিটুকুর জন্য তার যে শাস্তি হয়, আইন যে তাকে শাস্তি দেবে, এবং সেটার জন্য আইনি প্রক্রিয়ায় তাকে যারা ধরার দরকার, কিংবা আইনি প্রক্রিয়ায় তাকে যারা ধরবেন, যারা ধরতে পারেন, তাকে যারা বিচারের কাঠগড়ায় আনতে পারেন, তারা পারেন। সেক্ষেত্রে হ্যালো 8920 কোন রকম বাধা প্রদান করবে না, কোন রকম সহযোগিতাও করবে না, কারণ সে স্বইচ্ছায় স্বপ্রণোদিত হয়ে এখানে সে এসছে। এবং একইভাবে সে যদি স্বইচ্ছায় আইনি সংস্থার কাছে নিজেকে সোপর্দ করে, তাহলে সে ব্যাপারে বরং তাকে হ্যালো 8920 উৎসাহিতই করবে। আর আইনি সংস্থায় যাদের কাজ রয়েছে তারা তাকে ধরবেন, বিচার করবেন, এটাও আমরা চাই। কিন্তু ওই অতটুকু জায়গা ও অন্তত বলে গেল যে আমার জীবনটা হচ্ছে কুকুরের চেয়েও অধম জীবন, এই জীবনটা যেন কখনো কারো না হয়, অতটুকু জায়গাতে আমরা একটু সেলুট করতে চাই তাকে। আমি একটু জানতে চাই, যে মেয়েটার জন্য আপনি জীবনটাকে শেষ করে দিলেন, যে মেয়েটার জন্য আপনি জীবনটাকে আজকে এই জীবনে নিয়ে আসলেন, সেই মেয়েটার এখন কি অবস্থা? তার এখন 2টা বাচ্চা হয়েছে, 2টা বাচ্চা আছে। আপনি তাকে স্টিল লাভ করেন? হ্যাঁ, সে যদি এখনো আমার কাছে আসে, আমি ওই 2টা বাচ্চা সহ আমি তাকে আবার বিয়ে করব। কেন? সে তার তো সংসার আছে, তার হাজবেন্ড আছে। না, আপনি আগের মতোই এতটা লাভ করেন? আমি আগের মতোই এতটা লাভ করি, কারণ আমি মেয়েটার দোষ দেই না। কারণ আমারও ফ্যামিলির, আমার বাবা ভাইরে যদি কেউ মারতো, আমাদের যদি বলতো যে তুই এইটা কর, আমি নিজেই করতাম। কিন্তু আমি মেয়েটার দোষ দেই না। আমার ফ্যামিলি কি করলো, এইটা হলো আপনার সবচাইতে বড় খারাপ লাগে, যে আমার ফ্যামিলির লোক এরকম করলো কেন, কতটুকু দোষ ছিল আমার এইখানে। আপনি ওকে ছাড়া আর জীবনে কোনো মেয়েকে ভালোবেসেছেন? না, আমি একা কখনো ভালোবাসিনি, কখনো কারোর সাথে মোবাইলে কথা বলি নাই। কোন মেয়ের সাথে আপনার কোনো শারীরিক সম্পর্ক? না, এই ধরনের সম্পর্ক কখনো কোনো মেয়ের সাথে আমি দেখাই করি নাই। কারণ আমি সবসময় আমার মন মানসিকতা সেন্স সবসময় অন্যরকম, ভিন্ন। সাধারণ 10 জন যারা চলাফেরা করে এদের চাইতে ভিন্ন, অন্যরকম। হ্যাঁ, মিরপুর একসময় আসছিলাম, তো একটা লোক আমার বলছিল যে বাবা তুমি বিয়ে করো, ভালো হয়ে যাবে। আমার অনেক ফ্রেন্ডদের বিয়ে দিছি, তারা ভালো হয়ে গেছে, বউ নিয়ে ঢাকা আসছে, কখনো বাড়িতে যায় না। এই বউ মানে মেয়ে মানুষের মধ্যে কি আছে তা ওরাই জানে আর আল্লাহ জানে। তো ওই লোক বলছে মিরপুরে যে আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেবো। তো বললাম আপনার এত টাকা পয়সা, আপনার মেয়ের সাথে আমাকে বিয়ে দিবেন? খুব সুন্দর মেয়েটা। তো বলছে হ্যাঁ, কিন্তু তোমারটা তুমি গুছা নিবে। তো বললাম এটা আবার কেমন কথা? বলছে আমার একটা জায়গা দখলে আছে, জায়গাটা তুমি যদি আমাকে নিয়ে দিতে পারো। তো বললাম ঠিক আছে, আমাকে সবকিছু কাগজপাতি দেন আর আমি একটু দেখি চেষ্টা করে। তো কাগজপাতি নিয়ে ওই জায়গায় একজনের সাথে কথা বললাম। 9 জন লোক আছে ওর সাথে বাগি। 9 জনকে মার্ডার করলে তবে ওই জায়গাটা ওই লোকের নামে হবে। তখন আমি ওইটাতে রাজি হই না, বলি না না এটা সম্ভব না। কয়ে তাহলে আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে দেবো না। তো বললাম বিয়ে আমি করবো না, আমি যে খারাপ, আমাকে বিয়ে করার মতো মানুষ পৃথিবীতে নেই, আল্লাহ দেয়নি। আর আমি তো খারাপটা খেয়েছি, মানুষের টাকা খেয়েছি। আমি বিয়ে করলে আমার যে বউ হবে তাকেও কি এইগুলো খাওয়াবো? স্পিচলেস। এবং আপনি আমাকে একটু বলেন তো যে আমি আসলে কি হারিয়ে ফেলছি, আমি আপনাকে কি কোশ্চেন করবো বুঝতে পারছি না। আপনার অনেক শত্রু আছে, পুলিশ তো আইনি সংস্থার কথা তো পরেই যাই, যে কোনো মুহূর্তে আপনি তাদের হাতে খুন হয়ে যেতে পারেন, মেরে ফেলতে পারে আপনাকে। হ্যাঁ, আপনি যদি ভালো রাস্তায় আসতে চান, আপনি 4 মাস যাবত যেটা বলছেন আমি ভালো রাস্তায় চেষ্টা করছি, আপনার তো সেক্ষেত্রে মরে যাওয়ার ঝুঁকি আরো বেশি, শত গুণে বেশি। কিন্তু এটা একটু ঢাকা আর আমার দেশে একটু পার্থক্য আছে, আর কি অনেক পার্থক্য। কারণ আমি ঢাকাতে থাকলে ঢাকা তো আমার কোন লোকজন নেই, আর দেশে গেলে আমি যদি এভাবে চলাফেরা করি, দেশে গেলে হয়তো 2 দিন 3 দিন হয়তো এরকম থাকতে পারি, এর মধ্যে মারা যাব। যেরকম আমার 4টে বন্ধুরা গেছিল কিছুদিন আগে, 2 দিন ছিল, 3 দিনের দিন 4টেই মারি ফেলাইছে, 4 জন। পাবনাতে? হ্যাঁ, পাবনাতে। আপনার কিছু বলার আছে আমাদের শ্রোতাদেরকে? হ্যাঁ, এবিসি রেডিও শ্রোতাদের কাছে আমার একটা চাওয়ার আছে, তারা যে শাস্তি দিবে আমি সেটাই মেনে নেব। কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর চাই, যে একটা মেয়েকে ভালোবাসার কারণে আমার বাবা মা আমার সাথে যে ব্যবহারটা করছে, এটা কি তাদের উচিত হয়েছে? আর আমার জীবনের, আমার লাইফের এই নষ্ট জীবনটার কারণ কে? আমার ফ্যামিলির লোক নাকি ওই মেয়ে? আমি এই উত্তরটা চাই এবিসি রেডিও শ্রোতাদের কাছে। আর আমার কিছু বলার নেই। আমারও কিছু বলার নেই প্রিয় শ্রোতা, আপনারা যারা গল্প এতক্ষণ শুনেছেন তারা বুঝে গিয়েছেন আসলে উত্তরটা কোথায় আসবে। আমি শুধু একটা কথা সবাইকে বলতে চাই, সেই কথাটা হচ্ছে
আজকে যে আলামিন হ্যালো ইট 920 তে এসছে, এই হ্যালো ইট 920 আজকে সহ আগামী দিনগুলোতে লাখো লাখো বাংলাদেশের মানুষ শুনবে। তাদের সবার প্রতি আমার একটা উদাত্ত আহ্বান, আর একটা আলামিনও যেন বাংলাদেশে জন্ম না হয়। এবং এই জন্ম না হওয়ার পেছনে আপনার যদি কোনো কিছু করার থাকে, আপনার যদি কোনো কন্ট্রিবিউশন থেকে থাকে, তাহলে সেটা প্লিজ পালন করুন। আলামিন যা বলে গিয়েছে আজকে, আলামিনকে যদি প্রশ্নবিদ্ধ করতে হয়, আলামিনকে যদি বিভিন্ন অ্যাঙ্গেলে সত্য মিথ্যার যাচাই করতে হয়, তাহলে নিজেকে শুধু একটু দাঁড় করান এই জায়গাটাতে যে ও স্বীকার করেছে, ও আত্মস্বীকৃত খুনি। একটা দুটো না, 6টা খুনে সে স্বীকার করেছে এবং 6টা বর্ণনা দিয়েছে। এই এতটুকুই তার জীবনটাকে শেষ করে দেবার জন্য যথেষ্ট। তাহলে বাকি যে বিষয়গুলো নিয়ে আপনারা প্রশ্ন করবেন, সন্দেহ করবেন, সেই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় সন্দেহের কোনো অবকাশ থাকে না। আমরা আলামিনের গল্প